বর্ণ, নগ্ন গায়ে গোসল করছে, মানে ব্রাহ্মণদের গোসল করার সুন্দর তেল মাছতে হয়, দুপুরে গোসল হয়, মনের রবিবারে গেছে অনেকক্ষণ পরে উনি এসে দেখা গেছে আমি মুখী বসে দেখা করতে আসছি, সে তো উপরে গিয়ে বসে, উনি আসবে, উনি আসলে দেখছে সেই লোকই গায়ে মানে বইটা টইটা বলে এখানে আসছে, বলে বলেন খবর খবর খুলে দেখা আছেন, খবর কি আপনাদের নাম কেমন, এবং উনি লিখতেছেন এবং আমি কিছু শেক্সপিয়ার আলোচনা করার জন্য গাইয়া লোক তুমি আসলে কি শেক্সপিয়ার আলোচনা করবে কথা এরকম করে তারা বিদায় দিলে। এই কথাটা উনি দুঃখ করে তার পরবর্তী জীবনে আত্মজীবনে গেছে, তারা পড়ে দেখতে পারেন ঘরের কথা যোগ্য সাহিত্য। তিনি আসল কথায় আসে, কিন্তু ততক্ষণে তিনি বাংলা সাহিত্যের ইতিহাস লিখে ফেলেছেন, জিনিসটা প্রকাশিত হয় নাই, উনি একটা আলোচনা করার জন্য সিনিয়র লেখকের কাছে গেছেন, বই বের হয় নাই, কিন্তু ওনার কাছে পাণ্ডুলিপি তৈরি হয়ে গেছে, এটার নাম হচ্ছে বঙ্গ ভাষা ও সাহিত্য, যেটা কলকাতা বিশ্ববিদ্যালয় ছেপেছে, পরে অনেকে ছেপেছে, এখন পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পরিষদ এটা বের করে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় সম্পাদনা, এটার ৮ম সংস্করণ পর্যন্ত আমি দেখেছি, এরপরে আরো বেরোতে পারে। এটাই হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম পূর্ণাঙ্গ ইতিহাস, ১৮৯৬ বের হয়। অবাক লাগবে, দিনের বাবুর বয়স মাত্র ২০ বছর, ২ খন্ড এত বড় বই, ২০ বছর বয়সে এত বড় একটা পাথর আমি তো বলতে পারবো না, মানে এইটাকে বলে জিনিয়াস। অনেক লোকের যাকে গালি দিচ্ছে, এটা ভুল লিখেছেন, ওটা শুদ্ধ লিখেছেন, এগুলো পরের ব্যাপার, তিনি একটা কাঠামো খারাপ করেছেন। প্রধানত যেহেতু উনি ধর্মভীরু ছিলেন, বৈষ্ণবপন্থী, ওনারা হলেন বৌদ্ধ, তার বাড়ি এখানে মানিকগঞ্জে হিজলের কাছে, আমাদের তার বাড়িও এখন আছে, সেটা ওনারা স্বভাবতই জবরদখল করেছে, কিন্তু উনি কলকাতার পাশে দক্ষিণ কলকাতার বেহুলার নামক জায়গায় নিজে বাড়ি করেছিলেন। তাকে যারা চেনেন না তাদের জন্য করি, তারা তার নাতিকে চেনেন, কবি সমস্যা দিলে যেতে বলেছিলেন, বলেছিলেন শ্বশুরের টাকা দিয়ে যাও, বিখ্যাত হচ্ছে তার বাবু বৃত্তান্ত লিখছে, আমি ওই একটা অঙ্গ বন্ধক দিয়া দিলে যেতে পারবো না, এরকম এই হচ্ছে নাতি। আমি সংস্কৃতির প্ল্যানে চেনাতাম, বই লিখেছে, বিশেষ করে চরিত্র উন্নয়ন তার বই থেকে শুরু করে আমি অন্তত ২০টা বই লিখেছি সব বৈষ্ণবের পর, এগুলো আমাদের ছাপা নেই, আপনারা যারা অনুসন্ধান করেন তারা করতে পারবেন। ঢাকায় একটা বড় সমস্যা হচ্ছে এখানে কোনো ভালো লাইব্রেরি নেই, যেটা অনুসন্ধান করতে চান সেটা পাবেন না, ফলে কিছু লিখতে পারি না আমি। আপনাদের এখানে একটা হাসামিসা কথা বলা যায়, লিখতে গেলে তো করা যায় না, অন্য ধরবে, তো না বলে লিখতে পারে, আমাকে বলে আপনি লেখেন না কেন। আর আপনাদের বলছি যারা অসীম ধৈর্য সদর অপেক্ষা করছেন যে রেকর্ড চান, আমি তো অপেক্ষা করেন না, কিন্তু যা তা বলি, খারাপ কথাগুলো বাদ দিয়ে ভালো ভালো কথাগুলো যদি প্রকাশ করতে চাই, কিন্তু আপনাদের দুর্ভাগ্য যে খারাপ কথাগুলো শুনতে হচ্ছে, কিন্তু এগুলো প্রকাশ করতে চাই না। হ্যাঁ, এই জন্য অনুগ্রহ করে আপনি সম্পাদনার মধ্যে অপেক্ষা করেন, আমরা একটা সম্পাদিত ভাষা প্রকাশ করেন, যাও। আসল উদ্দেশ্য সেটা নয়, আসল উদ্দেশ্য হচ্ছে বাংলা সাহিত্য সম্পর্কে যত আলোচনা আছে তার সবটা আমরা আলোচনা করতে পারবো না। কাজে আপনি বলে আপনি অমুকের নাম নিলেন, অমুকের নাম দিলেন না কেন, আমি কার কার নাম নেই নাই সেটার তালিকা কিন্তু অনন্ত, যে কয়জনের নাম নিয়েছি এটা সীমিত, এটা মনে রাখবেন। আমি অন্যকে অপেক্ষা করি, যে বাংলা সাহিত্যের ইতিহাস অনেক লোকে লিখেছে, সবার বই প্রথম কথা হচ্ছে আমি পড়ি নাই, আমার পক্ষে পড়া সম্ভব নয়, দ্বিতীয়ত পড়লেও সবকিছু বলা সম্ভব নয়, একটা লিমিটেডে আমাদের কাজ করতে হয়। যত লোকে বই লেখে তাদেরকে একটা প্রকাশকের সাথে চুক্তিতে বসতে হয় যে কত পাতার বই হবে। যেমন চেকোস্লোভাকিয়ার এক পণ্ডিত, তিনি বাংলা শিখেছেন, তার নাম দুসান জাভিতেল। দুসান জাভিতেলের বই মাত্র ২৫০ পৃষ্ঠার মতো, বাংলা সাহিত্যে সবটা তো লিখতে পারবেন না, উনি বেছে বেছে লিখেছেন, ওনার পছন্দ এবং আমার পছন্দ এক নাও হতে পারে। এই হচ্ছে লোকজনকে কিছু দিলে, আরেকটা হলো আমাদের কৌতূহলের অভাব আছে, এই কারণে আমি শুধু চেষ্টা করছি আপনাদের কৌতূহল জাগানো, সব প্রশ্ন উত্তর দেওয়া আমার সম্ভব নয়। এটা বিধান এসে পৌঁছলো, আমি একটা পরীক্ষা করি, মানে সাইকোলজিক্যাল পরীক্ষা বলে এটা। আমাদের এক বন্ধুর কবিতা অনুবাদিত হয়েছে ইটালিয়ান ভাষায়, একটা বই বেরিয়েছে, আর একটা বই হচ্ছে সার্বো ক্রোয়েশিয়ান ভাষায়, ঢাকার এক কবি, তার সে আমাকে লিঙ্ক পাঠিয়েছে, স্প্যানিশও বেরিয়েছে আগে, ইংরেজি ফরাসি তো বলা বাহুল্য, সেগুলিতে আগে বেরিয়েছে। তো সার্বো ক্রোয়েশিয়ান অধ্যাপকেরা মানে হচ্ছে যেটাকে প্রাক্তন ইউগোস্লাভিয়া অনুবাদ করে তার বই বের করেছে, এবং গতকাল ইটালিয়ান ভাষায় বেরিয়েছে বই। তা আমি সেই এটা একটা হাইকু সংকলন, আমি পরীক্ষামূলক ভাবে আমার ২০ জন বন্ধুর কাছে পাঠালাম, আমি লোকে কি রেসপন্ড করে দেখার জন্য। প্রায় লোকে বলে আমি তো ইটালিয়ান করতে পারি না, এটা আপনার আমাকে পাঠিয়েছেন কেন? খুব পণ্ডিত লোক, সে ফরাসি থেকে পণ্ডিত, বলছে আমি তো ইটালিয়ান জানি না, সে শুধু উপরেরটা দেখছে, এটা ইটালিয়ান সাথে ইংরেজিও আছে, সেটা খুলে দেখার অবস্থা নেই, অথচ একটা ক্লিক দূরত্বে। এই হচ্ছে আমাদের পণ্ডিতদের অবস্থা।
আর প্রায় যত কবিতা পাঠিয়েছে কবিতা নীল হয়ে যায়, বলে কি কে অনুবাদ করলো, আপনি কিছু করেননি তো, আমি তো কিছু জানি না। অর্থাৎ এই আজকাল ইন্টারনেটের যুগে সংযোগ প্রতিষ্ঠার জন্য একজন ইটালিয়ান অধ্যাপিকা অনুবাদ করেছে তার নিজের বুকে, ভ্যালেন্টিনো কি নাম। কারণ কবিতাগুলো হয়তো সে ভালো মনে করেছে। আমাদের রবীন্দ্রনাথের যে বয়স, এই সাখাওয়াতের বয়স তার চেয়ে বেশি নয়। এখন তারা অনেকে আশঙ্কা করছে সে কি নোবেল পুরস্কার পাবে, আছে তো আপনারা কি করবেন, সকল সমিতিতে কথা আত্মহত্যা করবেন, মানে ভাবতে এরকম। আমি যত কবিতা পেয়েছি নিঃশ্বাস বিষে নীল হয়ে যাচ্ছে কবিরা, বিধানসভা কবি নয়, এক কথা তাকে নীল দেখিনি। এখানে হাজির আছে, ও বলছে দেখেছি স্যার, না ও পড়েছি, না পড়েছি স্যার লিখেছি। আর একজন খুব সুন্দর, আমি দেখলাম 20 জনের মধ্যে 3 জন উত্তর দিয়েছে, 17 জন নীরব। না তাদের অন্য কাজ আছে, খাইয়ে দেয়, আমার এটা দেখার দরকার নাই। কিন্তু যারা দেখে তারা ওটা দেখেছে কিন্তু মন্তব্য করছে না। যাও, আমি ফেসবুকে নাই, আমি এমনিতে পার্সোনাল মেইলে পাঠিয়েছি তাদেরকে যে তোমরা কবিতা শুনো। অনেকে মনে করছে কি ইটালিয়ান ভাষার জিনিস আমাকে পাঠিয়েছেন, কিন্তু ইটালিয়ানের ভিতরে ইংরেজিও আছে, সেটা খেয়াল করে নাই। এটা যে মানবিক প্রতিক্রিয়ার কথা বলছি আমি, তাদের অন্য আমার আর্টিকেল দেখেছি পড়ে না। আজকাল ভাষা তো জানেন, দেখেছি। আমি হুমায়ুন কবিরের বই লোকে পড়বে সেটা আমি আশা করি না। হুমায়ুন কবিরকে দিয়েছি যেটা আপনারা আমার এখানে আলোচনা করার কিছু নাই, আমার চাকরি বজায় রাখতে হয়, সোজা কথা বলতে হলে রাসেলের কেন্দ্র এটা কি করবো। আসুন এখন আমার মানে ভূমিকাটা বললাম, দীনেশ চন্দ্র সেন এবং এর আগে যে রমেশ চন্দ্র দত্ত, এরাই বাংলা সাহিত্যের ইতিহাস ইংরেজিতে বাংলায় লেখেন। তারপরে দীনেশ বাবু তিনি প্রায় মারা যাচ্ছিলেন এই অবস্থায়। কেমন করে আল্লাহ তাআলা তারে বাঁচাইছেন। 20 বছর বয়সে যে লোক বাংলা সাহিত্যে টেনেছে, 30 বছর বয়সে তার স্মৃতি লোপ পেয়েছে, তিনি প্রায় মারা যাচ্ছেন। কিন্তু আবার ঈশ্বরের অপরিসীম করুণায় তিনি কলেরাতে বেঁচে গেছিলেন, জগন্নাথ কলেজে পড়তেন। সেই লোকের প্রাণ আবার ফিরে আসছে, তখন তাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার উদ্দেশ্যে আশুতোষ মুখার্জি ডেকে পাঠালেন। তখন আশুতোষ তাকে বললেন তোমাকে একটা কাজ দিয়ে আগে কাজটা করো, তারপরে ভালো থাকবে। বাংলা সাহিত্যের ইতিহাস ইংরেজিতে লেখেন। তখন হিস্ট্রি অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার বলে বিরাট একটা ঢাউস বই উনি লেখেন, প্রায় 1000-1100। এটা ঠিক তার বাংলা বইটার অনুবাদ নয়, এটা একটা স্বতন্ত্র বই, কারণ এর মধ্যে জ্ঞান আরো বেড়েছে তার 1910-11 থেকে এটা বের হয়। এবং সেটা দেখে দেন অন্যান্যের মধ্যে ভগিনী নিবেদিতা, বলছে সিস্টার মার্গারেট, যিনি বিবেকানন্দের প্রেমে পড়ে এসেছিলেন, তিনি বিবেকানন্দ মারা যাওয়ায় তিনি বাংলার প্রেমে পড়ে গেলেন, আর গেলেন না। যাকে ভালোবাসি তার দেশকেও, তার দেশের কুকুরকেও ভালো লাগে, আপনার এটা জানেন। আপনি কোথাও প্রেমে পড়েছেন কিন্তু সেটা বুঝবেন কি করে? শ্রী চৈতন্য বলেছেন এখানে পড়বেন, প্রেমে পড়ার অর্থ হচ্ছে নারী এবং পুরুষের মধ্যে কোনো ভেদ নেই, এই অর্থে বলছেন। No, there is no difference between man and woman. When you fall in love with a woman, you have to take her as a man, or for that matter the other way. এটা শ্রী চৈতন্যের কথা আমি খারাপ বাংলায় বলবো, কবিতা গাই বলছি। আমি এখানে বলবো প্রেমে পড়ার অর্থ হচ্ছে যে লোককে ভালোবাসেন আর তার দেশ অথবা তার জাতি লোক পায়। ভগিনী নিবেদিতা ইংরেজি ভালো জানতেন, অনেক দীনেশ চন্দ্র ইংরেজি তো ভালো হইলো কিভাবে? দীনেশ চন্দ্র নিজেই বলছেন ভগিনী নিবেদিতা হাতে ধরে তারা সব সত্য করে মনে খুব তেজি ছিলেন। স্কটিশ মহিলা রেগে যেতেন, আপনি দীনেশ বাবুকে বহু জায়গায় চিঠি করতে গেছে করে একটু ঠিক হয়নি, এগুলো ওই বইটা বাংলা সাহিত্যের প্রথম ইংরেজিতে লেখা হবে 1911। পরে অনেক বড় লোকেরা গবেষণা করে তাকে অতিক্রম করেছেন। দীনেশ বাবু নিজেই বলছেন আপনারা আমাকে অতিক্রম করে যাবেন, সেটাই তো আমার সাধনার সিদ্ধি। এখন সেই সিদ্ধি দাতা গণেশদের মধ্যে আছেন সুকুমার সেন, তারপরে বশির কুমার বন্দ্যোপাধ্যায়, এদের বড় বড় ইতিহাস পড়ানো হয়। আর আমাদের পূর্ববঙ্গে মোহাম্মদ আব্দুল হাই এবং সৈয়দ আলী হাসান 1956 সালে বাংলা সাহিত্যের উপর লেখেন। এই ক্রমে আরো আছে। বিলেতে ইংরেজিতে যারা লিখেছেন তার মধ্যে বিখ্যাত হচ্ছেন জে.সি. ঘোষ। জে.সি. কি বোঝায় আমি এখন জানি না, তার একটা বই আছে বেঙ্গলি লিটারেচার, 1947 সালে বের হয়। দুসান জাবিদারের কথা বললাম, 1976 বের হয়। এরকম আপনারা লম্বা তালিকা করতে পারবেন। সুকুমার সেনের ইংরেজিটা বের হয় 1960, পরে এটার বাংলা অনুবাদ হয়। এখন সুকুমার সেন বাংলা সাহিত্যের সবচেয়ে প্রসিদ্ধ ইতিহাস বই, 5 খণ্ড আছে তার বই। কিন্তু পরে লোকের সমালোচনা করা তিনি 6 খণ্ড লিখেছেন একটা, এটার নাম ইসলামী বাংলা সাহিত্য। কারণ তিনি ইসলামী সাহিত্যকে বাংলা সাহিত্যের মধ্যে স্থান দেন নাই বলে লোকের তাকে নিন্দা করা, ইসলামী বাংলা সাহিত্য লিখেছেন। এই হচ্ছে সুকুমার সেন, ইনি মারা গেছেন পশ্চিমবঙ্গে। এরপরে আরো অনেক ইতিহাস লিখছেন,
আমি তালিকা করে শেষ করতে পারবো না। এর মধ্যে হুমায়ুন কবির পড়েন না। হুমায়ুন কবির কোন বিশ্ববিদ্যালয়ের চাকরির জন্য এই প্রবন্ধ লেখেন। তার এটা দরকার ছিল, তিনি ছিলেন দর্শনের অধ্যাপক, সুতরাং বাংলা সাহিত্যের ইতিহাস থেকে তার কোনো কৃতিত্বের দরকার ছিল না। যেহেতু অক্সফোর্ড থেকে পাশ করা ছেলে, ট্রিপলস করে 3 বিষয় একসাথে আমি পাশ করেছে এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে 1 নম্বর হয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে 1 নম্বর হয়েছে, তার অনেক সুনাম ছিল। বাংলা সাহিত্যের ইতিহাসটা লিখে তার কৃতিত্বের দরকার ছিল। কবি তিনি এটা কেন লিখেছেন আপনারা জিজ্ঞাসা করতে পারেন। এসি ওয়ার্ড বলে এক লেখকের একটা বই আছে, 20th সেঞ্চুরি ইংলিশ লিটারেচার, সেটার ভূমিকা উনি বলছেন আমি এই বই লিখেছি মাত্র আনন্দের জন্য। কারণ উনি যখন বুড়া হয়ে গেছে, আমার বিশ্ববিদ্যালয়ের কমিশনের দরকার নেই, দিস ফর ডিলাইট অনলি আই গট। হুমায়ুন কবির বলছেন যে আমি শুধু ডিলাইটের জন্য লিখি, আমার একটা পারপাস আছে, সেটাই বলছি। ওনার ভূমিকাটা পড়লে আপনারা বুঝতে পারবেন। আমি অনুরোধ করি যে আপনারা এই বইটা কেনার চেষ্টা করেন, তারপরে সমালোচনা করার চেষ্টা করেন। এটা বেরিয়েছে বাংলা একাডেমি থেকে 2015 সালের নভেম্বর মাসে, দাম দেখিয়েছে আপনার 160 টাকা মাত্র। ওখান থেকে কমিশনে কিনলে আপনার প্রায় 100 টাকা কিনতে পারবেন, বা 120 টাকা লাগবে। 30% কমিশন সবাইকে দেবে বাংলা একাডেমি। এটা ওইটা নয়, এটার একটা জিনিস আপনারা পাইছেন। এটা হচ্ছে আব্দুল মান্নানের। এর আহমদ সাবার একটা সম্পাদিত সংস্করণ আছে, সেটা কেউ যদি পান আমার একটু দেখাবেন। আমার কাছে অনেক সংগৃহীত বই পরে হারিয়ে গেছে, পাই না। অনেক বইয়ের মধ্যে একটা আহমদ সাবার 1970 সনে প্রথম বাংলাদেশে এই বই বের করা, সেই সংস্করণটা এখন হারিয়ে গেছে। আপনারা যদি কারো কাছে একটা কপি পাই, আমি যতটা সেমিনারের উদ্দেশ্য হচ্ছে অনেকটা তাই, আপনাদের যেরকম অনুরোধ জানাবো। তো ঠিক আছে, এই যে ভূমিকা তিনি যা লিখেছেন সেই প্রথম বাক্যটা আমি পাঠ করছি। সামাজিক পরিপ্রেক্ষিতে বাংলার কাব্যধারা বিস্ময়কর বিকাশের পরিপূর্ণ পরিচয় দেওয়ার দিন আজও বোধহয় আসেনি। এটা হচ্ছে হুমায়ুন কবিরের প্রথম বাক্য ভূমিকাতে। তার জন্য ভৌগোলিক, ঐতিহাসিক ও সামাজিক যে তথ্য সঞ্চয়ের প্রয়োজন তাও আজ পর্যন্ত অসমাপ্ত। অভাব, অথচ সেই পশ্চাৎপটের অভাবে বাংলার কাব্যে বাঙালির মানুষের বিকাশ পুরোপুরি ভাবে বোঝা যায় না, কারণ ব্যক্তির মধ্যে সমাজ মনে প্রকাশে কাব্যের জন্ম। পশ্চাৎপটের সেই অভাব পূরণের চেষ্টায় বর্তমান ক্ষুদ্র গ্রন্থ নিজে হচ্ছে। আবার ইংরেজি বই মুখে তিনি জানাচ্ছেন এইগুলি প্রবন্ধ আকারে তিনি 1937 সনে চতুরঙ্গ পত্রিকা প্রকাশ করেছিলেন, সেইটারই গ্রন্থ রূপে দিয়েছেন। এই জন্য তার আলাদা ভাব আছে। ইংরেজি সংস্করণটা বের করার জন্য তিনি 1946-47 সনে, 46 সনের ফেব্রুয়ারি থেকে 47 সনের মাঝামাঝি পর্যন্ত, তখন সাম্প্রদায়িক দাঙ্গা, তখন একটা মাসিক ইংরেজি পত্রিকা এটা ছাপানো হয় ধারাবাহিকভাবে। তারপরে তিনি বই করেননি। বই করেননি, ওনার ইচ্ছা ছিল যে এটা উনি কিছুটা সম্পাদনা করবেন। সেই সম্পাদনা করার সুযোগ পান নাই। প্রায় জীবনের শেষ দিকে 1962 সনে তখন বোম্বের একটি প্রকাশনা সংস্থা ভারতীয় বিদ্যা ভবন, বাংলা একাডেমির মতো একটা ভারতীয় একাডেমি, রমেশচন্দ্র মজুমদার এবং কে এম মুন্সি এরা চালাতেন, সেখান থেকে এটা বই আকারে বের হয়। এটা হচ্ছে সেই, এটা এখন বিলুপ্ত প্রায় হয়ে গেছে। তো এখানে পার্থক্যের মধ্যে হচ্ছে প্রথম বইতে 6 অধ্যায়, তিনি শেষের অধ্যায়কে এখানে 2টা অধ্যায় ভাগ করেছেন, ফলে মনে হয় 7 অধ্যায়। কিছু কিছু বেশ কম আছে, যেমন চর্যাপদে কোনো উদ্ধৃতি তিনি এখানে বাংলায় দেন নাই, তিনি ইংরেজিতে উদ্ধৃতি দিয়েছেন। এই জন্য যে লোকে যেন বুঝতে পারে বিদেশিরা। সামান্য সম্পাদনা আছে, কিন্তু ইংরেজিটাই সম্পাদনা করার দরকার। এই সম্পাদনা কর্মে এখন আমরা নিয়োজিত আছি। আমাদের সেন্টার ফর অ্যাডভান্স থিওরি থেকে আমরা বের করব ইংরেজিতে। বাংলাটাও কোনো সম্পাদনা করা দরকার, কেন সেটা বুঝবেন। আমি বলছি যে এটাতে আমরা কি লাভ করতে পারি, সেটা হচ্ছে বই কি ভুল করেছে সেটা দেখিয়ে দেওয়া আমাদের কাজ। যেমন হুমায়ুন কবির কিভাবে সচেতন বলবে, এইটা হচ্ছে একটা উদাহরণ। যে হুমায়ুন কবিরের প্রচন্ড বিদ্যা থাকা সত্ত্বেও ফ্রয়েড পড়ার মতো ধরতে তার নাই। এই জন্য যে হুমায়ুন কবির বই আমি পড়বো না তা নয়। আমাকে অনেক কথা আপনি তো তার সমালোচনা করেন, তিনি নজরুল ইসলামকে বুঝতে পারেননি, তাই বলে যে তিনি বৈষ্ণব বইতেও বুঝতে পারেন এটা তো বলবো না। মানুষের সীমাবদ্ধতা থাকে, বিশেষ করে সমকালের লোক একটু ঈর্ষান্বিত হয়। এই জন্য আজকে গল্পটা বললাম। নজরুল ইসলামের বাইরে গিয়ে তিনি বসেই থাকতেন, নজরুলের পায়ে পায়ে অনেক ঘুরেছেন, ভালো ছাত্র, তার কবিতা প্রার্থনা ছিল, কিন্তু লেখার সময় নজরুল সম্পর্কে খুব অবস্থা করে লিখেছে। এই ধরনের মানুষের মধ্যে মানবিক ত্রুটি থাকে, বোঝার ত্রুটি হতে পারে, সম্বন্ধের ত্রুটি হতে পারে, সেগুলি উপেক্ষা না করলে আপনি বইয়ের ভিতরে করতে পারেন। তো আজকে যেটা
প্রণীত হচ্ছে তৃতীয় অধ্যায়। এখানে তার অধ্যায়গুলোর নাম বাংলায় না ইংরেজিতে নাম দিয়েছে। যেমন প্রথম অধ্যায়ের নাম বাংলায় দিয়েছে এক, এখানে দিয়েছে আর্লি বেঙ্গলি পোয়েট্রি। 2 নম্বর দিয়েছে বৈষ্ণব লিরিক্স। জিনিসটা যদি আমরা দেখি, এখন কাল ইংরেজিতেও বদলাচ্ছে, যেমন বৈষ্ণব লিখছেন এইভাবে, কিন্তু জুসান জাভা বিদ্যালয় এবং অন্যান্য রাজ্যে বাংলায় বৈষ্ণব, এটা হচ্ছে বাংলা ভাষা এবং এইভাবে আন্তর্জাতিক নিয়ম। কিন্তু এটা হচ্ছে হিন্দি এবং সংস্কৃতের নিয়ম। তো হুমায়ুন সবসময় সংস্কৃত নিয়মে ফলো করেছেন। আমাকে কষ্ট করে এটা আবার অনুভব করতে হচ্ছে। আমি যেটা করছি এটা বলে রিসেনশন নিউ এডিটিং, তার কোনো বাক্য বাদ দিচ্ছি না, তার কোনো কথাই বাদ দিচ্ছি না, কিন্তু তিনি যেগুলো লিখেছেন সেগুলোর মধ্যে আমি এদের বমি করি। যেমন মঙ্গল কাব্য, বাংলায় কাব্য লেখে এইভাবে, কিন্তু সংস্কৃত লেখে এইভাবে। তো এই জাতীয় কাজে আমি করছি। অনেকগুলি লেজিটিমেট কিনা, তাহলে ধর্মের বানান আপনি সম্পাদন করবেন কিভাবে? লেজিটিমেট তো বটে। যেমন মহাভারত, হিন্দিতে লেখা মহাভারত, কিন্তু বাংলায় টি এর পরে এ হবে না, মহাভারত। রামায়ণ নয়, রামায়ণ, রাম না রাম বাংলায়। তো এই করার এইটা তো ভীষণ কাজ। পলাশিকে প্লাসে লিখতেছে, কথায় কথা বললাম, এগুলো আমাদের সবকিছুর সাথে করা যাবে না। আমি যে এই জাতীয় কিছু সমস্যা আছে। আর বাঙালি যে ইংরেজি এর সাথে তার ইংরেজি প্রবলেম হয়ে যায়, সেটা আপনারা দেখবেন। বাঙালির পক্ষে ইংরেজি কঠিন, বিশেষ করে যারা ইংল্যান্ডের দেশে বসবাস করেনি তাদের পক্ষে 2-4 বছর অক্সফোর্ডে থাকতে যে আপনি ভালো বাংলা লিখবেন কথা নেই। ইংরেজি প্রচন্ড ত্রুটি আছে, সেন্টেন্স কনস্ট্রাকশন ঠিক নাই। এটা তো এডিটরের কাজ। মানে হুমায়ুন কবির was deprived of the services of a good editor। প্রবক্রত আমাদের একটা এডিটর জন্মেছে, তার নাম একেনাথ জামান। সে সব নাম দেখাচ্ছে, স্যার দেখে এই কথা হয় নাই। আমি ইয়েস ইউ আর রাইট। আমিও পড়ছি, প্রথম উত্তর জানার পর তো টের পাই নাই। যাও এখন আসল বিষয় আসে। প্রথম অধ্যায় হচ্ছে আর্লি বেঙ্গলি পোয়েট্রি বা আমরা সংক্ষেপে চর্যাপদ। সেকেন্ড হচ্ছে বৈষ্ণব লিরিক্স বা বৈষ্ণব কবিতা, হিন্দি কবিতা। এখন তৃতীয় অধ্যায় এখানে নাম নাই, আপনি আমি বলেছি শুধু আমি মঙ্গল কাব্য বলেছি। হুমায়ুনের শব্দটা ব্যবহার করে ইংরেজিতে উনি বলছেন ইনফ্লুয়েন্স অফ রিলিজিয়ন। এই যে ধর্মনিরপেক্ষ লোকদের সমস্যা হচ্ছে, যারা ওই যে জনমেজয় যেমন মহাভারতের গল্পে আছে, স্বর্গ দেখলেই আহুতি দিতেন আগুনে গিয়া, এরা ধর্ম দেখলেই সেই বইটাকে আহুতি দেবে, আগুনে পোড়াতে চায়। তার নেট ফলে কি তারা কিছু বুঝতে পারে। আমাদের লক্ষ্য হচ্ছে কবিতা বোঝা, কিন্তু আপনি যদি ধর্ম না বোঝেন, আপনি কবিতা তো বুঝবেনই না, সম্ভবত দর্শনও বুঝবেন না। বাংলাদেশের দর্শন যে শুকিয়ে পড়ছে, এর কারণ লোকে ধর্ম কি বুঝবার আগে ধর্ম নিরপেক্ষ হয়েছে। এই জন্য ধর্মটা বুঝে ইউরোপের লোকেরা পরে ধর্মনিরপেক্ষতা গেছে। আপনি তো ধর্মকে এক লাফে দিয়ে ধর্মনিরপেক্ষতা চলে যাচ্ছে। এটা বিষময় ফল ফলে। এটা হচ্ছে শিকড় বিহীন বৃক্ষ, a tree without roots। এর নাম দিয়েছে সৈয়দ ওয়ালি লাল শাহ। আমরা একটা লাল শাহের ব্যবসায় হয়ে গেছি, যে আমাদের কোনো ভিত্তি নেই। আমার মনে হয় এই কবিতাগুলো পড়লে আমরা বুঝতে পারবো ভিত্তিটা কি জিনিস। এখন উচিত আপনাদের সময় থাকলে আমি যেটা করতাম, প্রশ্ন কবিতাগুলো 2-1টা পড়লে আরো একটা লাভ হবে আমাদের। যারা আমি বাংলা পারি না, বাংলা লিখতে পারি না, আপনি প্রশ্ন কবিতা পড়ে দেখেন তো কতটুকু বাংলা বোঝেন। চর্যাপদটা বোঝেন না, এটা ঠিক আছে, কিন্তু যারা ভালো বাংলা শিখতে চান তাদের তো অন্তত বুকে হাত দিয়ে বলতে হবে আমি প্রশ্ন কবিতাগুলো পড়েছি এবং সেগুলি বোঝার মতো বাংলা আমি শিখেছি। তার শব্দ, তার ব্যাকরণ এবং তার ভূমিকা। আমি 2-1টা কবিতা পড়লে আপনারা টের পাবেন কিছুটা বোঝেন, কিছুটা বোঝেন না। কারণ কি লোকে এখন প্রমিত বাংলা লেখার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে। বাংলা তো নানা আঞ্চলিক ভাষা ছিল, বৈষ্ণব কবিতায় আঞ্চলিক ভাষায় লেখা। সেই আঞ্চলিক ভাষাকে আমি কখনো কখনো মনে করতে পারি প্রায় কি বলে যেমন বিদ্যাপতির কবিতাও বাংলায় চলতেছে। বিদ্যাপতির কবিতা বাংলাতে না মৈথিলিতে করতে পারেন। যেমন চর্যাপদের কবিতা অসমীয়া নিয়ে তর্ক আছে এবং বহু কথা এখন বাংলায় বলেন না আমরা। যেমন এখন এই পূর্ণ বাংলায় আছে, যেমন আপনি আপনার প্রেমিকার পাশে বসেছেন, বলছে কি দেখেছেন নিয়রে বসি। এখন যেটাকে আপনি নিকটে বলেন সেখানে নিয়রে বলে। আবার আমাদের চট্টগ্রামে যখন দেখেন নিয়রে মানে হচ্ছে কি আপনার নত হওয়া, এক এক শব্দ এক এক রকম। নিয়র যারা ব্যবসা জানেন তারা জানেন নিয়রা মানে হচ্ছে টু ব্যান্ড ইয়োরসেলফ ডাউন। আপনি দেখেন রাধা এবং কৃষ্ণ পাশাপাশি বলছেন
ডেকে নিয়ে আসো, নিয়রে বসাও, মানে কাছে বসাও। এই ধরনের বাংলার বহু শব্দ যে আপনি জানেন কিন্তু ঠিক নিশ্চিত নন, পড়লে নিশ্চিত হবে। এই যে বহু জিনিস আছে, এটা একটা হলো। এখন ইনফ্লুয়েন্স অফ রিলিজিয়ন যেটা বোঝাচ্ছে, পূর্ব বাংলা যখন আসবেন তখন মানুষ প্রকৃতি পূজা করত, বড় বড় হিন্দুদের মধ্যে এখনো আছে ষষ্ঠী পূজা, নবজাতককে আশীর্বাদ করবে, শীতলা দেবীর পূজা যে কলেরা থেকে বাঁচাবে, মনসা পূজা, মনসা আপনাদের সাপের কামড় থেকে বাঁচাবে। মনসা মঙ্গলের প্রথম বড় কবি হচ্ছে বিজয় গুপ্ত, এবং বিস্মিত হবে না, তার বাড়ি বরিশাল, ভগবাড়ি বরিশাল। কারণ এই যে মনসা মঙ্গলের কবিতা, এটা জন্মেছে এই নদী সংস্কৃতি। মনসা মানে তার অপর পদ্মা, আমি নদী নাম তার নামে দিয়েছি। গঙ্গা যে নিচে কেন পদ্মা হলো সেটা বোঝা উচিত, পদ্মা তো একটা মেয়ে না, হচ্ছে আমাদের মনসা দেবী অপর নাম। এরকম আরো বহু দেখবেন, বেহুলা যে ভেসে যাচ্ছে, লড়াই করতেছে, বাইরে একটা ধর্মের মঙ্গল আছে, ধর্মের মোড়ক আছে, ওই মঙ্গল শব্দের মধ্যে এই ধর্মটা আছে। এই যে মঙ্গলের পূজা থেকে ব্রাহ্ম ধর্মের অনুসারী রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্ত নন, আনন্দ লক্ষ্মীর মঙ্গল আলোচনা করতেছে। আপনি দেখবেন যে মঙ্গল হচ্ছে যেটাকে আমরা বলি এথিক্স এর একটা রূপ। সত্যের বিপরীতে গেলেও আপনি সত্যকে ধরবেন না মঙ্গলকে ধরবেন, প্রথমে বলে কি আমি দুটোকেই ধরবো, যদি একটা নিতে হয় কি ধরবেন, মঙ্গল আঁকড়ে ধরবেন না সত্য আঁকড়ে ধরবেন। ইউর লাইফ আর ইউর মানি যখন বলে দাঁড়ান আপনাকে আসা মাগা, আপনি কি করেন, লাইফটাই রক্ষা করেন। অর্থের মধ্যে তো মঙ্গল নিতে কিছু অর্থের আঁকড়ে থাকবে, তখন আপনার অর্থও যাবে, জানো যাবে। বাংলা সাহিত্যের ইতিহাস আপনি দেখতে পাবেন, যত কবিতার নামে যে মঙ্গল আছে, ওইটা একটা জন, সেখানে ধর্ম মঙ্গল পাবেন। এই বাংলা ধর্মটাকে ধর্ম ঠাকুর বলে একটা আছে, ধর্মশাস্ত্রী বলেন বৌদ্ধ ধর্মের দেবতা বা পরাজিত হওয়ার পর বাংলা হিন্দু ধর্মের মধ্যে আত্মগোপন করেছে, তার নাম হচ্ছে ধর্ম ঠাকুর। ধর্ম মানে কি, আমরা বললাম এই লোকটার কোনো ধর্ম নাই, ধর্ম মানে ন্যায় বিচার, ধর্ম মানে আপনার খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্ম নয়, এই জিনিসগুলো পাবেন। এইগুলি নিয়ে আলোচনা কোথায় প্রবেশ করবো আমরা জানি না। আমি আপনাদের গত সপ্তাহে একটা কথা বলেছিলাম, সে বইয়ের নাম হচ্ছে বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস, আশুতোষ ভট্টাচার্য, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তার বইয়ের ভূমিকা লিখেছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর 1939 সনে। রবীন্দ্রনাথ তার বহু প্রশংসা করেছেন, সেই বই বহু বহু সংস্করণ বেরিয়েছে। 1970-71 সনে আহমদ সভার বইয়ের ভূমিকা লিখেছিলেন এই আশুতোষ ভট্টাচার্য মুক্তিযুদ্ধের সময়। ইত্যাদি আপনি বহু কাহিনী পাবেন, বাংলা সাহিত্যের ইতিহাস অনেক লোকে লিখেছেন নানাভাবে, তাদের সবার সাথে পরিচয় হওয়া আমাদের এক সেমিনার সম্ভব না। তো যা হুমায়ুন কবির কি লিখেছেন সেটাতে আমরা ফিরে আসি। বৈষ্ণব কবিতার পরে তিনি লিখেছেন মঙ্গল কবিতা বলা যায়। মঙ্গল এক প্রকারের নয়, বহু প্রকারের, তার কিছু কিছু আলোচনা উনি লিখেছেন। সেখানে আমরা কি কি পড়বো, আমি শুধু ইংরেজি থেকেই, যেহেতু এখানে ইংরেজিতে আমার পক্ষে সহজ বেশি। বাংলা চিরকালই কবিতার দেশ, সে কথা দিয়ে শুরু করেছিল প্রথম অধ্যায়, আর তৃতীয় অধ্যায় শুরু করছেন বাংলা চিরকালই ধর্মের দেশ। হুমায়ুন কবিরকে বুঝতে হলে বলে তার বক্তব্যটা আমাদের অনুপ্রাণ। উনি বলেন আমরা বাংলাদেশে কবিতা বলতে জন্য প্রথমে শুরু করবো বাংলা ভূগোল দিয়ে, কিন্তু ভূগোল দিয়ে সব বোঝা যাবে না, বাংলার ইতিহাস দিয়ে। ইতিহাস দিয়ে বলতে যেটা বিধান জিজ্ঞাসা করেছিলেন গত সপ্তাহে, ইতিহাস মানে বাংলাদেশের জনগণের ইতিহাস, হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আগমনের ইতিহাস, ইমিগ্রেশনের ইতিহাস। এখানে আদিবাসী কেউ ছিল, কিন্তু কে কারা গেছে এটি হচ্ছে আদিবাসীটা, মানে আসলে আদিবাসী বলতে কোনো কিছু নাই, বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছে। এটার নাম তিনি একেবারে ন্যায় ধরেন অস্ট্রিক গোষ্ঠী নামে তিনি মঙ্গল জাতি ধরে নিয়েছেন আমার মতে। এটা এখানে জাতি যারা ছিল তাদেরকে অস্ট্রিক বলা হয়। তাহলে বাংলার অভ্যাগতদের মধ্যে পড়বে মঙ্গলরা তার ভাষায়, তারপরে পড়বে দ্রাবিড়রা, দ্রাবিড় মানে যারা দক্ষিণ পশ্চিম দিক থেকে এসেছে, আর পরে সর্বশেষ হচ্ছে আর্যরা। এই জন্য উনি দেখাচ্ছেন, উনি বলেন বাংলা কবিতাতে কয়েকটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন ধরুন বাংলা কবিতায় নিসর্গ প্রীতি আছে, কেন আমাদের জাতীয় সঙ্গীত নিসর্গ প্রীতি, মাত্র বদন খানি মলিন বলে আমি নয়ন জলে ভাসি, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, অর্থাৎ প্রকৃতিকে তিনি তার অনুভূতিতে নিয়ে আসেন। ধরেন এটাকে আমরা প্রকৃতি প্রীতি বলি, অবারিত মাঠ গগন দলা, এরকম তো বাঙালি কবিতা লাগে। আপনি জানেন সব দেশের কবিতা তার মনে করে এমন দেশ কোথাও খুঁজে পাবে না তুমি, তোমার কবিতা একটা ব্যাখ্যা দিতে হবে যে বাংলার এই নিসর্গ প্রীতি রক্তের দাম, তার মানে অন্য রক্তের মধ্যে তিনি এটা পাচ্ছেন না, সেজন্য আর্য রক্ত বলছেন। আপনি যেমন আরব দেশে কি আর্য রক্ত আছে, সেখানেও তো আমরা নিসর্গ প্রীতি দেখি, সে তো মরুভূমি পছন্দ করে। এটা হচ্ছে তার প্রথম। দ্বিতীয় হচ্ছে বাংলার মানুষ একটু ঝগড়াঝাটি করে, লোকে ঝগড়াঝাটি করাটা আমরা মঙ্গলদের কাছ থেকে বেশি। না না না, মঙ্গলদের স্বভাব হচ্ছে শান্তি প্রিয়। হুমায়ুন কবিরের ডগমা এগুলো,
উনি বললেন না, এই শান্তির প্রিয়তা হয়তো আমরা মঙ্গলদের কাছ থেকে পেয়েছি, ওটা আমরা দ্রাবিড়দের কাছ থেকে পেয়েছি ইত্যাদি। উনি একটা ব্যাকরণ রচনা করেছেন। এটা উনি চালিয়েছেন ইতিহাস বলে। পরে বলছেন রেস ইজ অ্যান অ্যানথ্রোপোলজিক্যাল মিথ। বিশুদ্ধ রেস বলে পৃথিবীতে কিছু নেই, তবে বিভিন্ন রেসের সংস্পর্শে আমাদের বাংলাদেশের মানুষের জনগোষ্ঠীরা তৈরি হয়েছে, এটাকে আমরা বাঙালি। কিন্তু বাঙালি কিসের জোরে? রক্তের জোরে না, বলি ভাষার জোরে। পৃথিবীর সব দেশে জাতীয়তা নিয়ে দুটো তর্ক আছে, যে রক্ত থেকে জাতি হয় নাকি ভাষা থেকে জাতি হয়, না ধর্ম থেকে হয়, তর্ক চলছে। ফ্রান্সে বিখ্যাত পণ্ডিত ছিলেন ইউরোপীয় বড় পণ্ডিত, যাদেরকে ওরিয়েন্টালিস্ট বলে, তাদের একজন গুরু ছিলেন এগনেস রেনা। তার লেখা রবীন্দ্রনাথ অনুবাদ করেছিলেন নাটক। এই লেখাটা 1882 লেখা, রবীন্দ্রনাথ 1900 অনুবাদ করেন। ন্যাশন কি, সেখানে বললেন জাতি হয় রক্ত দিয়ে নয়, ধর্ম নিয়ে নয়, ভাষা নিয়ে নয়, জাতি হয় জাতির ইচ্ছা নিয়ে। আমরা জাতি হতে চাই, তার মানে ইচ্ছা কথাটা আগমন কথা নেই, বলি না, জাতি হচ্ছে আপনার অভিজ্ঞতা, লিভিং টুগেদার এর এক্সপেরিয়েন্স। গত 800 বছর ফ্রান্সে আমরা আছি, আমরা কেউ জার্মান থেকে আসছি, কেউ ইংল্যান্ড থেকে আসছি, কেউ ইটালি থেকে আসছি, আর কেউ ক্যালটিক, কেউ অমুক, আমরা সবাই মিলে একটা ফরাসি জাতি। এটা বোঝাবার জন্য উনি লিখেছেন। উনি ইম্পেরিয়ালিস্ট ছিলেন, তার এই থিওরিটা হুবহু গ্রহণ করেছিলেন আমাদের জাতীয় অধ্যাপক আব্দুল রাজ্জাক। যেটা তখন আমি সমালোচনা লিখেছিলাম বাংলাদেশ স্টেট অফ দি নেশনে, যে জাতি হয় জাতির ইচ্ছা দিয়ে। ইট ইজ আলটিমেটলি দ্য উইল দ্যাট মেক্স ইউ আ নেশন। আমি প্রশ্ন করেছিলাম না বুঝে যে উইলের কম্পোনেন্ট গুলো কি কি, হোয়াট কন্ট্রিবিউটস টু দ্য মেকিং অফ দ্য উইল। সেটা আবার ম্যাটেরিয়ালিস্ট হিসেবে যেতে হয়, হুমায়ুন কবির সেটা দিতে চেষ্টা করেছেন এখানে। আব্দুল রাজ্জাক কিছুটা প্রভাবিত হয়েছেন হুমায়ুন কবির দ্বারা, সেটা বোঝা যায়, এবং হুমায়ুন কবির দ্বারা আমার প্রভাবিত হয়েছেন। সেই জন্য আমাদের জিনিসগুলো আলোচনা করা দরকার। আমার জন্য ব্যক্তিগতভাবে এই প্রজেক্টের শুরু হচ্ছে আর আমসভা সম্পাদক বাংলার কাব্যের ভূমিকাটা পাড়ার পর আমি বললাম যে তাহলে কবিতার বইটা পড়ে দেখি বাংলার কাব্য, এবং আমসভাকে বোঝার জন্য যদি আপনি আমসভার উপর কোনো কিছু প্রবন্ধ লিখতে চান, গবেষণা করতে চান, তাহলে আপনাকে তার সোর্সগুলো দেখতে হবে। আমি সেই ঐতিহাসিক দায়িত্ব থেকে এটা শুরু করেছিলাম। তো দেখলাম যে নাইটে একটা সেন্টার করা যায়, কারণ আপনাদের মধ্যে সচেতন প্রশ্ন জাগবে। আমি উনি প্রথমে বলছেন রিলিজিয়ন হ্যাজ অলওয়েজ হ্যাড a pervasive influence in the poetry of Bengal. এটা তৃতীয়তে প্রথম প্রস্তাবনা। ধর্মের সবসময় প্রভাব পড়েছে। কিভাবে পড়লো? বাহ্য দৃষ্টিতে মনে হচ্ছে এই কবিতা সম্পূর্ণভাবে ধর্মকে আবরণ করছে, কিন্তু তলে তলে সেখানে পার্থিব স্বার্থ সেখানে খেলা করছে। আপনারা লক্ষ্য করবেন যে একটা কবিতা বলি রাধা কৃষ্ণের প্রেমের যে বিবরণ আছে, সেটাকে আপনি আক্ষরিক করতে নিতে পারেন মানবিক প্রেম আকারে, কিন্তু এখন পণ্ডিতরা ব্যাখ্যা করছেন না না, এখানে রাধা হচ্ছে মানুষের প্রতি, কৃষ্ণ হচ্ছে ঈশ্বরের প্রতি। আব্দুল্লাহ তো পরকীয় প্রেমকে তো প্রশংসা করছেন কেন? আপনার প্রেমের মধ্যে প্রথমে পরীক্ষা হবে কি, আপনার তো ভয় থাকতে হবে। যেমন রাধা গানের মধ্যে বলছে এখন আমি বাড়ি যাব কি করে, বড় হয়ে গেছে, এখন তুমি আমার সিঁদুর গেছে, আমার চুল গেছে আওলাইয়া, তুমি আমার চুল পূজা করে বাইরে দাও, এবং আমার সিঁদুর তো আর দেওয়ার জন্য তোমার রূপ দিয়ে আমার সিঁদুর তৈরি করো। এখন আমি শ্বশুর বাড়িতে রাত সকালবেলা সিঁদুর করি। এখন পণ্ডিতরা ব্যাখ্যা করছেন এটা হচ্ছে আপনি যদি ঝুঁকি না নেন তাহলে ঈশ্বরকে পাওয়া যায় না, সর্বস্ব ত্যাগ করতে হবে। আপনি যদি এখনই প্রেমে পড়েন, আপনি বিয়ে করেন, এখন তো আপনি স্বামী খুঁজে বেড়াচ্ছেন, সেটা তো একটা কন্টিনজেন্সি, কনভেনিয়েন্স। আমি বললাম কনভেনিয়েন্স স্টোর আছে, সব 99 সেন্ট 99 সেন্ট। আপনি বউ খুঁজে বেড়াচ্ছেন, আপনি স্বামী খুঁজে বেড়াচ্ছেন, সেটা নয়। আপনার অলরেডি স্বামী আছে, কিন্তু সব ত্যাগ করে, কুল ত্যাগ করে আপনি স্বামীর দিকে যাচ্ছেন। মানে ভয়কে যদি জয় করা না যায় তাহলে প্রেমের সূত্রপাত হয় না। প্রেম পূর্ণ হয় যখন সে ভয়কে জয় করে। এই সমস্ত কথা আছে, কিন্তু কোনটা আমার মানবার কথা নয়, এখানে বুঝতে পারবেন। সেই জন্য দুই একটা কবিতা পড়লে করতে ভালো হয়। এটা একমাত্র নয়, এরপরে আরেকটা বাংলা সাহিত্যে ডেভেলপ করছে মঙ্গল কবিতা, তার সাথে আরো বহু আছে নাচ সাহিত্য। এই নাচ জিনিসটা কি? এটা আরেক ধরনের ধর্ম। বৌদ্ধ ধর্ম বাংলাদেশ থেকে হারিয়ে যাওয়ার পর এটা নাচ ধর্মে রূপান্তরিত হয়েছে। নাচ মানে প্রভু, কিন্তু দেখবেন যে সেখানে তাদের যে গোরক্ষ বিজয়, এটা আগে ওই বিদ্যাপতিরা লিখেছেন, সেটা কেমন করে গোপীচন্দ্রের সন্ন্যাসে পরিণত হয়েছে, বাংলার ফোক সাহিত্য বলেছে, এটা আরেকটা শাখা। বা এই যুগে আরেকটা সাহিত্য হচ্ছে নগর কেন্দ্রিক সভা। অধ্যাপক আব্দুল রাজ্জাক সবসময় বলতেন বাংলার সভ্যতা প্রধানত গ্রামীণ সভ্যতা, প্রধানত নগর সভ্যতা। গৌড়ে এক নগর আছে, প্রসঙ্গে এক নগর আছে, মাঝখানে ত্রিপুরাতে নগর আছে। এই নগর কেন্দ্রিক যে সাহিত্য সাধনা, তার প্রথম প্রতিনিধি হলো সেকুলার সাহিত্যের প্রতিনিধি হলো দৌলত কাজী,
আর এই দুজনের নাম আমরা বেশি জানি, এরা সপ্তদশ শতকে। তাদের আগে মোহাম্মদ কবির, শাহ মোহাম্মদ শফিক, আপনি অন্তত 40-50 জন কবি পাবেন যাদের রচনা বেঁচে গেছে। এইটাকে নাম দেওয়া হয়েছে সেকুলার সাহিত্য। সেকুলার মানে এর বিষয়বস্তু নরনারীর প্রেম, এর সাথে ধর্মের সাথে যোগাযোগ নেই। এইটা তারা অনুপ্রেরণা হিসেবে পেয়েছে ফার্সি সাহিত্য থেকে এবং হিন্দি সাহিত্য থেকে। আমরা এখন ইংরেজিতে মগ্ন হয়েছি, এটা কোনো দোষের কিছু নয়। কিন্তু ইংরেজিতে যারা জানে তাদের মধ্যে দুই ধরনের লোক আছে আমাদের মধ্যে, যারা নিজেদের স্বদেশের ঐতিহ্যটাও জানে এবং ইংরেজিও জানে। আরেকটা লোক আছে ইংরেজিতে তারা এত মগ্ন যে তারা স্বদেশের। রবীন্দ্রনাথ প্রথম দলে ছিলেন। রবীন্দ্রনাথের লেখার যে এত শক্তি হয়েছে কারণ তিনি অভিজাত পরিবারের সন্তান, মুঘল সংস্কৃতিতে তারা আমূল্য পতন উপর ভেজা ছিলেন। কিন্তু উপনিষদ থেকে শুরু করে আর এই দেশের সাহিত্য বা সংস্কৃতি বলে মনে করতেন, সংস্কৃত, বৌদ্ধ এবং বাংলা, সেটা তিনি কিন্তু অন্তরে গ্রহণ করেছেন। সেই জন্য ইংরেজি শিক্ষা তার জন্য আশীর্বাদে পরিণত হয়েছে। রবীন্দ্রনাথ ইংরেজি শিক্ষিত মনে রাখতেন, আইন পড়ার জন্য 18 মাস বিলেতে ছিলেন, পরীক্ষা না দিয়ে চলে আসছে। ইংরেজিটা ভালো করে শিখেছিলেন, বোম্বেতে শিখেছে, ওখানে ছিলেন, এমনকি বাচ্চাদের জন্য ইংরেজি শেখার বই পরবর্তী লিখেছে। রবীন্দ্রনাথকে একেবারে ইংরেজি অশিক্ষিত, মানে রবি তো ইংরেজি জানে না, তাই সে মেট্রিক পাস করে না, এই সমস্ত কথা তারা বলেন। নোবেল পুরস্কার পেলেন। এখন আমাদের দুর্ভাগ্য যে আমাদের মধ্যে সাইকোলজি নোবেল পুরস্কার পাওয়ার অবস্থা না। আপনি যে কবিদের ঈশ্বরের কল্পনা করেন, রবীন্দ্রনাথ এরকম ঈশ্বর হয়েছিলেন। আপনারা অনেকে বিচলিত হতে পারেন, সাইকোলজি রবীন্দ্রনাথের সাথে তুলনীয়, রবীন্দ্রনাথ কি বঙ্কিমের সাথে তুলনীয়? মানে ঈসার দিনে ঈসা, মুসার দিনে মুসা, টিপুর দিনে টিপু হতেই পারে। আমি কেন অন্য কবিতা দেখছি নিশ্চয় মিল হয়ে যায়, তার নামই শুনতে পারে না। যেমন ধরেন শামসের তাবরেজি, সুব্রত অগস্টিন গোমেজ, ওরা তো আত্মহত্যা করবে। এই যে বাংলা কবিতার ইতিহাসে আমি কি বলবার কবি নাকি? আমি তো একা বলি না যেগুলি কবি, সেটা এখন ইটালিয়ান অনুবাদ করে, সার্বো ক্রোয়েশিয়ান অনুবাদ করে, স্প্যানিশ অনুবাদ করে, এগুলো আমি ওয়েবসাইটে পড়ে বলতেছি। আমি কি করবো এখন? আমি ঠিকাবো কি করে? বক্তব্য ঠেকাতে হবে। রবি বাবু যে এত ভালো শক্তি মানুষ, তার কারণ কি তিনি এই মঙ্গল সাহিত্য এগুলো করেছিলেন। কিন্তু রবীন্দ্রনাথ এগুলো ভালো সাহিত্য মনে করতেন। রবীন্দ্রনাথের কালান্তর বইটা পড়ে দেখেন, এগুলি কিন্তু চিন্তা করে রবীন্দ্রনাথ যত কথা বলেছেন, সারাদিন আমি এতগুলি ভাত খাই। এত খারাপ কথা বলেছে রবীন্দ্রনাথ, যেগুলি নিম্নমানের সাহিত্য, কিন্তু হুমায়ুন কবির এগুলি সাহিত্য হিসেবে জায়গা দিয়ে। এই সমস্ত জিনিস আপনারা পড়লে ভালো হবে। আমার বলার চেয়ে দু একটা লাইন আমি দেখি। Early Bengali poetry was influenced by religion in both its individual and its social aspects. রবীন্দ্রনাথের আরেকটা প্রস্তাব, ইন্ডিভিজুয়াল আর সোশ্যালের মধ্যে সম্পর্ক কি? মানে তুমি আগে বলছিলেন কবিতা হচ্ছে ব্যক্তির মধ্যে সামাজিক মনের প্রকাশ, একটা হিয়ালিপূর্ণ মনে হবে। আর এটা যে আমরা বলি নিখিল, ইউনিভার্সাল, এগুলোর অর্থটা কি? The advent of Islam brought a new challenge and opened out new and undiscovered horizons. এটা প্রিয় থিম হচ্ছে, সোজা কথা আমি বলছি, ইংরেজ আসার আগে পর্যন্ত বাংলা সাহিত্যে যে সাহিত্য তৈরি হয়েছে, এটা হিন্দু মুসলমানের মিলিত সাহিত্য। তার মানে হচ্ছে এখানে ইসলাম had played a role as much as the other religions played। আপনাকে এই বই বলতে ভালো হয়। এবং উনি বলছেন কেন তাহলে ইংরেজ আমাদের সাহিত্যে এটা বলা হয়নি কেন? কারণ তারপর মুসলিম সাহিত্যকে আলাদা সাহিত্য হিসেবে দেখানোর চেষ্টা হয়েছে। যেমন এখনো বলে প্রবাসী পুঁথি সাহিত্য। হুমায়ুন নিজেও পুঁথি সাহিত্যের মধ্যে একটা খারাপ কথা বলেছেন, রবীন্দ্রনাথ অনুকরণ করে আর। কিন্তু আহমদ শফা তার সাথে একমত হয়েছেন। আহমদ শফা যে নামজাবানি জায়গায় দুটো খারাপ কথা বলছেন, তার মধ্যে একটা হচ্ছে পুঁথি সাহিত্য সম্পর্কে অবজ্ঞা। এটা উনি পেয়েছেন হুমায়ুন কবিরের কাছ থেকে এবং মুনির চৌধুরীর কাছ থেকে। আমি মনে করি আপনাদের এই বিষয়ে রায় প্রকার আগে দুইটা পুঁথি পড়ে দেখা উচিত। কিন্তু যখনই যারা রায় দিচ্ছে তারা একটা পুঁথিও পড়ে নাই, এমনকি কাসাসুল আমদিও তারা পড়ে নাই, মুখে বলে আর কি। কারণ ওটা মনে করে কিন্তু ইতরজনের সাহিত্যটা বলা যাবে না। কিন্তু তারা যদি শহীদে কারবালা না পড়ে থাকে, এখন তারা বিষাদ সিন্ধু অনুবাদ করতেছে ইংরেজিতে, কারণ এটা আধুনিক করতে লেখা। কিন্তু এইটার ভিতরে যে মানসিক জগৎ, আমার ওটা তুই শহীদে কারবালার প্রতীক জগৎ, ওখানে রেশনালিটি, এখানে সেই রেশনালিটি। সুতরাং এটা কেন উচ্চমানের সাহিত্য হয়? এবং কোন সাহিত্য উচ্চমানের, কোন সাহিত্য নিচুমানের? আমি তো হুমায়ুনের লেখার সাহিত্য কেন উচ্চমানের হয় আপনি যদি করেন না? যেটা আপনি ইংরেজি অনুবাদে পড়েছেন, ফরাসি অনুবাদে পড়েছেন, হুমায়ুনের নামে এত বেশি আমরা স্তুতি দিয়েছি, তখন আলোচনা করি। আলোচনা করার আগে কোনো জিনিসকে নাকচ করার যে মনোভাব, নাকচের মনোভাব, এই মনোভাব কোথা থেকে এলো, এটা আলোচনা মনে করেছে।
মধ্যবিত্ত বলতে যে শ্রেণীকে আমরা বুঝি তার হচ্ছে দে আর অ্যাকচুয়ালি উইদাউট রুটস। এখন রুটের সন্ধান করার জন্য ইতিহাসের দিকে যাচ্ছে। এই জিনিসগুলো থিসিস বা থিসিস আলোচনা করে আমি একটা থিসিস বললাম, বলে যে বৈষ্ণব কবিতার উপর ইসলামের প্রভাব আছে এবং সেটা এত বেশি বিমূর্ত পদ্ধতিতে আপনার মনে এই প্রভাব দেখা যাচ্ছে কষ্ট কল্পনা। কিন্তু এখন অন্যগুলোতে আপনি দেখবেন আরো প্রভাব সরাসরি। কিন্তু ইসলাম শব্দের উচ্চারণ করতে খারাপ লাগে বলে সকলে সুফিবাদের প্রভাব আছে। সুফিবাদের ভিত্তি তো কোরআনই আছে, আপনি যদি সুফিবাদ পছন্দ না করে না করতে পারেন, কিন্তু ইসলাম শব্দ ব্যবহার করার বিকল্প হিসেবে মেটাফর আকারে সুফিবাদ ব্যবহার করা হয়, আপনি প্রায় লক্ষ্য করবেন। এবং অনেকে আবার ম্যাটেরিয়ালিজমটা বিশ্বাস করে যে ইসলাম যদি বিজয়ী ধর্ম, সে সোল দিয়ে বিজয় করে সারা পৃথিবী, বাংলাদেশে বিজয়, বাংলাদেশে বিজয় করতে এসেছে বটে, কিন্তু মারামারি কি দিয়ে বিজয় করেছিল, এই সমস্ত প্রশ্ন আছে আর কি। হুমায়ুন কবিরের লেখার মধ্যে বিভিন্ন জায়গায় চিন্তা আছে। 1944 সালে তিনি আমেরিকার একটা জার্নালে এই বিষয়ে প্রবন্ধ প্রকাশ করেছেন, ইনফ্লুয়েন্স অফ ইসলাম অন ইন্ডিয়ান কালচার। এটা যারা দেখবেন তারা তার আর্গুমেন্ট বিস্তারিত দেখবেন, এখানে বিস্তারিত লেখেন নেই। আমি বলছি যে তাহলে কিভাবে হলো এইভাবে সমাজ মনের প্রকাশ ব্যক্তির মধ্যে যদি হয়, সেটা কিভাবে হয়, নানা ভাবে হয়। ইসলামের প্রভাবকে পরোক্ষভাবে গ্রহণ করেছে বৈষ্ণব কবিতা। এটা কি লোকের জন্য দলে দলে ইসলাম গ্রহণ না করে। ইসলামের শক্তিটা কি, যে জাতিভেদ তুলে দিচ্ছে। চৈতন্য বললেন যে আমি হিন্দু থাকবো কিন্তু আমি জাতিভেদ তুলে দেবো। মহাত্মা গান্ধী পরে যেটা করতে চেষ্টা করেছিল সেটা একই জিনিস। যে হিন্দু সমাজের মধ্যে একটা ব্লট আছে, সেটা জাতিভেদ, বর্ণভেদ, অস্পৃশ্যতা। ভারতের সংবিধানে কি লেখা আছে? অস্পৃশ্যতা মহাপাপ। ভারতের সংবিধানের অস্পৃশ্যতা কিন্তু ডিক্লেয়ার ইলিগাল। ভারতের 50 সালে যে সংবিধান বিধি তাতে লেখা আছে সমাজে অস্পৃশ্যতা স্বীকার করা যাবে না, কিন্তু তাই বলে জাতিভেদ কি উঠে যাবে? এই সমস্ত গভীর প্রশ্ন আছে। এইটার একটা রিঅ্যাকশন হচ্ছে অন্তত জবাবিদের বলছেন বাংলাদেশের অর্ধেক লোক 19 শতাব্দীর মধ্যে মুসলমান হয়ে গেছে এবং তার বেশিরভাগই হচ্ছে লোকাল কনভার্ট। তাতে আবার অভিজাত মুসলমানদের মনে ব্যথা ছিল যে আমরা কনভার্ট কেমনে হই, সব তো আমরা ইরান থেকে আসছি। ইরান থেকে 2-4 জন আসে নাই তা না, এবং মোহাম্মদ আব্দুর রহিম বলে ভদ্রলোক সে কিন্তু আপনার লড়াই করেছেন যে না আমরা 50 জন বিদেশ থেকে আসছি। কারণ দেওয়ান ফজলে রাব্বি বলেছিলেন আমরা 90 জন বিদেশ থেকে আসছি। 2-4 জন মুসলমান যেখানে হানি হোক তাই বলে কি আমাদেরকে বদনাম করতে পারেন? এটা কবে 1895 তে লেখা, ফার্সিতে লেখা বই ইংরেজি নাম হচ্ছে অরিজিনস অফ দ্য মুসলমানস অফ বেঙ্গল, হকিকতে মুসলমানানি বাঙ্গালা, ফার্সিতে লেখা এই বই। দেওয়ান ফজলে রাব্বি হচ্ছেন আমাদের রেহমান সোহানের পূর্বসূরি। কিন্তু ওরা ছিলেন অভিজাত মুসলমান। ওরা বলছিলেন কি আপনি দেখেন এখন মির্জাফরের খবর কত শান সম্পদের সাথে আসে, সিরাজগঞ্জের খবর একটু অবহেলিত। তারা সবাই একই জাতির লোক। এরা যেমন বাংলার বাইরে থেকে এসেছিলেন, তারা মনে করেছিলেন আমরা বাদ বাকি বাইরে থেকে আসছি। তো কেন অধিকাংশ লোক ইসলাম ধর্ম গ্রহণ করলো, সেটা একটা প্রশ্ন এখন রয়েছে। একটা থিওরি হচ্ছে আমি দেখি হিন্দু ভদ্রলোক লেখা এখন আছে সবগুলোকে জোর করে মুসলমান করা হয়েছে, আর কিছু লোভে মুসলমান হয়েছে সরকারি চাকরি হওয়ার জন্য। আমি সব বাঙালি মুসলমানের মনে করতে লিখেছেন যারা সরকার যে মন্দির বাইরে, মানে রাষ্ট্র কি এটা তারা দেখেনি। আমি সব মতে প্রথম রাষ্ট্র তারা দেখেছে শেখ মুজিবুর রহমানের মাধ্যমে। শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরপরই কিন্তু অথবা তার হত্যাকাণ্ডের পরে আমি সব পর্যন্ত লেখেছি। এবং আমাকে আমি সব নিজে বলতে চাই শেখ মুজিবুর মৃত্যুই এটা উনি লেখেন নেই, কিন্তু আমি এবং এসএন সুলতান তখন একটা ছবি এঁকেছিলেন, সেটা এখন পাওয়া যায় না। একটা লোক নিজের মাথা নিতে কাটছে, তারপর হাতে বের করে আছে চুলের মধ্যে। ছবিটা একটু বিলুপ্ত হয়ে গেছে, কেউ কেউ লুকিয়ে আছে আর কি। নিজের মাথা নিজে কাইটা আমি যেন আমার হাতে ধরে আছে। ছবিতে অ্যাবসার্ডিটি সম্ভব, রবীন্দ্রনাথের সেটা অসম্ভব নয়। রবীন্দ্রনাথ নিজে বহু অ্যাবসার্ড ছবি আছে না, বড় বয়সে এটা সেরকম অ্যাবসার্ড ছবি। এই জিনিসটা বোঝার জন্য বলছি ইসলামের প্রভাব বলতে কি, প্রভাব মধ্যে দিয়ে যে প্রভাব, আর হলো কি বৌদ্ধদের মধ্যে দিয়ে যে প্রভাব, নাথ ধর্মের মধ্যে দিয়ে যে প্রভাব, আর হলো ইসলামের মধ্যে দিয়ে প্রভাব, এইটা উনি দেখাতে চাচ্ছে। আর বলে কি ইসলাম মানে হচ্ছে নাগরিকতা। ইসলাম ইজ অ্যান আরবান রিলিজিয়ন। অনেকে খেয়াল না, মুহাম্মদ ওয়াজ নট এ প্রিমিটিভ ম্যান। At the confluence of all trade routes between Africa and Syria and the Africa, রোমান সাম্রাজ্যের সাথে ইথিওপিয়ার সাম্রাজ্যের যোগাযোগ আছে মক্কা এবং কুরাইশরা এটা কন্ট্রোল করত। এটা সিঙ্গাপুর ছিল তৎকালীন। আরবান ট্রাইবের মধ্যে থেকে
তিনি বড় হয়েছেন। ইসলাম ইজ নট এ religion of Islamic peace. It has Islamic civilization came to India as an urban civilization. ইরান থেকে যারা আসছে বা তুরান থেকে যারা তারা সবসময় দেখবেন ইসলামিক লোকগুলো শহর কেন্দ্রে করেছে। পূর্ব বাংলার সমস্যা হলো কি গ্রামের লোক মুসলমান আছে, যদি ওইরকম হতো আরবান দিল্লির আশপাশে বেশি মুসলমান হতো, এই জিনিসটা একটা নতুন প্রবলেম রয়েছে। এগুলো হুমায়ুন কবিরের কবিতার মধ্যে আমি কথা বলছি কিনা আমাদের আলোচনা কবিতা সামাজিক পরিপ্রেক্ষিতে বাংলা কবিতার বিকাশ বুঝতে এটা করতে হবে। আগে মনে করা হতো মুসলমানরা বাংলা লিখত না, আব্দুল করিম সাহিত্য বিশ্ববিদ্যালয়ের আগে পর বলে কি না বিরাট একদল মুসলমান যারা বাংলা লিখতেন তারা ঠিক দোভাষী পূজা তো উর্দু মিশ্রিত বাংলা যেটা গ্রামের কিছু লোক পশ্চিমবঙ্গে করতো সেটা নয়। বাংলার প্রথম গ্রেট আরবান লিটারেচার যেটা আমরা হাইলি সেন্সিটাইজড সংস্কৃতায়িত সেটা লিখেছেন আলাউল এবং দৌলত কাজী, সতী ময়না ও লোর চন্দ্রানী, অথবা আলাউলের বইয়ের কথা আপনারা জানেন পদ্মাবতী তার মধ্যে সবচেয়ে বিষয়বস্তু উত্তর ভারতীয়, ভাষা কিন্তু একেবারে সংস্কৃত। আর আলাউল ছিলেন এমন লোক যিনি আরবি ফার্সি দুটো ভাষায় ভালো জানতেন, হিন্দি তো জানতেন বটে, তখন হিন্দি বলতো না হিন্দুস্তানি বলতো। তারপরে তিনি বাংলাতে এত সুন্দর গদ্য লিখেছেন, গদ্য লিখেছেন, ফার্সিতে অনুবাদ করেছেন সপ্তপয়, সপ্ত মানে সপ্তই, তোহফা, তোহফা মানে উপহার, নামগুলো দেখবেন রেখেছে। আজকালকে বাজারে দেখা যায় নীলক্ষেতে ওয়ারেন পিস, ওয়ারেন পিস করতেছে, ভাগ্যিস সে রাশিয়ান জানে না, রাশিয়ান নামে দিয়ে দিত। এই ফেনোমেনা বোঝার জন্য হুমায়ুন কবির চেষ্টা করেছেন, যদি তিনি ব্যর্থ হয়ে থাকেন তবু এই ব্যর্থতা নয়। তাদের দুই একটা শব্দ লাইন আমি আপনাদের বললাম, বাংলার কবিতার উপর ধর্মের প্রভাব নানাভাবে এসেছে। এখন ধর্ম মঙ্গল আকারে কি করে আসছে, আর কতগুলি কবিতা আছে বাংলার। Secular literature began in the royal courts, but it was in East Bengal that they found their finest flowering. এই যে পদ্মাবতীর কাহিনী, এটাকে ধর্ম কবিতা হিসেবে দেখা যাবে। পূর্ব বাংলাতে এগুলো সবচেয়ে বিকশিত হয়েছে। উনি বলেন সেকুলার লিটারেচারের বিকাশের কোথায়, বোর্ডের রাজসভায় ধরেন মহাভারত এবং রামায়ণের অনুবাদ এই সম্রাটরা স্পন্সর করেছে। কেউ কেউ বলছেন না তারা তো পয়সা দেন নাই, তারা টলারেট করেছে। তাদের উদ্দেশ্য কি ছিল? এই পাঠান সুলতানরা, আমি পঞ্চদশ শতাব্দীর কথা বলছি, তারা এটাকে স্পন্সর করেছেন এই কারণে যে তারা যাদের মধ্যে এসে বসেছেন, উনিশে জুড়ে বসেছেন, এদেশ থেকে তারা টাকা আফগানিস্তানে পাঠাচ্ছেন না, এখানে তারা থাকতেন। এদেশের জনগণের ভাষা বোঝা তাদের দরকার, তাদের নিজেদের ভাষা ফার্সি হলেও তারা এখান থেকে লোকাল ভাষাকে পরামর্শ দিয়েছে। এর আগে মাঝখানে একটা নব্য ব্রাহ্মণদের পুনরুত্থান হয়েছিল, এগুলো নিউ ব্রাহ্মণিকাল রিভাইভাল বলে। কখন? বল্লাল সেন, লক্ষণ সেনের সময়। পাল বংশ শেষ হওয়ার পর যে 200 বছর সেন বংশ ছিল, তাদের যুগটাকে বলা হচ্ছে ব্রাহ্মণিকাল রিভাইভাল। তখন একদিকে চর্চা কবিতা লেখা হচ্ছে, কিন্তু আরেকদিকে রাজকবি হচ্ছেন সংস্কৃত ভাষী। এই যে গীত গোবিন্দ বলে যেটা বলা হচ্ছে জয়দেবের, এটা সংস্কৃতে লেখা, কিন্তু সেটা ছাড়াও নিশ্চয় আরো লেখা হয়েছে যেগুলো রক্ষা পায়নি। এই যুগটাকে অতিক্রম করে আমরা নতুন যুগে প্রবেশ করলাম, এটা বলার কথা হচ্ছে। মুসলিম সুলতানরা আসার পর 150 বছর বাংলা সাহিত্যের ইতিহাসে কোনো রকম উল্লেখযোগ্য সৃষ্টি না এখন আবিষ্কৃত হয়নি। সেই জন্যই সুকুমার সেন এই যুগকে বলেছেন এই যুগটা হচ্ছে 1200 থেকে 1350। এই 150 বছরের নাম দিয়েছেন ডার্ক এজেস অফ বেঙ্গলি লিটারেচার, অথবা তামসী যুগ বাংলা লিখেছেন। তারপরে থেকে আস্তে আস্তে দেখা যায় সাহিত্য চর্চা হচ্ছে কোথায়, বাংলায় তখন স্বাধীন সুলতানরা রাজত্ব শুরু করেছেন। আপনার 1350-এর আগে থেকে স্বাধীন সুলতান 1338-এ সোনারগাঁতে রাজধানী হয়েছে। সোনারগাঁ এবং গৌড়ে মিলে বাংলার যে পাঠানদের রাজত্ব, ফখরুদ্দিন মুবারক শাহের সময়, কবির হোসেন শাহের সময়, আপনি নামগুলি করবেন, ইলিয়াস শাহী বংশ, বাংলায় যারা মুখস্থ করে থাকেন তারা প্রায় 200-250 বছরের সুলতানি শাসন ছিল। তখন বাংলায় নানা রকম মহাভারত অনুবাদ হয়েছে। একটা মহাভারত অনুবাদ হয়েছে এইদিকে, যেটাকে আমরা বলি, দুইজনের নাম আমাদের কাশিরাম দাস মহাবন্ধ করেছেন। এগুলি ঠিক হুবহু সংস্কৃত অনুবাদ নয়। যারা মিলিয়ে দেখেছেন তারা বলছেন যে সংস্কৃত কাব্যের যেটা দরকার সেটা রেখেছেন, বাকিটা বাদ দিয়েছেন। এবং তারা তাদের নিজেদের পূর্ববঙ্গীয় পশ্চিমবঙ্গীয় ভাষা এটা করেছেন, ভাষা এবং ভাবে। আর কৃত্তিবাস ওঝা, ওঝা মানে যেরকম উপাধ্যায় বলি, ব্রাহ্মণ, এই জন্য আমরা ডাক্তারদেরকে ওঝা বলি, মানে ঝাড়ফুঁক যারা করে, উপাধ্যায় থেকে ওঝা শব্দটা দিয়েছে। ও হাসতেছে আমাদের ইয়ে
চোপানি পার্বত্য চট্টগ্রামের মধ্যে ওঝাই বলে, তাই না? তো ওঝারা কবিতাও করেছেন। এই কবিদের কীর্তিটাকে আমরা কি বলবো? এটাকে ধর্মীয় সাহিত্য বলেন, মহাভারত আর রামায়ণ। কিন্তু উপনিষদ যেহেতু ধর্মীয় সাহিত্য, মহাভারত যেহেতু ধর্মীয় সাহিত্য, কিছুটা পরিবর্তন হচ্ছে। এখানে একটা গল্প বলা প্রধান, মানবিক হিংসা, বিদ্বেষ, লড়াই, রাষ্ট্র ক্ষমতা, তার মধ্যে আবার ধর্মের কথা আছে। সেখানে আপনি গীতা এর ভিতরে, মানে আপনার গীতাও এর ভিতরে আছে 18 অধ্যায়ে। বাংলায় এটা অনুবাদ হয়েছে এবং সেই অনুবাদকে সম্রাটরা স্পন্সর করে। শুধু তাই নয়, চট্টগ্রাম অঞ্চলে যে রাষ্ট্রপতি ছিল, ওখানে ছিল পরাগল খাঁ, ছুটি খাঁ, এগুলি জেনারেলদের নাম। তারা স্পন্সর করছে আরেকজনকে। এটা বাংলা একাডেমিতে বিরাট বেরিয়েছে, কবীন্দ্র পরমেশ্বর। আরেকটা মহাভারতের অনুবাদ, মানে মহাভারতের অনুবাদ কাশিরাম দাসের একমাত্র নয়, অনেকের ধারণা এরকম বহু অনুবাদ হয়েছে। হ্যাঁ, আপনি কয়টা পাইছেন? আচ্ছা, খুবই একটা সুসংবাদ। আমি তো পাইনি, আমি কবীন্দ্রটা এখনো পড়তে পারিনি। আর পরবর্তীকালে আমাদের কালীপ্রসন্ন সিংহ পুতুল পেঁচার নকশা যিনি লিখেছিলেন, মাত্র 30 বছর বয়সে মারা যান ভদ্রলোক 1870 থেকে। তিনি মহাভারত অনুবাদ করেছিলেন পণ্ডিতদের দিয়ে। এটা বিরাট 2 খণ্ড গদ্য অনুবাদ। আমার মহাভারত উল্টে দেখার অভিজ্ঞতা সেটাই। আমি কোনো মহাভারত পড়তে পারিনি, কেন এত বড় পড়ার মতো যাবো না। ইংরেজিতে অনুবাদ ইউনিভার্সিটি অফ শিকাগো প্রেস থেকে 6-7 ভলিউম খণ্ড খণ্ড তো পড়াই যায় না। যখন যেটা মাঝে মাঝে লাগে একটু পড়ি আর কি। আর আমরা পড়েছি ছোট বয়সে, এই ধারণা পেয়েছিলাম রাজনারায়ণ বসুর যে ছোট ছোট মহাভারত আর উপেন্দ্র কিশোরের মহাভারত করে বুঝে ফেলেছি মহাভারতের গল্প। আমি এইভাবে চালাচ্ছি আর কি। যাও, এই সাহিত্য যে বাংলায় অনুবাদ হয়েছিল আজ থেকে 500 বছর আগে, 500 বছরের কাছাকাছি আগে, এইটার সাথে বাংলার সুলতানদের যে আছে, এটাও তিনি আলোচনা করেছেন। তারপরে যে মঙ্গল সাহিত্য, এটা ঠিক রাজ দরবারের সাহিত্য নয়। তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য যেটা আমি সবাইকে প্রভাবিত করেছি, আপনাকে প্রভাবিত করবে বলে মনে করি, সেটা হলো এই মহাসমঙ্গলের কাহিনী। এই বেহুলা, এই বেহুলাকে জীবনানন্দ দাশ কবিতা এখন তুলে এনেছেন। বেহুলাকে নিয়ে এসেছিল ইন্দ্রের সবাই। ইন্দ্রের মন না গলা যেতে তার স্বামীর প্রাণ ফিরে পাবেন কিনা। গল্পটা বলা হচ্ছে এটা ফ্রেম, এটা বলে ফ্রেম ন্যারেটিভ। তার হাজবেন্ডকে নিয়ে সে ভেলায় ভাসতেছে, কিন্তু সে নানা মানুষের সাথে তার মোলাকাত হচ্ছে এবং সে নানা রকম হ্যারাসমেন্টের মুখোমুখি হচ্ছে। এটা হচ্ছে কাহিনীর ফ্রেম। তার ভিতর দিয়ে কথা বলা হচ্ছে, দিস ইজ এ ম্যারিটাইম সিভিলাইজেশন, এটা নৌ সভ্যতা, মেরিন সমুদ্রগামী সভ্যতা। এই সভ্যতা যদি এখানে বিকশিত না হয় তাহলে এই জন্য, এবং চাঁদ সদাগর হচ্ছে একজন সমুদ্রগামী ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাকে ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি বলা যেতে পারে, কিন্তু পৌঁছতে পারে এটাই। এমনকি আমরা বিজয় গুপ্তের কথা যে বলি, আমরা একটা বিজয় সিংহ বানাইছি। এই সিংহ জয় করেছিল পুরনো বাঙালি কোন লোক। আমাদের তখন বন্দর ছিল এদিকে সপ্তগ্রাম, যেটা এখন কলকাতার ওইদিকে উড়িষ্যার কাছাকাছি, আর এদিকে অন্যান্য বন্দর আছে। এগুলি জায়গা নিয়ে এখনো তর্ক আছে, কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে মনসামঙ্গলের কবিতা লেখা হয়েছে যে সমাজে, সেই সমাজকে পুরোপুরি সামন্ততান্ত্রিক সমাজ বলা যাবে না। প্রফেসর আব্দুল রাজ্জাক বলতেন যে a merchant civilization was developing, যেটাকে আমরা বলি কি incipient capitalist civilization। আমরা ক্যাপিটালিজম বলতে যদি মনে করি তাহলে ইংল্যান্ডের শিল্প বিপ্লব তো হয়েছে 18 শতাব্দীতে। তা আপনি ইংল্যান্ডের স্যার টমাস মুরের যোগকে কি বলবেন? শিল্প বিপ্লবের আগে তো শেক্সপিয়ারের জন্ম হয়েছে। শেক্সপিয়ারের লেখা পড়লে মনে হয় শেক্সপিয়ার মানুষকে সবার উপরে মর্যাদা দিচ্ছেন। এটা তো পুরোপুরি বুর্জোয়া রেনেসাঁ সভ্যতার প্রতীক। কিন্তু ম্যাটেরিয়াল সিভিলাইজেশন হিসেবে ইংল্যান্ড তখন যাকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলে সেটা সম্পন্ন করেনি। কাজে আমাদের বাংলাদেশে তখন গ্রামের লোক হাজার হাজার অন্ধকারের মধ্যে ডুবে আছে, তখন এগুলির আলোচনা করেছেন। গ্রামের লোককে যে সাহিত্য হয়েছে, যেটা বাংলা সাহিত্যে যারা তারা এগুলি পড়েছেন, কালো কেতু, ফুল্লার খান, এইগুলিকে উনি আলোচনা করেছেন। এই জন্য আমি কিভাবে আলোচনা করবো বুঝতে পারছি না। আপনারা যারা বইটা পড়বেন তাদের জন্য আমি মাঝে মাঝে একটা দুটা জাগি বলি। বাংলাদেশে কিভাবে হলো ওনার বক্তব্য শুনে একটু করে। আব্দুল করিম সাহিত্য বিষয়ে লেখাগুলো প্রকাশিত 1935-এ, তারপরে কিন্তু উনি লিখেছেন 1937-এ। সময়টা মনে রাখবেন এবং তার স্বীকৃতি এবং তার বিকৃতি দুটোই বুঝতে পারবেন। The secular literature based on social conditions, social traditions appeared first in the court of রোশান শহরে। রোশান শহরকে বাঙালিরা রোশান বললো, সংস্কৃত রোশান বললো, ওরা খোদরার রোহান বলে, কিন্তু এটা হলো
বর্মী ভাষার উচ্চারণ হচ্ছে রোহম, এই উচ্চারণটা এভাবে আসছে। এটা নিয়ে এখন গবেষণা হচ্ছে, ফরাসিতে শুধু এগুলো লিখতেছে দেখি। এই হচ্ছে বাংলা লিখে এরকম হবে রোহম, আর ইংরেজি লিখে এরকম হবে রোহান, তো সেটাই রোহান দিছে, এবং বাংলা হওয়াটাকে দিলে রোশান হয়। এই জন্য আরাকান রাজসভায় বাংলা সাহিত্য নামে একটা বই আব্দুল করিম সাহিত্য বিশারদ মোহাম্মদ এনামুল তরুণ পিএইচডি মাত্র শেষ করছেন সুনীতি বাবুর সাথে, হিস্ট্রি অফ সুফিজম ইন বেঙ্গল লিখেছেন, তাকে দিয়ে ওই বইটা লিখেছে। সমস্ত মাল মশলা জোগাড় করেছেন আব্দুল করিম সাহিত্য বিশারদ, কিন্তু এটা হাতে লেখা হচ্ছে ওনার। তো দুজনে মিলে আরাকান রাজসভায় বাংলা সাহিত্য, আমরা কেন আরাকান বলি, ওনারা লিখছেন আরকান, আরকান রাজসভায়, সেটার কথা উনি বলছেন। Secular literature based on social traditions appeared first in the court of Arakan. Later, folk literature and rural ballads yielded their richest harvest in Mymensingh, Tipara and Chittagong. দীনেশচন্দ্র সেনের গল্প আপনারা জানেন, 1920-এর দশকে তিনি যখন এটা প্রথম প্রকাশ করলেন, প্রথম বর্ণের নাম দিলেন ময়মনসিংহ গীতিকা। তখন একদল লোক হইচই তুলল এগুলো জালিয়া, মানে উনি বলছেন এগুলি 500 বছরের পুরাতন, ওরা বলছে না না এগুলি 19 শতাব্দীতে লেখা বানোয়াট। সুকুমার সেন এখনো সেই মত কিন্তু ছাড়েন নাই, এর নাম দিলেন আমাদের শহীদুল্লাহ সাহেব, একটা সুন্দর শব্দ ব্যবহার করছেন। শহীদুল্লাহ সাহেবকে একটা চিঠি লিখছিলেন তখন দীনেশচন্দ্র সেন, ভাই শহীদুল্লাহ এই চিঠিটা এখন গোপন রাখিও, যে কিছু কিছু লোক আমার এই লেখাগুলিকে জাল একটিপন করার চেষ্টা করতেছে। একটিপন শব্দটা সেই দেখেন, অর্থাৎ জাল প্রমাণ করার চেষ্টা করতেছে, জাল একটিপন করা। কিন্তু শেষ পর্যন্ত এটা নিয়ে ওই দুসান জাভাবিতে তিনি তার থিসিস লেখেন এটার উপরে, প্রবলেম অফ অথেন্টিসিটি অফ বেঙ্গলি ময়মনসিংহ ব্যালাডস, এটা ইংরেজি বই আছে। তো সেই জিনিসটা দেখতে হবে। সরি ভাই, আমি তো ওই যে ইউলেবে আছি সেমিনারে, হ্যাঁ জি, আমি একটা করে ফোন করি। সো এখন এইটা আরেকটা জিনিস, সেটাকে আমার নাম দিয়েছি ময়মনসিংহ গীতিকা। এরপরে যখন আরো কিছু কবিতা পাওয়া গেল, তখন দীনেশচন্দ্র সেন এগুলির নতুন নাম দিলেন পূর্ববঙ্গ গীতিকা। আপনাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে, ময়মনসিংহ গীতিকা পূর্ববঙ্গ গীতিকা আলাদা জিনিস? আর দ্বিতীয় তৃতীয় চতুর্থ খণ্ড নাম হচ্ছে পূর্ববঙ্গ গীতিকা, কারণ এগুলো অধিকাংশই সিলেট অঞ্চলে পাওয়া গেছে, ময়মনসিংহের পূর্বাঞ্চলে, ভাটি অঞ্চলে পাওয়া গেছে, সংগ্রহের জায়গা কিছু কিছু কুমিল্লাতেও পাওয়া গেছে। সেই জন্য নাম দিয়েছে ময়মনসিংহ, ত্রিপুরা, চিটাগং। এগুলির এখন সম্মিলিত নাম হচ্ছে পূর্ববঙ্গ গীতিকা। তবু এখন আমাদের স্মৃতির মধ্যে আছে ময়মনসিংহ গীতিকা, ময়মনসিংহ গীতিকা। এই কথাটা বলা দরকার। হুমায়ুন কবির এটা নিয়ে অল্প আলোচনা করে, ছোট্ট বইতে কথা আলোচনা করা যায়, এটার ইতিহাস না। উনি বলছেন এইভাবে, their combination of music and story captured the popular imagination and soon reached the remotest corners of the land. কারণ এখন পার্থক্য হলো কি, আপনারা হুমায়ুন কবিরের বক্তব্য শুনেছেন, যেটার সাথে আমি সবিনয় দ্বিমত প্রকাশ করেছি। উনি বললেন বাংলার চর্যাপদগুলো শুষ্ক নীতি উপদেশ, এগুলো ঠিক কবিতা হয়ে ওঠেনি। আমি মনে করি ওইটা হচ্ছে দ্রুত মন্তব্য করা। এগুলো শুষ্ক নীতি উপদেশ নয়, এগুলি খুব ডিপ, আমি মনে করি ফিলোসফিক্যাল ডিসকোর্স। এগুলি কোনটা 10 লাইনের, কোনটা 14 লাইনের, কোনটা 12 লাইনের, একটা 8 লাইনেরও আছে কয়েকটা। এগুলির মধ্যে কি আছে? স্পেকুলেশন, ফিলোসফিক্যাল স্পেকুলেশন যেটাকে আমরা বলি। ফিলোসফিক্যাল লিখেছেন কিভাবে, পয়ারে লেখাগুলো মাত্রাবৃত্তে লেখা। এখন বৈষ্ণব কবিতার মধ্যে নতুন কি হইলো? যদি আমরা সামাজিক প্রকৃতি আলোচনা করতে, এটা কাব্যের ভিতরে জিনিস দেখতে হবে। বৈষ্ণব কবিতা আপনি দেখবেন সবগুলো ঠিক পয়ারে না, ওইগুলিও লাইনও 12-14 লাইনের বেশি নাই। শেষের দিকে কবির ভূমিকা আছে, কিন্তু চর্যাপদেও আছে। লুই বলেন, কানু বলেন, সরাও বলেন, এখানেও তাই জ্ঞান দাস লোকের নাম আছে। কিন্তু পার্থক্য হলো অনেক কবিতা দেখবেন ত্রিপদীতে লেখা, পয়ার নয়, অর্থাৎ মিলটা ত্রিপদী করে আসছে, সেরকম দেখতে পাবো। আমি একটা দুটো পড়ে আপনাদের দেখাবো। কিন্তু এরপরে আমরা কাহিনী কাব্যের সূত্রপাত হলো। মহাভারতের অনুকরণেই হোক অথবা আমাদের মালিক মোহাম্মদ জয়সের অনুকরণেই হোক, আমাদের কবিরা দেখবে লম্বা গল্প বলা যায়। ময়মনসিংহের এগুলোকে ব্যালান্স বলছি কেন আমরা, এগুলো গীতিকা বললেও কথাটা ঠিক না, এগুলো গান হিসেবে গাওয়া হয়, কিন্তু এর মধ্যে একটা কাহিনী আছে। এই ট্রেডিশনটা অনুসরণ করেছেন জসীমউদ্দীন, যেখানে হুমায়ুন কবির তার উপর চরম খেপে গেছে। আপনি দেখবেন শেষের দিকে জসীমউদ্দীনের নকশি কাঁথার মাঠ এবং সুজন বাদিয়ার ঘাট একটা আধুনিক কবিতা, কিন্তু এগুলোর মোড অফ ন্যারেশন হচ্ছে ব্যালাডের পর, এই জন্য গাথা বলেছেন।
ব্যালাড কথাটা বলে এই ধরনের স্কটিশ ব্যালাড আছে, ইউরোপীয় ব্যালাডে তখন একটা যুগ শুরু হয়েছে, রবীন্দ্রনাথ থেকে ফোক লিটারেচারের যুগ শুরু হয়েছে, লোক কাহিনী জোগাড় হয়েছে, যে গ্রিন ব্রাদার্সের গল্প এখানে আমাদের এখানে ঠাকুরমার যুগে সমৃদ্ধ হচ্ছে, কবিতাকে তাই হচ্ছে এইটাকে আমরা এক ধরনের জাতীয় চেতনার বিকাশের পূর্ব পর্যায়ে বলতে পারি। আপনি আফ্রিকাতে আলোচনা করেন, আমেরিকার কাবরাল কিংবা ফ্রান্স ফানোর মধ্যে এসব আলোচনা পাবেন, আমাদের দেশের কথা আমি শুধু বলছি। এখন ব্যালাড পড়ার সময় দুটো সমস্যা হলো যে এগুলোর ভাষার মধ্যে অনেক রকমের গল্প আছে, অর্থাৎ কথাটা পুরনো কবিতার মধ্যে নতুন যে কবিতা আছে নিজের দুটো লাইন ঢুকিয়ে দেয়। এটাকে ভিত্তি করে ওরা বলছিল যে এগুলো তিনি চন্দ্রকুমার দেওলে জেলগুলো সংগ্রহ করে মনুষ্যকে একটা পত্রিকা প্রকাশ করেছিলেন, তখন তার কাছ থেকে এইগুলো সংগ্রহ করেন আমাদের দীনেশচন্দ্র সেন। তো দীনেশচন্দ্র সেন সেগুলো সম্পাদনা করছেন মাঝে মাঝে, কারণ মিটারের মধ্যে একটা ভুল আছে তিনি ঠিক করে দিচ্ছেন, এইটার জন্য তারা বলছে এগুলো দীনেশচন্দ্রের রচনা। দীনেশ বাবু এটা বোঝানোর জন্য এগুলো ইংরেজিতে অনুবাদ করলেন। ইস্টার্ন বেঙ্গল ব্যালার্স নামে বিরাট বিরাট 4টা খণ্ড করলেন, এগুলো ফরাসিতে অনুবাদ করলেন রোমান উল্লাদ, এবং এটা বহু ভাষায় অনুদিত হয়েছে। তখন বাংলা সাহিত্য ইউরোপে জানাশোনা হলো। আমাদের শাখা ও ত্রিপুরাতে দুর্ভাগ্যবশত দীনেশচন্দ্রের পথ অনুসরণ করতেছে, মানে অর্থাৎ তার খ্যাতি যত ইউরোপে বাড়বে ততই বাংলাদেশে বর্ধিত হবে, ও আত্মহত্যার পথে মানে এগিয়ে যাচ্ছে। এমনিতে কবিরা বর্জন করে, কিন্তু এখন যদি তার স্বীকৃতি ইউরোপে মিলে কেন সার্বো ক্রোয়েশিয়া মানে জাগরেবে তার বই কেন বেলগ্রেডে কেন বেরোবে তার বই, লোকে বলে টিম কাপড় এসে ঘুষ দিয়েছে। আমাকে এক কবি জিজ্ঞেস কে অনুবাদ করেছে, না আমি তো কাউকে চিনি না, আমার কবিতা তো হচ্ছে না, কাজে এটা টিপুর কবিতা প্রমোট করার জন্য যদি আমার সামর্থ্য থাকে তো ভালো। আমি বলছি দীনেশচন্দ্র সেনের এই কবিতার বইয়ের ভূমিকা লিখেছেন রোমান উল্লাদ মতো, যা 1920-এর 30 শতকে ভগিনী নিবেদিতা যা বই দেখে দিয়েছেন। কিন্তু দীনেশচন্দ্র সেনকে যখন বৃহৎবঙ্গ বের করে রবীন্দ্রনাথের কাছে পাঠিয়ে 5 বছর অপেক্ষা করেছেন, রবীন্দ্রনাথ একটা ভূমিকা লেখেন। তো এই অনেক সমস্যা আছে আর কি, কারণ রবীন্দ্রনাথকে ঘিরে যারা ছিলেন তারা দিনের বাবুকে পছন্দ করতেন না। দিনের বাবুকে পারলে তিনি দিনের বেলা না হলো রাত্রের বেলা খুন করতেন, রিফাত শরীফের মতো, তাও দিয়ে তার নাম সুনীল চট্টোপাধ্যায়। তাকে অপমান করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিয়েছে। চট্টগ্রামে দেখলেন একজনের গায়ে কেরোসিন ঢেলে দিয়েছে, ওরা তার উপরে মুছে দিয়েছে। হ্যাঁ এখনো আর কি তার নাম নেওয়া না কলকাতা বিশ্ববিদ্যালয়ে, শেষ বক্তৃতাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। যাই হোক, আমি বলছি যে দিনের বাবুর যে নিয়তি তার মধ্যে জড়িত আছে এই ময়মনসিংহ গীতিকার কথা। তখন থেকে কিন্তু তার উপর ওরা ক্ষেত্রে বেশি শুরু করেছে। এর আগে উনি কিন্তু কর্তা ছিলেন, তার আমলে আশুতোষের আমলে। আশুতোষ যখন মারা গেলেন তার ছেলে শ্যামাপ্রসাদ গেল ওদের দখলে। মানে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতেছেন আপনি ওটাও দেখবেন, এই কথা আমি বলি। অর্থাৎ আশুতোষ ভট্টাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, সুশীল কুমার দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন বাংলা বিভাগে কাজ করেছেন শহীদুল্লাহ সাহেব, কাজ করেছেন হরপ্রসাদ শাস্ত্রী, এবং তখন বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং বেশ উপরে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দেখেন জার্মান ভাষায় আন্টের রচনাগুলি এখনো আছে, কোন কোন অধ্যাপক পড়তেন, এবং এই যে প্লেটো রচনা বলি এরিস্টটল রচনা গ্রিক ভাষায় আছে। তখন নিশ্চয়ই কেউ না কেউ পড়েছেন, এগুলো অর্ডার দিয়ে কেনা হয়েছে। আমি দেখেছি কতগুলো পাতা কাটা হয়নি, এখনো আর কি কান্টের রচনা বলে আছে জার্মান মুদ্রণে, লোকে এখন পড়েন। এখন জার্মান পড়া অধ্যাপক 5টা পাবেন না আপনি, গ্রিক জানা এমন তো 2টো পাবেন। বিশ্ববিদ্যালয়ে তখন বিশ্ববিদ্যালয়ের রিক্রুটমেন্ট পদ্ধতি ছিল একটু জানাশোনা লোকের চাকরি দিত আর কি, এখন আর জানাশোনা লোকের চাকরি দেয়। তো যাই হোক, কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি ছিল। আমি এই জন্য সাহিত্যের ইতিহাসে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীনেশচন্দ্র সেনকে যখন এক্সপ্লোর করার পর দীনেশচন্দ্র যে ধরনের সাহিত্য পছন্দ করতেন সেগুলো তারা পড়ায় না, একটা আধুনিক সাহিত্যের দোয়া শুরু হয়েছে। রবীন্দ্রনাথের অনেক হিতকর প্রভাব বাংলা সাহিত্যে আছে। প্রকৃতিকর প্রভাব হচ্ছে রবীন্দ্রনাথ এই সমস্ত লোকদের উৎসাহিত করেছেন। যেমন এই যে রবীন্দ্রনাথ প্যাম্পার করেছেন সুনীল কুমার চট্টোপাধ্যায়কে, ফলে কি তিনি মাথার উপর উঠে গেছেন, দেখতে পাবেন আপনি। এখন আসুন পূর্ব বাংলা কি হয়। In East Bengal, the rivers continually change their course. Old land disappears and new land is formed. নদী আবার ভাঙে ওপার করে এই নদীর জেলা, এটা হলো পূর্ববঙ্গের গানি। In the midst of these changes, the individual maintains his identity as best as he can. It is inevitable that such an environment should lead to the growth of a sturdy individualism. এটা পরে টেনে এনে আমরা পদ্মা নদীর মাটিতে দেখাবো। হোসেন মিয়ার মতো চরিত্র যে তৈরি হয়েছে, হোসেন মিয়া কি সে লোক ব্যবসা করে, এবং তার যে নৈতিকতা সেটা হচ্ছে আধুনিক বুর্জোয়া নৈতিকতা। He is founder of a new colony.
এটা কৃত্রিম পদ্মার বুকে একটা দ্বীপের মধ্যে সেই কলোনি করতেছে, সেখানে নানা রকম ঘটনা আছে, আপনারা জানেন। এটা ইন্ডিভিজুয়ালিজম বলতে কি বোঝায় এটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ স্বরূপ দিচ্ছি। আরো ইন্ডিভিজুয়ালিজম আছে। দ্যাট ইজ ওয়াই উই ফাইন্ড a more experimental and rebellious mood in East Bengal than in most other regions of India. আপনি বলতেন হুমায়ুন কবির নিজেও নদীর উপর একটা উপন্যাস লিখেছেন, তার একটা উপন্যাস আছে, এমন কাজী আব্দুল লতিফের একটা উপন্যাস আছে নদী পক্ষে নামে। মানে মানুষের সাথে, মানে মাটিও মানুষ বা পানিও মানুষের উপন্যাস লিখেছেন, হুমায়ুনের উপন্যাস আছে, ইংরেজি অনুবাদ হয়েছে। It was in East Bengal that the Buddhist tradition continued longest, but it assumed many novel and esoteric forms. দুটো শব্দ আছে, esoteric and exoteric. এই দুটো টার্ম আমি দিচ্ছি অ্যাডাম স্মিথের বই থেকে, এই যে ওয়েলথ অফ নেশনস এর ইংরেজি অষ্টাদশ শতাব্দী। আমরা আরবিতে অনুবাদ করলে আপনারা বুঝতে পারবেন, এসোটেরিক মানে হচ্ছে মারেফাতি, আর এক্সোটেরিক মানে হচ্ছে প্রকাশ্য, শরীয়ত প্রকাশ্য এবং গোপন, জাহেরি এবং বাতিনি, এটা হচ্ছে জাহেরি এক্সোটেরিক। আর এসোটেরিক মানে হচ্ছে বাতিনি, মানে অনেক বাতিনি দ্বারা সাহিত্য তৈরি হয়েছে। এটা কি আপনাদের বাংলায় পড়লে কি টার্ম লিখছে মিলিয়ে দেখতে পারবেন, আমি দেখাচ্ছি। এটা তৃতীয় অধ্যায় থেকে পড়ছি, ইন ইস্ট বেঙ্গল, ওই জায়গায় কি দাঁড়ালো এখানে, traces of Buddhism are found in the strange cults of the tantrics. এই যে বাংলা যে বৌদ্ধ ধর্মের বিকাশ হয়েছে, যেটাকে অন্যরা সমালোচনা করেছে, শহীদুল্লাহ সাহেব এটার উপরে জবাব গত সপ্তাহে আমি একটা রিভিউ করে শুনেছিলাম। এই যে এই দুই এরা হলো আদি বৌদ্ধ ধর্ম, যাদের তান্ত্রিক। তো বলছে পূর্ব বাংলায় এটা সত্য। The rising tide of new Brahmanism, ওই যে কুলীন প্রতাপ, বল্লাল সেন ইত্যাদি এর নাম ছিল নব্য ব্রাহ্মণ্যবাদ, submerged the Buddhist not obliterate them. ধর্মকে বাইরের প্রমাণ দিচ্ছেন এইভাবে। Traces of Buddhism are found in the strange cults of the tantrics. The rising tide of new Brahmanism submerged the Buddhist beliefs, but could not obliterate them. That is, submerged the Buddhist তাদেরকে বিলুপ্ত করতে পারে না। আমরা বলি ভেঙেছে, কিন্তু মানে তারা ওদের মচকায় কিন্তু ভাঙে নাই। এটা কি? The advent of the Muslims destroyed Brahminical power, and Buddhist traditions reasserted itself through modification of both the prevalent Hindu and the emerging Muslim society. হুমায়ুনের প্রত্যেকটা থিসিস নিয়ে আপনারা একটা প্রবন্ধ লিখতে পারেন, এটা সত্য নয়, আমি এটা করেছি, আমি সেটা কথা বলছি। ইসলামের প্রভাব বলতে কি বোঝায় সেটা উনি বোঝাচ্ছেন, যে রাষ্ট্র ক্ষমতা যারা আসছে তারা কিন্তু ইসলামের পৃষ্ঠপোষক নব্য ব্রাহ্মণ ধর্ম সেখান থেকে বিদায় নিয়েছে, কিন্তু তার জায়গায় তারা তাদের নিজেদের ফার্সিকে বসায় নেয়, তারা দেশীয় ভাষাকে প্রমোট করা শুরু করেছে। এটা ভালো রাজনীতি, এবং সেই দেশীয় ভাষার আশ্রয় নিয়েছে দেশীয় কবি সাহিত্যিকেরা, কেউ কেউ অনুবাদক হিসেবে, আর কেউ স্বাধীন লেখক হিসেবে। অনেকে রাজধর্ম বলতে যেটা বোঝায় কোর্টে এসে বসে থাকে না, মানে যখন জানে কি দেশের রাজা এখন আমাদের পক্ষে, এরকম অনুভূতি মানুষকে যে ধরনের এক ধরনের মানসিক শান্তিতে সেটা হয়েছে। আর তখনও সমাজকে আমরা ফিউডাল বলে কি জন্য, নানা জায়গায় বিভিন্ন রকমের জমিদাররা এবং তার উপরে গিয়ে সুবেদাররা গিয়ে সেখানে গিয়ে পাঠাইছে, প্রতিনিধি পাঠাইছে নবাবেরা। সেই জটিল জিনিসের মধ্যে আমি যাচ্ছি না, মানে বাংলার গঠন। এখন বলব ইসলামের প্রভাব কি করে আসলো, ইসলামের প্রভাব বাংলায় কোন পথে এসেছে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি বলছি বাংলায় একটা প্রভাব আসছে, ইসলাম আসছে ফ্রন্টিয়ার। বৌদ্ধ ধর্মের বিকাশ বাংলায় বেশি হলো কেন? আর প্রথম বিদ্রোহ, বিহার আর বাংলা তখন এক দেশ আর কি, বাংলা বলতে এখন পূর্ব বাংলাটা তখনও ছিল না। এটা মরিবান বেলটা যেটা রাজশাহী এবং বগুড়া পর্যন্ত, ওইটা ছিল আপনার পাটনা বা বিহারের সাথে একটা দেশ, ওইটাকে গৌরবঙ্গ বলতো আর কি। পরবর্তীকালে আমরা বঙ্গ কামরূপ বলেছি। এই জিনিসটা মনে রাখা দরকার। ওই সময় যারা বাংলাদেশে ইসলাম ধর্ম প্রচার করতে এসেছিলেন, ছবিরা হযরত নূর কুতুবুল আলম, যার সাথে রাজা জালালউদ্দিনের সংঘাতের কথা আমরা শুনি, ওই যে যিনি হিন্দু থেকে মুসলমান হয়েছিলেন। তো এই জিনিসটা হচ্ছে তুর্কি বিজয়ের পরের ঘটনা, কিন্তু সেটা ধীরে 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 নিচের দিকে নেমেছে। এই জন্য আপনি রাজশাহীতে শাহ মখদুমের দেখবেন ইত্যাদি, এইটা হচ্ছে একটা লাইন।
কিন্তু হযরত শাহজালাল যে সিলেটে গেছেন তিনি কিন্তু ওই দিল্লির পথ দিয়ে আসেন নাই। অনুমান করা হয় যে শাহজালাল, শাহপরান অথবা চট্টগ্রামের বদেরা নদীর পথে এসেছেন। উনি বলেছেন যে বাংলাদেশে ইসলাম প্রসারের রাস্তা একটি নয়, কমপক্ষে দুটি। পরবর্তীকালে যেমন খান জাহান আলী ওদিক দিয়ে আসছেন, সেটা তিনি কি রাজশাহী থেকে নেমে গেছেন ওদিক দিয়ে? মোস্ট প্রবাবলি হুগলি নদী দিয়ে গেছেন। এমন হইতে পারে সমুদ্র দিয়ে আসছেন, এটা হইতে পারে এখানে সুন্দরবনে কোয়াস কিজিরের মিট বেশি চালু। আর যারা পরবর্তী আর বাংলা সাহিত্যের প্রতিবেদন আছে বড় খাঁ গাজী, মারানা সত্যবীরের আবির্ভাব, এই জিনিসগুলো আরো ডিটেইল আলোচনা করা দরকার। আমি বলছি ইসলাম প্রসারের পথ দুটো বলে দিই। বাংলাদেশ শুধু ইসলামের প্রসারের সীমান্ত নয়, ইসলামের প্রবেশের দ্বারও বটে। কথা দুটো কিন্তু ফরাসি দেশের কোন পর্যটক সপ্তদশ শতাব্দীতে বলেছিলেন বার নিয়ে টাবার নিয়ে এই ধরনের কেউ কি যে বাংলাদেশের হাজার দুয়ারি জায়গা, যেখানে ঢোকার হাজার দরজা আছে, বের হওয়ার একটাও নাই, এত আকর্ষণীয়, এত সহজে জীবনযাপন করা যায়। হ্যাঁ, এখনো গৌড়ের যে পুরনো চিত্র আমরা পাচ্ছি, যারা বিদেশিরা আসতো তারা মনে হচ্ছে বেহেশত, বিগ সিটি। এখনো গৌড়ের যে ধ্বংসাবশেষ আছে তা থেকে বোঝা যায় এটা বিরাট। পশ্চিমবঙ্গের একটা মিউজিয়াম গৌড়ের উপর একটা চমৎকার বই বের করেছে, যারা আপনারা দেখতে চান আমাদের আশিনগরে গেলে বইটা পাবেন, দেখবেন যে বিরাট একটা বই বের করেছে, বইয়ের নাম গৌড়, GAUR, জাস্ট নতুন বেরিয়েছে। তো সেই বই তো দেখবেন বাংলায় যে আরবান সভ্যতা গড়ে উঠেছে এটা মূলত ছিল ইসলামিক। কিন্তু বাংলায় ইসলাম ধর্ম যারা গ্রহণ করেছে তারা আবার আরবান নয়। তাহলে এই প্যারাডক্সের জবাব কি? যারা পীর ফকির এসেছে তারা দুপথ এসেছে। একটা হচ্ছে এই যে ভারতে যে সুফিদের সিলসিলা, চিশতিয়া, নকশবন্দিয়া, কাদেরিয়া, আমরা যে ধারাগুলো বলি, সুরওয়ার্দিয়া, এদের চারটা বড় ধারা, এগুলো সব আসছে যেটা আমরা বলি সেন্ট্রাল এশিয়া, সেখান থেকে। আমি দেখবেন যে বড় পীর মানে হযরত আব্দুল কাদের জিলানী, তিনি জিলান শহরের লোক, মানে বাগদাদের আশপাশে, কিন্তু বাগদাদে তার এখন অবস্থান। অথবা চিশতি, তিনি চিশ শহরের লোক। সবার সুরওয়ার্দি একটা জায়গার নাম, সবগুলো জায়গার লোকের নাম অনুসারে এখন এগুলোর নাম হয়েছে, একটা ব্যতিক্রম থাকতে পারে। কিন্তু এরা শাহজালাল আছে ইয়েমেনে, এরা ওই মধ্য এশিয়া থেকে আসেনি। হুমায়ুন কবির এটার দিকে গুরুত্ব দিয়ে বলছেন ইসলাম found Bengal not only as a frontier, পরবর্তীকালে যেটাকে এক্সাজারেট করতেছে রিচার্ড হিটনরা, but they also found Islam as a gateway into India. ভারতে ঢোকার শেষ পথ নয়, এটা প্রথম পথ বটে। ইংরেজরা যে পথে ভারত জয় করেছে, ইসলামের এটা আবিষ্কার করেছে বাংলাদেশে ঢুকতে হলে এই নদী পথ দিয়ে ঢোকাইতে হবে, কারণ তখন তো যোগাযোগের প্রধান মাত্র নদী পথেই ছিল। as a maritime civilization ছিল, সেদিক দিয়ে এসেছে এটা, এই কথাটা একটু দেখেন। Apart from the influence of the small settlements of Arab traders in Chittagong, the first impact of Muslim culture in Bengal was in its western areas. চট্টগ্রামের কথা যদি বাদ দেন তাহলে ইসলাম এসেছে পশ্চিম দিক দিয়ে। এমনকি সৈয়দ মুস্তাফা সিরাজের উপন্যাস অলিক মানুষ যারা পড়বেন তারাও দেখবেন যে ওই লিখটাকে উনি অবলম্বন করে লিখেছেন এবং ইংরেজ আমল পর্যন্ত। এই যে সিপাহী বিদ্রোহ, এই যে ওহাবি বিদ্রোহ, সেটা ছিল তারই যেন একটা অনুরণন, আপনারা সেটা দেখতে পাবেন। তারপরে হচ্ছে nature and environment has combined to produce in the people of these areas an ascetic and otherworldly outlook. এটা হুমায়ুন কবিরের সিদ্ধান্ত। এই বাংলার যখন আপনি যখন বিরাট প্রান্তরে যাবেন, মানুষের ভিতরে উদাসীন ভাব জাগে, যে কারণে উনি দেখাচ্ছেন বৈষ্ণব কবিতার মধ্যে সেই উদাসীনতা আছে। হ্যাঁ, এবং আমাদের অনেক গানের মধ্যে আপনি উদাসীনতা পাবেন। কিন্তু বলছেন যে ইসলামিক denial of asceticism did not have the same appeal for them and raised no echoes in the literature of the land. রবিবাবু লিখতেন পরে, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লবিব মুক্তির স্বাদ। এটা তো রবীন্দ্রনাথের ইসলামী কথা, মানে এই কথা অনুসারে, মানে যেটা ব্রাহ্ম ধর্ম আকারে এসে reference is always made to the Upanishad, but the question is why at this time? It is Humayun's argument. The conflict of two outlooks, however, led to a new synthesis and created in the open spaces of West Bengal the lyrics of the Vaishnava poets. আপনারা যদি মানে আলোচনা করতে চান হুমায়ুন কবিরের থিসিসটা কি, এই বইটা পড়ার সময় থিসিসগুলো আলাদা করেন। যদি বা চ্যাপ্টার তার প্রায় 20-21টা থিসিস আছে। কার্ল মার্কসের ফায়ারবার্গের থিসিসের মতো আপনাদের হুমায়ুন কবিরের বাংলা কবি বিষয়ক থিসিস। তারপরে তার পক্ষে বিপক্ষে বলেন। ওনার মূল বক্তব্য হচ্ছে এটাই, the poetry of Bengal is essentially a synthesis, neither Hindu nor Muslim nor Buddhist.
have time to add Christianity, but he will do it when Madhusudhan comes. পরবর্তীকালে দেখবেন যে মধুসূদনের কবিতা কি বাংলায় তিনি মধুসূদন হিন্দু কিন্তু নট দ্য সেম হিন্দু as he was after his conversion to মানে Christianity. খ্রিস্টান হওয়ার পর মধুসূদন ভালো করে ভারতীয় সংস্কৃতি বুঝতে শুরু করছে, এরকম মজা। তাই আমি বলছি রবীন্দ্রনাথের ক্ষেত্রে এটা সত্য। রবীন্দ্রনাথ প্রথম দিকে ইংরেজি প্রতিষ্ঠানের ভক্ত ছিলেন, নিজের ভাষায় বলছিলেন, পরে তিনি বুঝলেন যে ঠিক না। রবীন্দ্রনাথ অন্তত জীবনে অন্তত 20 বছর হিন্দু পুনরুত্থানবাদী ছিলেন, রিভাইভালিস্ট ছিলেন। হুমায়ুন কবির বলছেন এটা, যে কিন্তু রবীন্দ্রনাথের মধ্যে মেধা আছে জিনিসটা পরে বুঝতে পেরেছিলেন এটা খুব, এই জন্য তিনি ফিরে আসতে পেরেছেন ওই রিভাইভালিজম থেকে। তার বন্ধু অরবিন্দ কিন্তু ফিরতে পারেননি। আবার রবীন্দ্রনাথকে পরে যারা ঘিরে ধরেছিলেন তারা সব আবার হিন্দু, তারা সব কিন্তু হিন্দু মহাসভা লোক। শ্যামাপ্রসাদ মুখার্জীর সভাপতি, এরা সবাই হরপ্রসাদ শাস্ত্রী পর্যন্ত হিন্দু মহাসভা সভাপতি করেছেন। মানে বাংলাদেশ যে বিভক্ত হয়েছে অনেকে মনে হয় এটা একটা অ্যাক্সিডেন্ট, আমি এটা অ্যাক্সিডেন্ট মনে করি না। এটা ইতিহাসের এক ধরনের ন্যায্য মানে প্রতিশোধ, ইতিহাসের প্রতিশোধটা নিয়েছে। দেশকে নিয়ে মস্করা করলে দেশ আপনার বিরুদ্ধে প্রতিশোধ নেবে। দেশকে ব্যক্তিগত তালুক হিসেবে ব্যবহার করা যাবে না, এবং আমরা অনেক সময় এটা করেছি। ব্যক্তিগত না হলেও সাম্প্রদায়িকতা তালুক মনে করি যে বাংলা চিরকালই হিন্দুদের দেশ। বাংলা যে নতুন করে এত মুসলমান দেশ ছিল তার সাথে কি করে অ্যাকোমোডেট করে থাকতে হবে এটা আবিষ্কার করতে হবে আপনাকে। এটা আবিষ্কার করতে ব্যর্থ হলে আপনার নাক ভাঙবে। এখন চিৎকার করতেছে বাংলার নাম করতে চাই, নিজের করতে দেয় না। বাংলা ভাষা ভারতের সুপ্রিম কোর্টের 7 ভাষার মধ্যে 1 ভাষা নাই। এখন অনেক ধরনের রোগ হচ্ছে। এখন ধীরে ধীরে টের পাচ্ছে। যেমন গালি দিচ্ছে কি মমতা এটাকে পশ্চিম বাংলাদেশ বানাতে চায়। হ্যাঁ, এগুলো হচ্ছে ইতিহাসের কয়েকটা ব্যঙ্গোক্তি। তাতে আমি মোটেও আনন্দ পাচ্ছি না। কিন্তু এখন আসুন, এখন আমরা আরেকটু এগিয়ে যাই। বৈষ্ণব কবিতা সম্পর্কে এটা বলা হলো, তারপরে যদি বলেন in East Bengal the impact brought to birth the ballads and lays of which Manasa Mongol is the type. এই যে এটা হলো ফরাসি ইংরেজিতে শব্দ lays, lay of the land, lays and ballads। এটা জল হিসেবে কবিতা, কি যেন আমরা কাহিনী কবিতা, বিলাপী কবিতা। উনি বলছেন মনসা মঙ্গলটাকে টাইপ বলে উনি বলছেন কিভাবে, the Vaishnava lyrics even when they refer to ordinary experience seek to transcend human limitations. The poets of Manasa Mongol endeavor to express in the daily relations of life the mystic and esoteric qualities of the absolute. এই যে মানুষের সাহিত্য করে কেন, এটা গুরুত্বপূর্ণ চিন্তা করা কেন। সাহিত্য জিনিসটা কি? মানুষ যে এসেনশিয়ালি সামাজিক প্রাণী, তার প্রথম প্রকাশ তার ভাষা। তো মানুষ যে আসলে ভাষাটাকে নিজের ভিতরে ঢুকিয়েছে তার প্রথম প্রকাশ হবে কি? তার সাহিত্য। সাহিত্য শব্দের অর্থই হচ্ছে অর্থের সাথে পদের সম্পর্ক। আমরা উচ্চারণ করি, প্রত্যেকটা শব্দকে আলাদা পদ বলা যায়। লক্ষ্য করেছেন বৈষ্ণব কবিতার নাম পদাবলী। পদ শব্দে আমরা কি বোঝাই? প শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে পা, কিন্তু এখানে পদ বলতে ভার্স বা স্তোত্র বোঝাচ্ছে, কবিতা বোঝাচ্ছে। কিন্তু বোঝাচ্ছে কেন? এই পদগুলো নির্মিত হচ্ছে পদ দ্বারা, মানে শব্দ দ্বারা। art by means of word, এই যে ইংরেজি যেটাকে বলে এখন signifiers, a collection of signifiers, a chain of signifiers। এক বাক্যে বলছে পদাবলী। কি পদাবলী? বৈষ্ণব পদাবলী। আক্ষরিক অর্থে বিষ্ণুর অনুসারীদের লিখিত বা তাদের দ্বারা পরিচালিত পদাবলী। পদ শব্দটার অর্থ যদি আমরা বুঝতাম তাহলে আমরা পদার্থ বুঝতাম। আমাদের এখানে একটা যে বর্তমানে অপচিতি হচ্ছে, অবক্ষয় হচ্ছে, তার প্রমাণ লোকে বিশেষ করে এই যুগের ছেলেরা বাংলা জানছে না। মানে আপনি পূর্ণ বাংলা পড়াটাকে মনে করছেন কণ্ঠস্বর। আমাকে লোকের জন্য সাধু লেখেন কেন? আমি কোনো সাধে সাধু লিখি না, মুখে লিখি। It probably reminds you that Bengali is a result of evolution. আমি ব্যক্তিগতভাবে এখানে আত্মহত্যা করতেছি, কারণ 7 বছর থেকে করবেন আমি জানি। আমি তখন মাঝে মাঝে ছুটি নিতে পারি না, বলে আপনাকে মনে করিয়ে দেওয়া যে না, আপনি যে বাংলা লিখছেন এটা আসমান থেকে না যাবে, ধীরে ধীরে করে উঠেছে। আর ইতিহাসের একটা পর্যায়কে মনে করিয়ে দেওয়ার মতো, এটাকে প্রতিক্রিয়া তো কোনো মাঝে মাঝে ভ্রম হতে পারে। হ্যাঁ, অপেক্ষা করেন তাহলে। এখন বলুন, the social significance of Manasa Mongol and allied poems has not yet been fully realized. ব্যাচেলর লিখছে 1944-45 সনে বলছে যে সামাজিক গুরুত্ব এখনো পুরোপুরি বোঝা হয়নি। এরপরে গত 50 বছর কি বোঝা হয়েছে? I do not agree, বোঝা হয়নি। মানে গত 70 বছরে খুব বেশি হয়নি। It may at first sight, উনি এটা যখন লিখছেন তখন কিন্তু আশুতোষ ভট্টাচার্যের বই বেরিয়ে গেছে, এটা খেয়াল রাখা দরকার। তারপরে উনি বলছেন ফুললি রিয়ালাইজ করা হয়নি এর সামাজিক গুরুত্ব কি।
It may at first sight appear that they also owe their origin to the religious arch. আমাদের মধ্যে যে ধর্মের প্রবর্তনা চর্চা করতে দেখেছি, বৈষ্ণব কবিতা দেখেছি, মনসা মঙ্গল তাই বলে মনে হতে পারে, কারণ এখানে পূজা আছে, অর্চনা আছে, ইন্দ্রের সভায় যাওয়ার জন্য কামনা আছে, কিন্তু একটা জিনিস বলতে গেছেন, আপনারা লক্ষ্য করেছেন বৈষ্ণব কবিতা বলছেন যে কবি এবং কবির যে আরাধ্য তার মধ্যে সম্পর্কটা হচ্ছে পদকর্তার সাথে তার ঈশ্বরের সম্পর্কটা হচ্ছে একজন প্যাসিভ আর একজন অ্যাক্টিভ। কিন্তু দেখছেন যখনই লীলা প্রসঙ্গ আসছে তখন দেখা যাচ্ছে যদিও বা সে প্যাসিভ, কিন্তু মাঝে মাঝে সে অভিমান করতে পারে। একটা পরিবর্তনের সূত্রপাত হয়েছে, নাহলে এটা হতো না। মানুষের সাথে তার পরমের সম্বন্ধের ক্ষেত্রে মানুষকে লীলার মধ্যে অংশীদার হিসেবে নেওয়া হয়েছে। এটা হয়তো ইসলাম থেকে ধার করছে না উপনিষদ থেকে নিয়েছে, সে তর্ক স্বতন্ত্র, কিন্তু এটা এখন কবিরা গ্রহণ করেছেন। অর্থাৎ সমাজের মধ্যে কত অন্তর্নিহিত পরিবর্তন হয়েছে। মনে রাখতে হবে এই কথাটাই, কবিতা হচ্ছে ব্যক্তির মধ্যে, কারণ ব্যক্তির সাথে অসীমের সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা। ব্যক্তি হচ্ছে নোডাল পয়েন্ট, কিন্তু ব্যক্তির ভিতরে সমাজ কাজ করে, যেদিকে পরবর্তীকালে আপনি ফ্রয়েডের ভাষায় দেখবেন আনকনশিয়াস কাজ করে, অজ্ঞান কাজ করে। অর্থাৎ সমাজকে আমি কি করে ধারণ করি, সবসময় সজ্ঞানে ধারণ করি না। পরবর্তী বাক্যে এটা বুঝতে পারবেন, উনি বলছেন ইফ উই কম্পেয়ার দেম টু দি বৈষ্ণব লিরিক্স, দেম মানে মনসা মঙ্গল, if we compare them to the Vaishnava lyrics, no room for doubt is left that they achieve their success mainly as secular tales. মনসা মঙ্গলের ব্যাপক সাফল্যের কারণ যতটা ধর্ম তার চেয়ে অনেক বেশি এগুলো হচ্ছে ইহজাগতিক, ধর্ম বহির্ভূত, আমি বলবো ধর্মাতীত, ধর্ম অতিক্রম করে গেছে, সেই অর্থে আমি সেকুলার বলছি। We find in them pictures of the riparian nature of East Bengal. এসব কবিতা পূর্ব বাংলাদেশ নদী বহুল দেশ, তার ছবিটা পাওয়া যায়, কিন্তু ছবি দেওয়ার জন্য সেই কবিতা লেখে নাই, কিন্তু ছবিটা এসেছে। এই যে রিপারিয়ান শব্দটা বলি আমরা পড়াইতে, ওই যে মেরিটাইমের মতো, যে ভারতের সাথে আমাদের 54 নদীর সম্পর্ক আছে, আপার রিপারিয়ান এন্ড লোয়ার রিপারিয়ান। They portray the life of its prosperous merchants and commercial men. It is only with an effort that we find in them any spiritual significance. It is only with an effort, মানে চেষ্টা করে একটা স্পিরিচুয়াল সিগনিফিকেন্স বের করতে হয়। প্রথমে মনে হচ্ছে সদাগরি সমাজের বিবরণ। বেহুলা is the model wife who endures the hardest trials out of devotion to her husband. But her adventures when she seeks to revive her dead husband read more like a romance than a spiritual quest. একমত না হইতে পারেন, উনি বলেন যে প্রথমে মনে হচ্ছে স্বামীর জীবন বাঁচানোর জন্য সে নিজের জীবন শুরু করছে, এর মধ্যে she is a tragic heroine, no less tragic, let us say, than acting on it. আমরা এইভাবে আলোচনা করি না, মানে লোকে বলছে এটা আপনার ভৌতিক কল্পনা করতেছেন। আমি একবার লালন ফকিরের সাথে লাকা ফকিরের আলোচনা করি, আমি যে মানুষের জীবন চাই, মানুষ তো শেষ বিচার, সবাই মানুষ, এই মানুষের ভালোবাসা, আনন্দ, বেদনা সবকিছু শেষ বিচার একরকম, কিন্তু আমরা তো শেষ বিচারে থামতে পারি না, আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিচার করতে হয়। এজন্য ভাষা বিচার দিয়ে শুরু করলাম। দেখুন, বেহুলা is the model wife who endures the hardest trials out of devotion to her husband. এই যে ডিভোশন কথা, প্রেমের মধ্যে ডিভোশন শব্দটা আছে। হ্যাঁ, এটা হলো আমরা ভক্তি কথাটা বলি, প্রথমে প্রেম, তারপরে ভক্তি। মানুষের সম্পর্কে প্রেম বলে, যখন আপনি ঈশ্বরের সাথে হয় তখন এটা ভক্তি হয়ে যায়, কিন্তু আসলে মানুষের সম্পর্কে ভক্তি, ভক্তি না হলে মানে প্রেম হয় না। এইটুকু চৈতন্যদেব বলেছেন, নারী এবং পুরুষের মধ্যে ভেদ যদি লোক না পায়, আপনি প্রেম করেন। ইমাজিন, সেটা কি? তাহলে আপনি চুক্তিতে আছেন, এখন একজন নিজের বিবাহ থেকে চুক্তি, তাহলে বিবাহ প্রেম নয়, বিবাহ হচ্ছে এক্সেলেন্ট সোশ্যাল অ্যারেঞ্জমেন্ট টু কন্ট্রোল প্যাশন। প্যাশনকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা বিবাহ ব্যবস্থা করেছি। না এটাকে বাহ, আজকে তো আম দেখা যাচ্ছে, দেন সবাইকে। ওকে, if however we look at Manasha Mongol and other poems as the stories of the loves and hates of men and women in a prosperous maritime society, they gain a new significance. হুমায়ুন কবির যখন এই কথাগুলি বলেন, আপনাকে জানতে হবে আজ থেকে 80 বছর আগে বলা এই কথাগুলো, আর বা তার বেশি আগে। পরবর্তী লোকেরা এগুলো গ্রহণ করেছে, কিন্তু আমার আপত্তি হচ্ছে তার নাম, তার স্বীকৃতি দেয় না। এই কথাগুলো অনেকে প্রভাবিত করেছে, তারা নিত্য হওয়ার হামেশা বাংলা বিভাগের বক্তৃতা এগুলো বলেছে, আমি শুনেছি, কিন্তু এটা প্রপার অ্যাট্রিবিউশন করলে ভালো। আরো ধরা যান হুমায়ুনের আগে কারা বলেছে, উনি কোনো ফুটনোট দেন নাই, কিন্তু আমরা যারা ছাত্র তাদের জন্য এটা জরুরি জানা। এই আরেকটা বাক্য আসেন,
এটাকে বলে বাংলা সাহিত্যের বস্তুবাদী ব্যাখ্যা। পরে মধুসূদনের সময় দেখবেন আমসাবার একটা প্রবন্ধ আছে, আপনারা পড়ে দেখতে পারেন, বাংলা সাহিত্য আদর্শ, বাংলা ভাষার রাজনীতির আলোকে নামক যে বই বেরিয়েছিল তার ওইটাতে আছে, এটা রচনাগুলিতে পাবেন। যে ওইটা পড়ার পরে এই বইটা আবার পড়বেন, দেখবেন যে আমসাবার তার দ্বারা কত গভীরভাবে প্রভাবিত। কিন্তু আমসাবার কোথাও তার কাছে নকল করেন নাই, প্রভাব আর নকল এক জিনিস নয়। They reveal to us a life where courage and energy, industry and endeavor are found in abundance. শব্দগুলি খেয়াল করবেন, কি কি? courage and energy, সাহস এবং শক্তি, শৌর্য, industry and endeavor, পরিশ্রম এবং সাধনা। অর্থাৎ আপনার সাহস থাকতে হবে এবং শৌর্য বা শক্তি থাকতে হবে এবং পরিশ্রম করার ক্ষমতা থাকতে হবে এবং আপনাকে লেগে থাকতে হবে। এগুলোটা কি? endeavor, যে না আমার স্বামীকে ফিরিয়ে আনবে এবং সেটাতে কঙ্কাল ঝরে যাচ্ছে, সাপে কাছে, এটা অনেকটা ইয়ার মতোই। আবার একটা বিদেশি নাম নেই স্যার, আপনাদের অনুমতি দিই। আর্নেস্ট হেমিংওয়ে যে ওল্ড ম্যান এন্ড দ্য সি যে চরিত্র, সান্তিয়াগো, যে হাঙ্গরের খায় যাচ্ছে কিন্তু সে কঙ্কালটা নিয়ে ফিরে আসে বসতেছে। এই যে মানুষের এন্ডিয়েভার, আমি এটাকে বলি ইন্ডাস্ট্রিয়াল এন্ডিয়েভার, কারেজ এন্ড এনার্জি, এটা মনসা মঙ্গলে আছে। কিন্তু যেহেতু গরিব দেশের সাহিত্য বলে এটা নিয়ে আমরা ভালো আলোচনা করছি না, করছি মনসা মঙ্গল যতটুকু জায়গা পেয়েছে। আপনি যখন শহীদে কারবালার প্রতি নিয়ে আলোচনা করতে হবে তখন আর করতে চান না, এটা ইসলামের বন্ধবান। এই জায়গাতে সাম্প্রদায়িকতা প্রবেশ করে এবং বলে ওইটা বেশি গ্রামীণ আর এটার জন্য শহরে, দুটোই গ্রামীণ। গ্রামীণ মধ্যে নানা রূপ আছে, সব কবিতার সমস্ত শক্তি একরকম নয়। রবীন্দ্রনাথের সব কবিতা কি সমান শক্তিশালী? They reveal to us a life where courage and energy, industry and endeavor are found in our. It is perhaps not accidental that the first of the Manasa Mongol poets was Bijoy Gupta of Borisha, one of the centers of Bengal's maritime trade. আমি এমনিতে বলি নাই মগবাড়ি বরিশাল, মানে বরিশাল হচ্ছে বাংলার তখন মেরিটাইম ব্যবসায়ের কেন্দ্র। বরিশালে বড় বড় জাহাজ নির্মাণ কারখানা ছিল। এই 300 বছর আগেও 1914 সালে বই পড়ে দেখেন, অর্থাৎ বিদেশ থেকে জাহাজ এখানে বানিয়ে রপ্তানি করতে হবে। এখন এগুলি বিলুপ্ত হয়েছে ইংরেজি আসার পর। The Manasa Mongol group of poems must be understood as the first expression in literature of social relations, even though these are presented to us in a religious guide. এটা হলো হুমায়ুন কবিরের সেকুলার থিসিস। এখন হুমায়ুন কবির কি বলে আমি একটু বিরতি নেই, আপনারাও খেয়াল রাখেন। যেটা হচ্ছে প্রথমে উনি বললেন বৈষ্ণব কবিতা হচ্ছে ইসলামিক কবিতা, প্রথমে আমাদের একটা ধাক্কা লাগে। আর এখন যে মনসা মঙ্গল হচ্ছে সেকুলার কবিতা, অর্থাৎ যে কবিতাকে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে হিন্দু ধর্মীয় একটি শাখা, সেটার মধ্যে তিনি ইসলামী ধারণা আবিষ্কার করছেন। আর এখানে যে কবিতাকে আমরা সবাই ধর্মীয় কবিতা হিসেবে দেখেছি, সেটা উনি বলছেন এই কবিতার মধ্যে যদি সারবস্তু কিছু থাকে সেকুলার। অর্থাৎ হুমায়ুন কবিরের প্রত্যেকটা আপনি এক প্যারা পর পরই একটা এক্সপ্লোসিভ থিসিস পাবেন। তার মানে আপনাকে সাথে বলা হয় আপনি উত্তেজিত করবেন, কিন্তু উত্তেজনা প্রসারই তার কাজ নয়। তিনি কিন্তু আপনার যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। আমি 10 মিনিট পরে আবার শুরু করব। তো লাস্ট বাক্যটা বলে শেষ করি, আমাদের উপরেই হবে। A new synthesis of Islam and Hinduism is the social background of East Bengal. Now, in the social background of East Bengal, a new synthesis of Islam and Hinduism has taken place. This was responsible for the transformation of religious poetry into the ballads of Manasa Mongol. The transformation has gone further in Chondi Mongol and other Shakta poems. আপনি দেখেন ভারতীয় হিন্দুদের মধ্যে মানে বঙ্গীয় হিন্দুদের মধ্যে শাক্ত আর বৈষ্ণব দুটো আলাদা গ্রুপ। এই যারা চণ্ডী পূজা করে, কালী পূজা করে, এদেরকে শাক্তই বলে আর কি। There is hardly any trace of spirituality in the legends of Kalaketu and Dhanapati. There are no doubt descriptions of the virtues of those who worship Chondi, but in spite of such references, Chondi Mongol can hardly be regarded as religious poetry. Kalaketu is an independent and self-reliant man of the world. He is rooted in the soil, and his strength is derived from his relations with the earth. Fullara is a woman of the village. Her life is spent in meeting the demands that society makes on her. The same thing applies to Dhanapati. The strange and the unreal appear in these poems, but the difference between the supernatural and the spiritual is too sharp to be ignored. The story of Dhanapati has in it an element of the supernatural,
but it would be an abuse of language to call it a spiritual poem. There is hardly any qualitative difference between the rescue of Bhutnapati by Chandi and the stories of fairies and demons in the Arabian Nights. In both cases, the normal course of nature is disturbed by the intervention of non-human and strange forces. In neither case do we find any evidence of spiritual endeavor or moral excellence. তাহলে আপনারা যারা এখন ল্যাটিন আমেরিকার ম্যাজিক রিয়েলিজমের দ্বারা মোহিত হচ্ছেন তারাও পড়তে পারেন, ইউ ক্যান রিড ইট দিস স্টোরিজ। এখানে সব করে অনেক সাধারণ বা করে কিনে কাগজ বিষয় ব্যাধ জঙ্গলে হরিণ মারে, সেই মাংস বিক্রি করে, দেখবেন যে একবারে মানডেন অ্যাফেয়ার্স, কিন্তু এর মধ্যে স্পিরিচুয়াল সিগনিফিকেন্স নিশ্চয়ই কিছু আছে। চণ্ডীর সাথে তাদের সম্পর্ক পরে যখন কথাটা আমি এই জন্য বলছি, পরে যখন এখানকার লোক ইসলাম গ্রহণ করেছে তখন কিন্তু মনের ওই ফ্রেম থেকে তারা মুক্ত হয়নি, তখন তারা শুধু সাবস্টিটিউট করেছে, চণ্ডীর জায়গায় হতে একটা ঈশ্বরের নাম বসিয়ে দিয়েছে, তখন পীর বসিয়েছে, সেখানে বড় খান গাজী বসিয়েছে। ঠিক আছে, আপনারা একটু বিরতি নেন 10 মিনিট, আমি একটু আসি।
আচ্ছা আমরা আদান শেষে থেকে শুরু করি, যাই বাড়িতে যেতে হবে। সবাই আসার আগে আমি কেউ যদি এখন প্রশ্ন থাকে আমি কোথায় পূর্ব বাংলার দিক থেকে আপনার এখন একটা জায়গায় ক্যাডিশন ব্যবহার করছি বুঝতে পেলাম আমি লাগবে না আমি বলেছি এটা টেবিলে রাখেন না, জায়গা না রাখেন ওরা নিয়ে যাবে আপনার নিচে না নিচে না রাখেন উপরে নিচে রাখেন, নিচে থেকে এটা উপরে রাখেন বাস থেকে ওরা নিয়ে যাবে। ভাষার মধ্যে যে তফাৎটা আমরা দেখি যে মানে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে চণ্ডীদাসের কবিতাগুলি আমার কাছে মনে হয় যে তার শব্দগুলো আমার কাছে বেশি পরিচিত, কিন্তু বিদ্যাপতির জায়গায় শব্দগুলি অন্যরকম। এটা স্যার আচ্ছা ঠিক আছে বসে থাকেন আমি তো একটা মন্তব্য থাকলে সবাই আশা রাখেন আপনাদের আর কোনো মন্তব্য ছিল বা প্রশ্ন ছিল কি? হ্যাঁ আমি একটা ব্যাপার, আপনি যখন পদ্মা নদীর মাঝে এটা আনলেন এর সাথে ইন্ডিভিজুয়ালিজমের ইয়েটাও জানাবেন, হোসেন মিয়ার সাথে আমার পদ্ধতিতে যেটা জানি এটা হচ্ছে যে মডার্নিটির যে একটা ফিলোসফিক্যাল ভিত্তি তৈরি করছে, তা অনেকেই এরকম মত প্রকাশ করছেন। আমাদের দেশে পিনাকি ভট্টাচার্য এমনটা বলছেন যে রবিনসন ক্রুসোর এক্সাম্পলটা আনছেন যে এই উপন্যাসটাই হচ্ছে কি মডার্নিটির একটা ভিত্তি তৈরি করে দিয়েছে। আমি যদি এখন হোসেন মিয়ার পদার্থের সাথে ক্রুসোর ওইটা যদি আমি কম্পেয়ার করি তো দুটো কিন্তু একটু মিসম্যাচ করে। আর আপনি এটাকে বুর্জোয়া প্রজেক্ট কেন বললেন? পদ্মা নদীর মাঝে হোসেন মিয়ার এটা আমি বুঝতে পারিনি। আর হ্যাঁ এটাই আর কি একটু ক্লিয়ারিফাই করলে একটু সুবিধা হয়। ঠিক আছে ধন্যবাদ, এটা একটা ভালো প্রশ্ন। আমি হোসেন মিয়া নিয়ে আমুসাবার একটা প্রবন্ধ আছে আপনারা জানেন, মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস একটি চরিত্র বিষয় লিখেছেন, এটা আরো অনেকে আলোচনা করেছেন পশ্চিমবঙ্গেও, তো সেটা আলোচনা পরে হবে। আমি ইতিহাসে আসি বিদ্যাপতি আমাদের এখানে একটা কবিতা নিয়ে আলোচনার সময় দেখতে হবে সময়টা কখন। বেদাপতিকে আমরা একসাথে মৈথিলি কবিও বলি, তিনি সংস্কৃতে অনেক বই লিখেছেন, তার আমরা প্রায় 15টা বই লিখেছেন, তার মধ্যে একটাই মাত্র মৈথিলি ভাষা, এবং মৈথিলি আর বাংলার পার্থক্য মাঝে মাঝে বোঝা যায় না। একটা কবিতা এখানে আছে আমি এটা আরেকজন কবি উদাহরণস্বরূপ যেটা উচ্চারণ করছিলাম তার ভাষার নমুনা দেখেন, কতটা বুঝতে পারেন কতটা বুঝতে পারেন না দেখেন। এর মধ্যে কুঞ্জভঙ্গ এই সংকলনে নিয়েছে শিকাগো বিশ্ববিদ্যালয়ে যারা বাংলা পড়ায় উচ্চতর ছাত্রদের জন্য, রিডার ফর অ্যাডভান্সড স্টুডেন্টস। প্রাণনাথ কি আজও হইল, এই যে লেখার সময় হইল কিভাবে, এখন বাংলা আমরা অনেক এভাবে লিখি, আগের কালে এভাবে লিখতো আর কি। আমাদের বোর্ডটা আগে ভালো হয়নি, একটা পচা বোর্ড দিয়েছে আর কালিও কি আগে ঠিক করতে হবে, কালিটাও হইলো বলে আজু আজু লিখতে এটা দেখুন ভালো লাগে কিনা, তখনকার লেখার ভাষা বলছি, এটা হচ্ছে অর্থোগ্রাফি। আমরা যখন চর্যাপদের পাণ্ডুলিপি নিয়ে আলোচনা করি, শহীদুল্লাহ সাহেবের কৃতিত্বের মধ্যে বোঝা যাচ্ছে কি he was also a paleographer। পুরনো কালে বাংলা কিভাবে লেখা হতো, যেমন একটা শব্দ সাথে আরেকটা শব্দ তখন কোনো পাংচুয়েশন ছিল না। এখন যারা সম্পাদক তারা ইচ্ছা মতো শব্দকে আলাদা করছেন, আবার তাকে যেমন ধরেন মনসামঙ্গ, বাংলায় এটা এক শব্দ, ইংরেজিতে সবসময় দুইটা আলাদা ওয়ার্ড। ওই যে বললাম কৃষ্ণ চরিত্র, ইংরেজিতে দুইটা লিখতেছে, বাংলায় কিন্তু একটা শব্দ। এই জিনিসগুলো এইখানেও আছে। তো যা হোক, প্রাণনাথ কি আজু হইল, এই গাইতেছে আপনি এখন বুঝবেন না, শেষে গণিতের মধ্যে বলবে কেমনে যাইব ঘরে নিশি পোহাইল।
হইলর সাথে আপনি যদি এইভাবে হইল দেখেন, তাহলে পোহাইল আপনি মিল পাচ্ছেন, শেষে সিলেবালে মিল হয় আর কি। এর মানে এটা মাত্র ভিতরে লক্ষণ। প্রাণনাথ, প্রভু ইংরেজিতে বললেও সবাই বাধা বুঝবে না, আমরা তো নতুন ইংরেজ। Lord of my heart, what happened today? How shall I go home now that the night has ended? এখন তো রাত ফুরিয়ে গেছে, রবিবাবুর গান মনে নাই? কেন ডাকিলে না? তাহলে রবিবাবুর গানে যেমন আছে যে রাত তখন পোহায় গেল, এখন কেন ডাকিলে না, মানে লজ্জা লাগতেছে। এটাই Lord of my heart, what happened today? How shall I go home now that the night has ended? এখন আপনি বিদ্যাপতির ভাষায় পড়েন, বিদ্যাপতি কাছে কাছে ভাষায় যান। প্রাণনাথ কি আজ হইল, কেমনে যাইব ঘরে নিশি পোহাইল। একদম আধুনিক বাংলার মতো, কেমনে যাইব ঘরে নিশি পোহাইল। তারপর এরপরে একটু কঠিন লাগবে আপনার। মৃগ মদ চন্দন বেশ গেল দূর, মৃগ মদ চন্দন বেশ গেল দূর। তারপরে বলছে নয়নের কাজর গেল সীতার সিন্দুর। এখন আপনার শব্দগুলি লক্ষ্য করেন, মৃগ মদ, দেখেন একটা শব্দ, চন্দন ইংরেজিতে ভালো বলবেন স্যান্ডালউড বলে, আমাদের এখন সাবানের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে না, চন্দন। তারপরে বেশ, তারপরে কি গেল দূর, তারপরে নয়ন স্মৃতির সিঁদুর এবং নয়নের কাজল, এগুলো চলে গেল। বাকিটা আপনি বুঝবেন। মানে ধরেন রাধাই বলছে এটা, এখন সকাল হয়ে গেছে, আমি প্রাণনাথ আজও কি হইল, এখন তো ভোর হয়ে গেছে, আমি বাড়ি যাবো কি বলে, কেমনে যাইব ঘরে নিশি পোহাইল। মৃগ মদ চন্দন বেশ গেল দূর, মৃগ মদ। এখন মদ বলতে আপনারা মদ বুঝেন, এখানে মদ আছে যেটা আপনাদের মাদকতা আছে তাকে তো মদ বলে। এখন যে মৃগের নাভির যে সুবাস, হরিণের নাভির আতর, এটি হচ্ছে মৃগ মদ। ফ্র্যাগ্রেন্স, ইংরেজি লিখছে the musk perfume, মাস্ক MUSK মাস্ক পারফিউম। আপনারা কোনো নাম দেখেন না, মাস্ক, ওল্ড স্পাইস, মাস্ক আর কি। এন্ড স্যান্ডালউড হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড। আমি তো এগুলি পরে আসলাম বাড়ি থেকে অভিসারে। অভিসারের ইংরেজি খুব সুন্দর, ট্রিস্ট। এটা জওহরলাল নেহেরু যখন ভারতের স্বাধীনতার প্রথম বক্তৃতা দেন 15ই আগস্ট রাত্রে 12টার পর, সারা পৃথিবী যখন ঘুমাচ্ছে, তখন আমেরিকা ঘুমাচ্ছে না, তখন ভারত জেগে উঠেছে। ওখানে আছে many years ago we made a tryst with destiny. এই যে tryst শব্দ, এটা আমি অনেক বই লেখা হয়েছে, tryst with destiny। কখন? 1930 সনের 26শে জানুয়ারি ভারতের স্বাধীনতা ঘোষণা করেছিল কংগ্রেস। নাম বাস্তা স্বাধীনতা, সেটাকে বলে tryst with destiny। আমরা অর্থাৎ 1930 যা ঘোষণা করেছিলাম 47 সেটা পেয়েছি, এটা বলতে গিয়ে এই শব্দটা এখানে আছে। অর্থাৎ আমি তোমার সাথে অভিসারে বেরিয়েছি, এখন অভিসারের অনুবাদ হিসেবে এই শব্দটা ব্যবহার করছি। অনেকদিন আগে আমরা অভিসারে বেরিয়েছিলাম, উপভাবের অনুবাদ। তো বলছে এখন মৃগমদ চন্দন বেশ গেল। বেশ মানে কি? আপনার বাংলায় যে মানে অ্যাডভার্বটা বেশ, সেই বেশ নয়, বেশ পোশাক। ভাষার যে মজাটা হচ্ছে এখানে, আপনি ভুল কোন ব্যাপারে পরেও পাবেন, কথার মধ্যে এমবিগুইটি আছে। এটাই তো সাহিত্য। এখন দুর্ভাগ্যবশত রবীন্দ্রনাথ ঠাকুর মনে করছেন কবিতা তিনি একাই লিখবেন, আর কাউকে লিখতে দেবেন না, ভাষায় কোনো এমবিগুইটি রাখা যাবে না। এজন্য টি এর বানান যে দীর্ঘকের দিয়ে চালু করে দিতে বর্বরতা চালু করেছে। এখন যে আমরা আইয়ামে জাহিলিয়াতে আছি তার একটা প্রমাণ হচ্ছে ওইটা। ভাষার উপরে এরকম ডিক্টেটরশিপ চালানো যায় না, অথচ চলছে এবং আমরা সকলে চুপ করে আছি। আমরা সকলে কিন্তু এখানে ইংরেজিতে বলে ব্যাড ফেথ, নোবেস ওয়ার্ক, তাতে আছি। কিন্তু হাজার বছর একটা মিথ্যা চলে আপনার সকলে সত্য মনে করে মেনে নিচ্ছে। আপনার নিজের দায়িত্ব আপনি পালন করছেন না, কেউ তো কোনো লেখক ধর্মঘট করছে না। আচ্ছা, আপনার ভাষার যে বর্বররা এসে আপনার রেপ করে যাচ্ছে, তার কোনো বিশ্বাসে যাচ্ছে না। এমনকি এটা যে একটা সমস্যা সেটা তো আপনি জানেন না, আপনি যদি মেনে আপনিও সমর্থকে পরিণত হয়েছেন। তো এখানে দেখুন আমি বলছি মৃগমদ চন্দন বেশ গেল দূর। এখন রবীন্দ্রনাথ কি বেশ বানানটা বদলাতে হবে, র্যাপ দিতে হবে, কারণ ওই বেশের সাথে এই বেশ গন্ডগোল করবে। ভালো বেশ, বেশের বেশ, আর আমার পড়ার ছদ্ম বেশ, দুটোতে বেশ। তারপরে বলছে নয়নের কাজল গেল শিখার সিঁদুর, সিন্দুর। কাজলকে কাজল বলছে, লকে র বলে আমাদের বড়, এখন বাংলায় আছে কেউ ল বলে র বলে, এটাই। তাহলে আমাকে ইংরেজিতে পড়িতে হবে। উনি বলছেন the musk perfume and sandalwood have disappeared, the ointment of my eyes, the vermilion of my hair have gone.
কারণ বিবাহিত নারী যে সেটা বলার জন্য দরকার নেই তো, আমার নয়নে সিদ্ধ ছিল এটা তো এখন ভিজে গেছে, অথবা তুমি এটা খেয়ে ফেলেছো, এখন তোমার বাড়িতে বন্ধ করে আমি এখন বলতেছে কিভাবে বলুন, যতনে পরাহ মোরে নিজ আভরণ সঙ্গেতে লইয়া চলো বঙ্কিমলোচন। অর্থাৎ আমার এইগুলি তো বেশ না, এখন তুমি আমাকে করো, তুমি তো পীত বস্ত্র পরা আছো, তুমি আমাকে বেরান, অর্থাৎ তোমাকে আমি আমার অঙ্গের ভূষণ করবো বলছে। Put the ointments of your own body on me. Take me with you. Band I one. বঙ্কিম লোচন, আর আমাদের বঙ্কিমের নাম কি বঙ্কিম চন্দ্র, চাঁদ বাঁকা, ক্রিসেন্ট মুন। সেটা সেটা স্বপ্ন, পাকিস্তানের পতাকা তো বঙ্কিম চন্দ্র দিয়ে বানানো। বঙ্কিম চন্দ্র, বঙ্কিম লোচন তার নাম, কৃষ্ণের অপর নাম। অর্থাৎ চোখ ভুল যদি বাঁকা না হয় আপনি কৃষ্ণ হলেন কিভাবে? আমরা বলে টেরি কাটা, চুল একটু বাঁকা করে কাটতো আগে, 60-এর দশকের কথা বলছি, তো এটা হচ্ছে তারও আগের দশক। এরপরে কি, তোমার পীতবাস আমারে দাও করি, এই বাক্যটা দেখেন, তোমার পীতবাস, তোমার হলুদ কাগজ পীতবাস আমারে দেহ করি। এখন এটা দুরকম অর্থ করা যায়, এডওয়ার্ড ডিমোক এটা বলেছেন, অর্থ দুরকম হতে পারে। তোমার গায়ের হলুদ বস্ত্র আমাকে দাও, আমি সেটা পরি, এটাও হতে পারে। অথবা তোমার গায়ের হলুদ বস্ত্র তুমি আমাকে পরাইয়া দাও। পরি শব্দে আমি পরিয়ে হতে পারে, তুমি পরাইয়া দাও হতে পারে, মানে এই জন্য আছে পরিধান। এই বাক্যের অর্থ লিখেছে ইংরেজিতে, dress me up in your yellow robes, tie up my disheveled hair। পরের বাক্যে বলছে, উভো করি বান্ধু চূড়া আউলাইয়া কবরি। এই যে একটা আঞ্চলিক বাংলা ভাষা চলে আসলো, এখন বলেন আউলাইয়া, আউলাইয়া শব্দের অর্থ কি জানেন এখানে? ইংরেজি লিখছে, অর্থাৎ যা যেভাবে থাকা উচিত সেভাবে নাই, সে আউলাইয়া করছে, মানে আই এম নট আন্ডার কন্ট্রোল, ইট ইজ নট আন্ডার কন্ট্রোল, ইট ইজ ডিসেবল বলছে ইংরেজিতে, ওইটা মানে একদম প্যারালাইজড এর মতো, ইট ইজ গড বিয়ন্ড মাই কন্ট্রোল। তাহলে তোমার পোশাক আমাকে পরাই দাও, আমি দেখে বৈষ্ণব কবিতার ভাবটা দেখাচ্ছি কিভাবে লেখে, উভো করি বান্ধব চূড়া আউলাইয়া কবরি, মানে হচ্ছে কি, উভো করি উঁচু করে বা চূড়া পরে মাথা বাইন্ধে দাও, এবং কবরিটা এখন আউলাইয়া আছে সেটাকে বাইন্ধে দাও, আমার যে কবরি পড়ে গেছে তাকে খোপাটাকে বাইন্ধা। আপনি এখন দেখেন না বহু রকমের ফিল্ম আছে না, শুধু চুলটা দেখায়, শাড়িটা দেখায়, এটার নাম কি ম্যাটোনিমি, এটার নাম ম্যাটোনিমিক ডেসক্রিপশন। তারপরে বলছে তোমার গলের বর্ণমালা দাও মোর গলে। কৃষ্ণের অপর নাম তো জানতে, তার কাজার নাম আছে, একটা নাম হচ্ছে বনমালী। বনমালী তুমি আর জন্মে হইও রাখায়, যে এই যে বনমালী হচ্ছে তুমি বনের মালা যে গলায় করে, সেই বনমালী ম্যাটোনিমিক, আপনি যা করেন আপনি তাই। নৌকার মাঝের নাম মাঝে হচ্ছে নৌকার সে মাঝখানে থাকে, ঘরে এটা মেঝে বলে কি জন্য, বিকজ ইট ইজ ইন দ্য মিডল, টেবিল তো মেঝ বলা হয় এই জন্য, which is usually kept in the middle। আর বহু শব্দ আছে, যে মেসো বলি ল্যাটিন ভাষায়, মেসো আমেরিকান অথবা মেসোলিথিক, এই শব্দগুলো লক্ষ্য করবেন। এই জন্য বলছি কি শব্দের গঠনটা নিয়ে লক্ষ্য করবেন, বলা হচ্ছে তুমি কিভাবে আছো, এইভাবে আছো, তোমার গলের বনমালা দাও মোর গলে, তোমার পোশাকটা আমাকে পরাইয়া দাও, কি এই সেই পোশাক না, তোমার সুগন্ধিটা আমাকে দিয়ে দাও, তুমি তো সুগন্ধের উৎস, সুতরাং আমার সুগন্ধ ছিল কিসে যায়, মৃগপদ চন্দন বেশ গেল দূরে, সেটা কোনো সমস্যা না। তারপরে বলছে মোর প্রিয় সখা কইও সুদাইরে বকুলে, দাস beloved friend someone in Gokul, if someone in Gokul asks, কি বলবে, বসু রামানন্দ ঘনে এমনও প্রীতি ব্যাঘ্র হরিণে যেন তোমার বসতি। এতক্ষণ কবির নাম আসছে, কেন রামানন্দ বসু, বসু রামানন্দ ঘনে, যে তোমার এই রাজত্বে বাঘে হরিণে এক ঘাটে জল খায়, তোমারও রাজত্বে ব্যাঘ্রে হরিণে করে বসে। বাংলা ভাষার মজা হচ্ছে কি, সে ব্যাঘ্র লিখতে পারে, বাঘও লিখতে পারে। কিছুক্ষণ আগে যেটা খাইলেন এটাকে আমও বলা যায়, আমরাও বলা যায়, মানে এটা যে বাংলা সংস্কৃত রেজিস্টার আর লোক রেজিস্টার দুটোই চলে। এখনকার ছেলে মেয়েরা কেবল ম্যাঙ্গোই বলবে, কেন আমরা ম্যাঙ্গো গ্রোভ বলতেছেন না, পলাশির আম্রকানন বলে পলাশির ম্যাঙ্গো গ্রোভে, আরেকটা আমরা বানাইছি ম্যানগ্রোভ ফরেস্ট, এটা আমরা বাংলা করি নাই, ওটা হুবুবি বলছি, ওটা ম্যাঙ্গো না, ওটা ম্যানগ্রোভ। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে এই ভাষার একটা নমুনা এটা। আমি চণ্ডীদাসের ভাষা বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা কোন সময় লাগে এটা নিয়েও তর্ক আছে, যে বাংলা কতজন চণ্ডীদাস আছে, আর চণ্ডী মঙ্গল বলে যে বইগুলো আছে,
আমরা প্রতি শ্রীকৃষ্ণ কীর্তন বলে একটা বই পেয়েছি, এটা হলো চণ্ডী কবিতার মানে বলতে পারেন বৈষ্ণব কবিতার মানে প্রথম দিকে। এখন চণ্ডী মঙ্গল যেগুলো আছে সেগুলো অজস্র বই, একটা দুটা তিন চারটা আছে, মানে মোটামুটি আমরা যে কাল কেতু ফুল্লার উপকার করতেছি এই জাতীয় কাহিনীতে চণ্ডী দেবী হিসেবে তো এটা কোন অঞ্চলের লেখা হয়েছে সেই অঞ্চলের কিছু ভাষার প্রভাব আছে। তারপরে যেটা আপনি বলছিলেন পশ্চিমবঙ্গ থেকে প্রভাব পূর্ববঙ্গে আসা শুরু করলো, এর মানেটা কি? হুমায়ুন কবিরের একটা, এখন দেখেন এখন বাংলাদেশ ভাগ হয়েছে, হুমায়ুন কবির যখন এটা লিখছেন বাংলাদেশ ভাগ হয়নি। পশ্চিমবঙ্গ ও পূর্ববঙ্গের মধ্যে একটা ভৌগোলিক পার্থক্য দেখতে পাচ্ছেন। শুধু তাই নয়, মানুষের চরিত্রে একটা পার্থক্য দেখতে পাচ্ছেন। কারণ পশ্চিমবঙ্গের যা হচ্ছে এখানটা আমরা যেটা বলি রাঢ়, গৌড় এবং রাঢ় আছে, ওইটা হচ্ছে পশ্চিমবঙ্গ। আর এই যে পূর্ববঙ্গ শুরু হচ্ছে কিছুটা বরেন্দ্র, এটা পশ্চিমবঙ্গের স্বভাবপ্রাপ্ত, কিন্তু তার বাকিটা হলো আগের যেটাকে সমতল, হরিকেল, হরিকেল মানে যে কুমিল্লার চট্টগ্রাম এই অঞ্চলে হরিকেল বলতো। তো এই জিনিসগুলো আমাদের পুরনো বাংলার বিভক্তি, কিন্তু বর্তমান কালেও বিভক্তিটা দুই রূপ নিয়েছে পশ্চিমের। তারপরে মোটামুটি বলছেন পশ্চিমবঙ্গের চরিত্র হচ্ছে এরকম, পূর্ববঙ্গের চরিত্র হচ্ছে এরকম। পূর্ববঙ্গের নদীবহুল এবং এখানে মানুষের মধ্যে যেটা বলা হয়, আমি বলবো এরা হচ্ছে অপেক্ষাকৃত পরে সভ্যতা বিস্তার শুরু করেছে। সভ্যতা বিস্তার সোজা কথা বলতে গেলে আবার শুরু করেছে। আপনার এটা ল্যান্ড রিক্লেমেশন, এটা ব্রিটিশ আমলে হয়েছে। এই জন্য যেমন মুঘল আমলে যে সমস্ত রিক্লেমেশন আছে, মুঘল আমল মধ্যে বোঝাচ্ছে আকবরের পরে জাহাঙ্গীরের আমল, শাহজাহানের আমল, আওরঙ্গজেবের আমল, এই সময় বাংলা মুঘলদের অধীনে আসে। এর আগে সুলতানি শাসন ছিল। এই সময়ও বাংলাদেশের এক্সপানশন হয়েছে। এক্সপানশন শব্দের অর্থ হচ্ছে জঙ্গল কেটে লোকে আবাদ করেছে। চট্টগ্রামের নাম ইসলামাবাদ হওয়ার কারণ কি? এটা সুবেদার ইসলাম খান নামে হয়েছে, যে চট্টগ্রাম জয় করেছিলেন 1666 সনের দিকে, একেবারে মানে আওরঙ্গজেবের আমলে। এর আগে শায়েস্তা খান ছিলেন, তো সেই জন্য তিনি ঢাকাকে রাজধানী করেছিলেন। আমি কি এই জিনিসটা বুঝলে মোটামুটি হুমায়ুন কবিরের সাজেশনটা হচ্ছে পুরো বাংলা হচ্ছে মূলত কৃষি প্রধান। কৃষি মানে এক্সপান্ডিং এগ্রিকালচার ইন এ রিভারাইন কান্ট্রি। এখানে মানুষ মাছ ধরতেছে, এইটাতে আমরা ইয়াতে আসবো। পূর্ব বাংলার বৈশিষ্ট্য হচ্ছে এটা অ্যাক্টিভ ডেল্টা, মানে নদী ভাঙছে আবার নতুন করে চর হচ্ছে। এখন আমরা ঠ্যাঙ্গার চর আবিষ্কার করছি, সেখানে রোহিঙ্গা রাখার জন্য আমরা একটা উদ্দীপনা পাচ্ছি। বাংলাদেশে অনেক জায়গায় ডুবে যাচ্ছে, অনেক জায়গায় ডুবে যাচ্ছে। আমরা নদী ভাঙা নিয়ে বাংলাদেশে আইন আছে, এলুভিয়ান এন্ড ডেলিভিয়ান ল্যান্ড, নদী শিকস্তি নদের পরস্তি। এরকম একটি ঘটনাই হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের ফ্যান্টাসি। অর্থাৎ উনি একটা জিনিস তৈরি করেছেন এবং এটা নিয়ে যে জাগহুয়া সাবেরা ছবি করেছে, সেখানে আপনি দেখতে পাবেন যে যেটাকে গুরুত্ব দিতে চায় সেই সেইটাই দেয়। অথবা এমনকি পরে ঋত্বিক ঘটক যে ৮৩টি নদীর নাম বানিয়েছেন, ঘটনা কিন্তু একই ধরনের, নদী এবং মানুষের যে সংগ্রাম সেদিকে দেখিয়েছেন। এটাকে কিছুটা সেকুলার আকারে দেখিয়েছে, আগের দিনের ধর্মীয় আকারে দেখিয়েছে। এবং মানিক বন্দ্যোপাধ্যায়কে আমরা বলছি ফ্রয়েড পড়া লোক, এই জন্য তিনি খানিকটা এটাকে সেকুলার করার জন্য তার মধ্যে তিনি নানা রকমের মশলা দিয়েছেন। নর-নারীর সম্পর্ক যেটাকে বলা হয় প্রাগৈতিহাসিক সম্পর্ক, যেটা তিনি তার ছোট গল্পে আগে দেখিয়েছিলেন, সেটাকেও তিনি এখানে নিয়ে আসছেন। এটা নিয়ে অনেকেই এখন উপন্যাস লিখেছেন, কুবেরের বিষয় আশয়, শ্যামল গঙ্গোপাধ্যায় ইত্যাদি এগুলো বলেছেন না। আমার মূল বক্তব্য হচ্ছে এটাই, বাংলাদেশের মানুষের যে নদীর সাথে জড়ানো, তার একটা কাহিনী হচ্ছে কৃষির সম্প্রসারণ, এক্সপানশন অফ দ্য অ্যাগ্রারিয়ান ফ্রন্টিয়ার। এটা ঠিক আছে, কিন্তু সিভিলাইজেশনের দিক থেকে যদি দেখি, যে সিভিলাইজেশন বলতে এখানে আর্য সভ্যতা যদি এদিক থেকে আসে, they did not come by any means to the waters. আরবরা এসেছে এবং আরবদের পথ ধরে আমি বলবো পর্তুগিজরা এবং ইংরেজরা এসেছে। সুতরাং বাংলাদেশের প্রবেশের দ্বার 2000, 1000 নয়, 1000 যদি উত্তর দিক থেকে হয় আর 1000 এদিক থেকে, এবং সেইটার যে ইন্টারাকশন, বক্তব্য হচ্ছে বৈষ্ণব কবিতার যে গীতি কবিতার লহরী, সেটা যদি পশ্চিমবঙ্গে হয়ে থাকে, পূর্ব বাংলা যেটা জনপ্রিয় না তাকে তো বলছেন, আমরা এখনো কিন্তু মুখিত হই। কারণ মানুষ যেটা চিন্তা করতে চায় সেটা যখন সে পারে না, আরেকজন যখন চিন্তাটা করে তখন সে তাকে তার আইডল মানে। রবীন্দ্রসঙ্গীত এখনো জনপ্রিয় অন্ততপক্ষে বাংলাদেশের স্বীকৃত মধ্যবিত্তের মধ্যে, তার কারণটা সেইটাই। আপনি যে কথাটা বলতে চান পোলিশ ভাষায়, রবীন্দ্রনাথ সেটা বলেছেন, সুতরাং আপনার মুখে রবীন্দ্রনাথের কলি উঠে আসে। কিন্তু বাংলার মনার্কে অন্তত গত 500 বছর ধরে এই বৈষ্ণব কবিতা আমরা জানাচ্ছি। এখনো যখন কীর্তনকারীর নাম কেবল কিন্তু কীর্তন, কীর্তন মানে কি? নাম কীর্তন করা, নাম জারি করা। আবার মুসলমানরা যে নতুন একটা নাম রেখেছে না, জারি গান, জসীমউদ্দিন সংগ্রহ করেছেন কিছু গানকে আরো ছড়িয়ে দিয়েছেন। কীর্তনেরই মুসলমানের রূপ হচ্ছে জারি গান। এখন নিচের বাংলা কিন্তু এই ভেদ নাই, হিন্দুরাও জারি গান গায়, মুসলমানরাও কীর্তন গায়। কারণ এই ফর্মটা নিয়ে কথা হচ্ছে এখানে।
এখন জারিগানের বিষয়বস্তু কি হিস্টোরিক্যালি জারিগান নিয়ে যে মেরি ফ্রান্সিস ডানান যে বইটা লিখেছে, আপনারা তো নিশ্চয়ই এটা দেখেছেন, নাম তো শুনেছেন না পড়লেও। এটা হলুদ রং দেওয়া একটা চ্যাপ্টার বই, ওটা জসিমউদ্দিনের সংগৃহীত জারিগানেরই মূলত অনুবাদ ইংরেজিতে, এবং মানে দিয়ে লিখেছেন। মূল বক্তব্য হচ্ছে হযরত ইমাম হাসান এবং হুসেনের শাহাদাত বরণের কাহিনীকে বাংলার মানুষেরা যেভাবে বন্দনা করে, বুকে জাহারি করে, এটা যদি আপনি যদি বলেন এগুলি শিয়া, এরা সবাই শিয়া নয়। হযরত ইমাম হুসেনের শাহাদাত বরণের কাহিনী, কারবালার কাহিনী মুসলমান মাত্র কে, মুসলমান মানে আপনি মানুষ হন, আপনাকে আহত করবে। এটা হচ্ছে ইসলামের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের শাহাদাত, একই জিনিস। ঈসাকে ইহুদিরা ছুলবিদ্ধ করে মেরেছে, এই কারণে ইউরোপে ইহুদিরা হচ্ছে দলিত। The untouchable of Christianity is called Jew. At least it used to be called until 1945. এখন কি আমি আর জানি না। এখন ইসলামের মধ্যেও শিয়াদেরকে আমরা সেই স্ট্যাটাস পাই নিয়ে যেতে চেষ্টা করেছিলাম, কিন্তু সম্ভব হয়নি। এখন শিয়ারাই হচ্ছে এখানে শহীদ, মনে হচ্ছে কি তার সকল সুন্নিরাই হচ্ছে এখানে ইমাম হুসেনের হত্যাকাণ্ড। যদিও মুসলমানরাও মুহররম মাসে ফাতিহা পাঠ করে, কিন্তু হিস্টোরিক্যালি এইটাই হচ্ছে বর্তমান রাজনীতিতে ইরান সৌদি আরবের বিরুদ্ধে মানে মিথিক্যাল ফর্ম। আমি বলছি ফর্ম, এটা কিন্তু তার কারণ নয়, এটা ফর্মের মধ্যে ভিতরটা আছে। এবং আপনি তো অনুসন্ধান করে দেখবেন ইরানিরা কয়েক বছর আগে শিয়া হয়েছে। ইরান সবসময় শিয়া ছিল যখন ইসলাম গ্রহণ করে তখন, মানে এবার আজমি আমাদের পয়গম্বরের শেষ বিদায় ভাষণে বলা আছে আজ থেকে তোমরা আরবি বা আজমি এই ভেদ করবে না। মানে কি যখন অনেক লোক দলে দলে প্রায় ছিল, মানে ইরাকি এবং ইরানিরা তো পাশাপাশি, তারা যখন ইসলাম গ্রহণটা শুরু করবে, সাসানি সম্প্রদায়ের অংশ ছিল তারা, তখন আরবদের মধ্যে এক ধরনের আত্মাভিমান দেখা গেল, এই ন মুসলমান, এরা পরে মুসলমান হয়েছে, এটা এখনো আছে। তো দেখা যাচ্ছে ইসলাম বলে খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম, কেউ কিন্তু জাতিভেদ থেকে পুরোপুরি মুক্ত থাকে। ইসলামের মধ্যে থিওরিতে জাতিভেদ নাই, কিন্তু কাগজে জাতিভেদ হয়েছে। এদেরকে মুয়ালি বলতো কি, অর্থাৎ এরা পরে মুসলমান হয়েছে, সুতরাং আরবদের মধ্যে একজনকে মুরব্বী গ্রহণ করতে হবে তার। অর্থাৎ যে সমস্ত লোক নতুন মুসলমান হয়েছে তারা ওদের একজন দলকে মাওয়ালি বলতো আর কি আরবদের। এই সমস্ত কাহিনী আমি এখন যাচ্ছি না। আমি তো বাংলাদেশে যখন বৈষ্ণব এবং শাক্ত এই দুই ভাগ হলো হতে পারে হিন্দু সম্প্রদায়, তাতে কিছু কিছু নাম যে বৌদ্ধ হলো, এরা কিভাবে হলো, এই ধর্মের ইতিহাসটা যদি আমরা জানি তাহলে আমার মনে হয় কবিতার ব্যাকগ্রাউন্ডটা ভালো হচ্ছে। তাতে কবিতা ভালো বলবে এটা বলতেছি না আমি, এটা তো ব্যাকগ্রাউন্ডে কবিতা তো আসতে হবে। তো যাও, আমি যে বুর্জোয়া বলেছি আমি এই কারণেই যে এই চরিত্রটা একটা বিচ্ছিন্ন চরিত্র নয়। অর্থাৎ আমাদের লক্ষ্য থেকে বাংলাদেশের মধ্যবিত্ত সমাজের ইতিহাস ধরি, ইংরেজ আসায় প্রথমে যারা খুশি হয়েছিল হিন্দু অভিজাত শ্রেণী, তারা মুঘল আমলেও সমস্ত সুবিধা ভোগ করেছে, কিন্তু ইংরেজদের আমলে তারা যেমন রবীন্দ্রনাথের পরিবার প্রথম সমৃদ্ধিতে আসে মুঘল আমলে, এবং তাদের পোশাক আশাক ছিল। তারপরে তারা কিন্তু সুইচ করেছে ইংরেজদের কাছে, ইংরেজিও শিখেছে, কিন্তু রবীন্দ্রনাথের পরিবারের কৃতিত্ব হচ্ছে তারা ভারতীয় ঐতিহ্যটা বাদ দেয়নি, বাংলার ঐতিহ্যটা বাদ দেয়নি। কিন্তু আর 90 দিনের নববাবু বিলাস যেগুলো আমরা দেখেছিলাম কলকাতায়, ওইগুলো বাদ দিয়েছিল। এখন দাও 1880 পর্যন্ত বাংলা কিন্তু মধ্যবিত্তরা করে প্রশ্নহীন ভাবে ইংরেজি অনুকরণ করেছে। পরে যখন এই চাকরি ইত্যাদি প্রশ্ন তাদের মধ্যে বিরোধ দেখা দিল, তখন লর্ড কার্জন বাংলা ভাগ করলো। এখন বিংশ শতাব্দীর মধ্যে কেন এখন আপনার দেখেন ইসলামী সন্ত্রাসবাদ পৃথিবীতে আক্রমণ করছে, তখন সন্ত্রাসবাদের প্রথম শিক্ষা তো আমরা হিন্দুদের কাছ থেকে পেয়েছি। এই যে এখনো পত্রিকার নাম আমরা যুগান্তর রাখি, অনুসরণ রাখি, তারই অনুসরণ নয় কি? এই যে আপনার পরবর্তীকালে কমিউনিস্ট বলে যাকে আপনারা প্রশংসা করেছেন, বিবেকানন্দের ভাই, এরা তো সব সন্ত্রাসবাদী ছিল। মানে যদি গোটা হিন্দু মধ্যবিত্তের মধ্যে কোনো আন্দোলন যদি থাকে সেটা তো সন্ত্রাসবাদী। গান্ধীজি আইসা গুজরাট থেকে সন্ত্রাসবাদ থেকে তাদের একটু সরাই দেন। রবীন্দ্রনাথ নিজে চালাক ছিলেন, এই অর্থে যে নিজে সন্ত্রাসবাদের পথ থেকে তিনি সরে আসছেন। ঘরে বাড়ির মধ্যে তার সেই মুখোমুখি কাহিনী আছে। আমি এই যে সন্ত্রাসবাদের ইতিহাস, এটা কি? এটা হচ্ছে এই মধ্যবিত্ত শ্রেণী সমাজের মধ্যে তার যে শিকড় না থাকার ইতিহাস। ওই সময় দেখা গেল কি রবীন্দ্রনাথ টের পেয়েছিলেন 1920-এর দশক নাগাদ। রবীন্দ্রনাথ সামন্ত জমিদার পরিবারের সন্তান, তো তিনি কেন মধ্যবিত্ত শ্রেণীর সমর্থক হয়ে উঠতেন রাজনীতিতে, মানে বুর্জোয়া শ্রেণীর সমর্থক হয়ে? রবীন্দ্রনাথের সম্পর্কে টানাপোড়েন করে সিরাজ চৌধুরী ভালো দেখেছেন, কুমুর বন্ধন বইতে দেখবেন, যোগাযোগ এবং অন্যান্য উপন্যাসে রবীন্দ্রনাথের মধ্যে এই দোলাচল দেখা দিয়েছে। যে নতুন চরিত্র, রবীন্দ্রনাথ তাকে বন্দনা করছেন না, কিন্তু দেখাচ্ছেন মধুসূদন চরিত্র, এরা তো বুর্জোয়া। আমি সেই অর্থেই বলেছি 1920-এর পরে ভারতের রাজনীতিতে নতুন শক্তি প্রবেশ করেছে, তার নাম জনগণ। এই জনগণ হিন্দু মুসলিম মিলিত জনগণই হওয়া উচিত ছিল,
কিন্তু এই তখনই সাথে সাথে যেই জনগণ আসা শুরু করলো তখন সন্ত্রাসবাদীরা হিন্দু মহাসভায় পরিণত হলো। আপনারা যদি আমাকে কথায় কথায় ধরেন তাহলে বলতে পারেন যে কই কোন সন্ত্রাসবাদী হিন্দু মহাসভায় যোগ দিয়েছে, আমি তো সবাই যোগ দিয়েছে আদর্শগতভাবে। শ্রী অরবিন্দ সন্ত্রাসবাদী হিসেবে ভারতের রাজনীতি দেখা দিয়েছে, ছোট বয়সে তিনি বড় হয়েছেন ইংল্যান্ডে। এখন কোন দিকে চলে গেলেন মুসলেখা দিয়ে আমি রাজনীতি করবো না, কিন্তু মনের থেকে সন্ত্রাসবাদটা কখনো যায় নাই। এমন 1950 সনে ভারত ভাগবার তিনি যে বাণী বসিয়েছেন সে বলে ভাষার আবার অখণ্ড থাকবে, আমি নিয়ে আসবো পাকিস্তানকে, এই স্বপ্ন এখনো বিজেপি দেখতেছে না। আমি এই জিনিসগুলি যদি ভাবেন ভারতে আসলে কোনো বসুয়া হয়নি, কিন্তু যে মধ্যবিত্ত শ্রেণী দেখেন শ্রমিক শ্রেণী বলে একটা শ্রেণী আবির্ভাব হয়েছে, কমিউনিস্ট পার্টির জন্ম হয়েছে নানা রকম, তার মধ্যে সন্ত্রাসবাদীরা ঢুকেছে। অর্থাৎ সন্ত্রাসবাদের ঐতিহাসিক ভিত্তি হচ্ছে কোন আন্দোলন পরিহার করা, ব্যক্তিগত বীরত্ব দেখানো। ইন্ডিভিজুয়ালিজম কথাটা সহজ নয়, ইন্ডিভিজুয়ালিজম মানে ভালো আমি বলছি না, এই ব্যক্তিগত সন্ত্রাসবাদটা লোককে গুলি করে মেরে, কোদাল দিয়ে মেরে, কেটে চাপাতে দিয়ে মেরে এখনো সমাজ পরিবর্তনের স্বপ্ন অনেকে দেখতেছে। এটা হচ্ছে কি সমাজ সম্পূর্ণভাবে মারা গেছে তার প্রমাণ। When people do not see a democratic way of changing political power, they resort to killing, murder, এবং নানা রকম উদ্ভট কল্পনা করে। আপনি বলেন তাহলে এটা শান্তি দিচ্ছে না, খুবই তো প্যালেস্টাইনের 70 বছর 80 বছর ধরে জীবন, তো সেখানে আরো ব্যাপক হারে তো সুইসাইড বম্বিং হবে। এখন এটা বললে আপনি সমর্থন করা বোঝায় না, এটা পৃথিবীর সব দেশেই হয়েছে। অন্য সময় থাকলে আমি একটা আলোচনা করতাম। ঠিক আছে, আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে বলেন, নাহলে আরেকটু এখান থেকে আলোচনায় যাই। আর দুই একটা প্রশ্ন শুনি। আপনি লাস্ট পয়েন্টে যেটা বলছেন যে আমি আহসান, ভায়োলেন্স ছাড়া কি কোনো বিপ্লব হয় বা কোনো চেঞ্জ হয়? ভায়োলেন্স কাকে বলে? আমি যেমন মাও সেতুং যে ভায়োলেন্স করেছে সেটা তো ভায়োলেন্স। আমি এখানে স্পেসিফিক্যালি যে সন্ত্রাসবাদী যে অর্থে বলছেন আপনি এই অর্থেই বলেন আমাকে। আমি বলছি যে পৃথিবীর ইতিহাসে দেখা যায় যেখানে যেখানে সমাজ বিপ্লব হয়েছে, ইংল্যান্ডের বিপ্লব হয়েছে, ফরাসি দেশের বিপ্লব হয়েছে, রাশিয়া হয়েছে, চীন হয়েছে, এইটা আপনি ভায়োলেন্স বলতে কি বোঝান তার উপরে সব নির্ভর করে। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, বিপ্লব যত হয়েছে পৃথিবীতে সবগুলোই ভায়োলেন্সের মাধ্যমে হয়েছে, কিন্তু আমি ভায়োলেন্সের জায়গায় যদি আর্মড স্ট্রাগল, তাহলে জিনিসটা ভালো হয়। কিন্তু যখন ব্যক্তিগত হত্যা করার মাধ্যমে যদি কেউ মনে করে যে আমি রাজনৈতিক ক্ষমতা পরিবর্তন করবো, অ্যাসাসিনেশন, এটাকেও আপনি ভায়োলেন্স বলতে পারেন। আর মাস মুভমেন্টকে আপনি ভায়োলেন্স বলতে পারেন। তাহলে দুটোর মধ্যে যদি পার্থক্যটা করেন তাহলে আপনার স্টেটমেন্টটা একটু হ্যান্ডেল করা সহজ হবে। আলজেরিয়ানরা বিভিন্ন রেস্টুরেন্টে বোমা নিয়ে যেত এই করতো, যেটা ফানো দেখিয়েছে। তো সেটাকে আমরা আসলে কি করবো? এটা কি মানে আর্মি স্ট্রাগল নাকি হচ্ছে ব্যক্তিগত? এটা আমি ব্যক্তিগত করি না, আপনাকে আমরা বলতে হবে যে আপনি তো ঘটনার মধ্যে আসতে হবে। কোন একটা জিনিসকে বিচ্ছিন্নভাবে আলোচনা করা যায় না। আমরা যে ছবিটা দেখেছি ব্যাটল অফ আলজিয়ার্স, হ্যাঁ, এইটার বৈশিষ্ট্য কি? এই কতগুলি মেয়ে যাদের পরে আমরা নাম শুনি জামিলা বুপাশা, জামিলা বুহারি, এদের কেউ কেউ অভিনয় করেছে, বলেন ইউসেফ সাদি ইউসেফ, তিনি এই ছবি প্রযোজনা করেছেন, তিনি নিজে অভিনয় করেছেন এটাতে। এই ছবির বৈশিষ্ট্য হচ্ছে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, তাদের যে সংগঠন ফ্রন্ট দু লিবারেশন ন্যাশনাল এফএলএন, তারা তো অলরেডি যুদ্ধ ঘোষণা করেছে 1954 তে। যুদ্ধের আগে কি হয়েছে 1945 সনে? আপনার ঘটনাটা হচ্ছে ফ্রান্স যে লড়াই করেছে, আমি সংক্ষেপে বলি, দ্বিতীয় মহাযুদ্ধের সময় ফ্রান্স এই সৈন্যদের ইউরোপে যুদ্ধক্ষেত্রে নিয়ে গেছে, ফ্রান্স মানুষ সহ। তারা তো অনেক আলজেরিয়া ছিল, যুদ্ধের পরে যখন তারা ফিরে আসে তখন তারা করছে কি ডিমোবিলাইজ করেছে তাদেরকে। তখন ফ্রান্সের নাম আলজেরিয়ার নানা শহরের মধ্যে একটা ছোট শহরের নাম হচ্ছে সেটিস, আলজেরিয়া নয়, মানে আলজিয়ার্স নয়, এটা ছোট শহরে। সেখানে তারা ডেমনস্ট্রেশন দেয় 1945 সনে, এবং সেইখানে তারা এই ধরনের সংঘর্ষে কয়েকজন সেটলার মারা যায়, 50 জন হতে পারে। তারপরে ওরা বিমান থেকে এবং ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ করে, বলা হয় আলজেরিয়ান হিসাব অনুসারে 45,000 লোককে একদিনে হত্যা করে। তারপরে ওরা 9 বছর অপেক্ষা করেছে যে রিফর্ম হবে। যখন ফ্রান্স পরাজিত হয়েছে ভিয়েতনামে, যেটা দিয়েন মিয়ানপুর যুদ্ধ বলে, তখন উইথড্র করে সেখান থেকে এসে আমেরিকানদের হাতে দিয়ে ফ্রান্সে চলে যায়। তারা বলে যে আলজেরিয়া হচ্ছে আমাদের ফরাসি দেশের অংশ, এটা আমাদের কলোনি নয়। আলজেরিয়া হচ্ছে না, আলজেরিয়া আমাদের নিজেদের দেশ। তখন একটা স্লোগান ফরাসিরা দেয়, নাম কি আলজেরি ফ্রান্সেস, আলজেরিয়া ইজ ফরাসি।
তো এই তর্কের উপর ভিত্তি করে অনেক পার্টি ছিল সেখানে, আগের অন্যান্য নেতা ছিল। 1954 সালে যুদ্ধ ঘোষিত হয়েছে। আপনি যেটা বলছেন এটা 1956 সালের পরের ঘটনা, 57 সালের পরের ঘটনা। যুদ্ধ যখন চলে, এখন যুদ্ধে কোনটা যুদ্ধ অপরাধ কোনটা যুদ্ধ অপরাধ নয়। কেন যুদ্ধ অপরাধ নাই? ফরাসিরা করেনি। ফরাসিরা পৃথিবীকে টর্চার জিনিসটা শিখিয়েছে। যখন মানুষ নিজের জান রক্ষার জন্য, নিজের দেশ রক্ষার জন্য সর্বাত্মক যুদ্ধে লিপ্ত। আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কি বলবেন? তাদের সন্ত্রাসবাদী বলবেন। আমরা যেটাকে বলে, ওরা বলছে অ্যাম্বুশ, যেখানে ফরাসি জেনারেলরা এসে বসবে। এখন ওরা বলছে যে এখানে কোলাটেরাল ড্যামেজ, সাধারণ মানুষ তো বসে আছে। আলজেরিয়ানদের মধ্যে এটা নিয়ে তর্ক হয়েছে। ওই যুদ্ধ কৌশলটা তারা সাময়িকভাবে নিয়েছিল, পরে তারাও সেটা উইথড্র করেছে। কিন্তু বিমান হাইজ্যাক যারা করে, লায়লা, খালেদা এবং অন্যান্যরা, প্যালেস্টাইনরা প্রথমে দৃষ্টি আকর্ষণ করার জন্য সেটা করলো, পরে তারা সেটা প্রত্যাহার করলো। আমি এখানে বলবো মুক্তিযুদ্ধ নিয়ে আসঙ্গত, কিন্তু তার প্রত্যেকটা টেকনিক্যাল ডিসিশন নেতারা সঠিক নিয়েছে সেটা আমি বলবো। ব্যক্তিগতভাবে আমি হলো হতো তা করতাম না, কিন্তু ওই সময় ফরাসিদের যে টর্চার, সেটার জবাবে ওরা এই টর্চাররা যেই মিলনায়তনে একত্রিত হয় সেখানে তারা বোমা বসাতে গিয়েছিল। এবং ফিল্মে যেটা দেখিয়েছে, বাস্তবে সেটা হয়েছে কিনা বড় ব্যাপার নয়। ফ্রান্স ফানুর লেখা আলজেরিয়া আনবে, এটার মধ্যে এই আলোচনা আছে। ওই লেখাটার ফরাসি নাম দেখেন লালজেরি সং দেওয়াল। আক্ষরিক অনুবাদ আলজেরিয়া নিজেই নিজের ঘোমটা খুলছে, কিন্তু ইংরেজিতে পড়লে মনে হয় কেউ যেন তার ঘোমটা খুলে দিয়েছে। ব্যাপারটা তা নয়। অর্থাৎ আলজেরিয়ার মেয়েরা প্রথম দিকে এই আন্দোলনে অংশ নিত না, তখন তারা পরে সিদ্ধান্ত নেয় মেয়েরা অংশ নেবে। তো মেয়েরা কিভাবে অংশ নেবে? ফরাসি টাউনের মধ্যে শহর তো দুভাগে বিভক্ত। আলজেরিয়ার মেয়েরা যখন আগে ঘোমটা পরে যেত, ওই যে জুব্বা পরে, তখন তারা ভিতরে বোমা টোমা নিয়ে বলে তাদেরকে উন্মুক্ত করে দেখতো। পরে দেখলো কি আলজেরিয়ার যে সমস্ত মেয়ে শিক্ষিত মেয়ে, এই যাদের নাম আমরা পেলাম, যারা সিমোদা বুবার বান্ধবী হয়েছিলেন, পরে 3 জন মুসলিম বীর নারী নামে আমরা স্কুলে পড়েছি, জামিলা বুবাসা, জামিলা বুহারি এবং জামিলা, 3 জামিলা। তো তারা যাইতে যাইতে ওরা সব ওই ফরাসিদের মতো বিনেজ কাট করে, এবং তারা তাদের ভ্যানিটি ব্যাগের মধ্যে পিস্তল নিয়ে গেছে। এইভাবে তারা বসিয়ে আসছে। এই কাহিনীটা কি ফ্লারেরিস করেছে? আমি যে ফ্রান্স ফানুর লেখা যারা কিছুই পড়ে নাই তারা এই সমালোচনা করে। আমি ফ্রান্স ফানুর লেখা আব্দুবান্ত পড়েছি, তার 4টা প্রকাশিত বই ছাড়া এখনই তার নতুন বই বেরিয়েছে এলিয়েনেশন ফ্রিডম। আমি তার প্রত্যেকটা অক্ষর পড়তেছি। আমি ফ্রান্স ফানু কোথাও ব্যক্তিগত সমর্থক না, এবং কোথাও তিনি নন কমব্যাটেন্ট হত্যার পক্ষে নন। উনি বলছেন যারা যুদ্ধে লিপ্ত তাদের হত্যা করতে হবে। এবং বিশেষ করে এখনো পুলিশরা বলেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তো বললো এই যে নয়নবরের ব্যাপারটা, ওটা আত্মপক্ষ সমর্থনের ব্যাপার। আমরাও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড পছন্দ করি না, অথবা এমন কিছু হাইকোর্ট বললে আমরাও পছন্দ করি না। আপনি কি ব্যাখ্যা দেবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু ফরাসি বিপ্লবের সময় কত লোকের মাথা কাটা হয়েছে? 20,000 লোককে গিলোটনে কাটা হয়েছে। কিন্তু ফরাসি বিপ্লব যে যুদ্ধের সৃষ্টি করেছে তাতেও প্রতিরক্ষা করার কয় লক্ষ লোক হত্যা করেছে। অথবা বন্দে বলে জায়গায় যে ফ্রান্সের প্রতিবিপ্লবের লড়াই ছিল, কাজে পৃথিবীতে যদি রক্তপাত ছাড়া কোনো বিপদ হয় নাই। রুশ দেশে এক রাতেই 7,000 জমিদারের গলা কাটা হয়েছে। তা আপনি বলছেন এগুলো কিভাবে কাটলো? এই সব জিনিসকে আপনি বিচার করতে পারবেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে আপনার 30 লক্ষ লোকের শহীদের কথা বলেন, এগুলো কি সব চুম্বিদাস ছিল? এখন তো আপনার বলবেন না না 30 লক্ষ হত্যা হয়নি, এটা বলে তো আপনি পার পাবেন না। 30 জন যদি হত্যা হয়ে থাকে তাহলে সেটা কি করে করছে? এটা ভায়োলেন্সই। এখানে আমার বক্তব্য হচ্ছে ব্রিটিশ আমলে যে ভায়োলেন্সের সূত্রপাত করেছিল বাংলাদেশের লোকেরা, সেই ভায়োলেন্সের আমি বলছি যুগান্তর অনুশীলন গ্রুপ নাম ধরি, এই জাতীয় গ্রুপ যে ঢাকাতে ছিল, বরিশালে ছিল, এইগুলি হচ্ছে ব্রিটিশরাই শব্দটা বলেছে সন্ত্রাসবাদ। আমরা নাম দিয়েছি এগুলিকে বিপ্লবী সন্ত্রাসবাদ। আমার বক্তব্য হচ্ছে যে সমাজে আন্দোলনে গণসম্পৃক্ততা কম, সেখানে মধ্যবিত্ত শ্রেণীর বীর যুবকেরা একলাই সমাজ পরিবর্তনের সঙ্গে করে। এবং তাদের ত্রুটিটা পরে ধরা পড়েছে কিভাবে? তারা শুধুমাত্র ব্রিটিশ বিরোধী ছিল না, তারা ছিল মুসলিম বিরোধী। এখন এটা নিয়ে যারা এমপিরিক্যাল তর্ক করতে চান করেন, এবং সেইটাই শেষ পর্যন্ত দেশভাগের দিকে আমাদেরকে ধাবিত করেছে। গণ আন্দোলন করলে এটা হতো না, এটা হচ্ছে। এবং কংগ্রেস যে তলে তলে মুখে, কংগ্রেস হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, সে কখনো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আচরণ করে না করার ফলে শেষ পর্যন্ত মুসলিম জমিদাররা সেখান থেকে সুবিধা যা নেওয়ার নিয়েছে তার আলাদা হয়ে গেছে। এগুলি কাহিনী অনেক লম্বা হবে। রবীন্দ্রনাথ ঠাকুর সঙ্গে বক্তব্য হচ্ছে, হুমায়ুন কবির লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর 1885 সাল থেকে কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন, কিন্তু কংগ্রেসের কখনো সদস্য হননি। আমার বক্তব্য হচ্ছে যে ভারতকে মুক্ত করার পথ ছিল ইংরেজের বিরুদ্ধে ভারতীয় জনগণের সমর্থন আদায় করা।
এটা ছাড়া অন্য যে কোনো পথ, মানে ইংরেজের বিভিন্ন ম্যাজিস্ট্রেটকে হত্যা করা, অমুক জায়গায়, যেমন জেনারেল ডায়ার যিনি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে যে দায়ী ছিলেন, তাকে লন্ডনে এক ভারতীয় ঠিক করে হত্যা করেছে। তাতে এক ধরনের বাহবা আছে এবং এক ধরনের প্রতিশোধ আছে, কিন্তু আমাদের রাজনীতিতে আমরা যে লেভেলের কথা বলছি কবিতায়, বাহবা বা প্রতিশোধ কেটে নেওয়া, সেটাকে অনেকে ইন্ডিভিজুয়ালিজম বলে। এখন নাম হয়েছে, নাম কি, লোন উলফ হামলা। আমি সেটা বলছি না, আমি বুর্জোয়াজম বলতে বোঝাচ্ছি যে লোক মনে করে দেশে আবাদ বৃদ্ধির এটাই পথ, আমি বাংলা জায়গা থেকে লোক নিয়ে আসবো, আইসা আমি এই জায়গাটা আবাদ করবো এবং আমি তাদেরকে দিয়ে রবিনসন ক্রুসোর মতো রাজের বই বিল হবো। রবিনসন ক্রুসোর একটা পার্থক্য আছে, বিনয়কে পড়ছে যে কল্পনা প্রতিভা বেশ উর্বর বলতে হবে। এই ধরনের ফ্রাইডে আইল্যান্ড অনেকে লিখেছে, আমাদের ভারতে যারা কল্পনা করার জায়গা নাই তারা এই ধরনের করেছে, কিন্তু আমাদের এখানে বক্তব্য হলো এই পূর্ব বাংলা কি করে আবাদ হয়েছে। ম্যান লাইক হোসেন মিয়া টুক দ্য লিডারশিপ, এবং তাদেরকে আপনি পীর বলতে পারেন, ফকির বলতে পারেন, কাকি বলতে পারেন, তারা এখানে অনাবাদী জীবন, শুধু চর এলাকা নয়, বরিশালে এখন জায়গার নাম দেখেন না, ঝালকাঠি, অমুক কাঠি, তমুক কাঠি, তিতা কাঠি, মিঠা কাঠি, কারণ কাঠি মানে পানিতে বাদ দিয়া যেন সমুদ্র থেকে না আসে, সেই নামটা পারসিস্ট করে। জায়গার নামে যেন দহ থাকে, গঞ্জ থাকে, বরিশাল অঞ্চলে কাঠি তো বেশি কেন, আর লোকের নাম দেখেন কেন, এই দ্বার ওই দ্বারের মধ্যে হাওলদার নাম, শেষগুলো লক্ষ্য করেন না, অথচ এটা হচ্ছে লেটার সেটেলমেন্ট। হিস্ট্রি অফ বাকেরগঞ্জ পড়লেও আপনি বুঝতে পারবেন, বাংলাদেশের বিভিন্ন জেলার তার আলাদা আলাদা ইতিহাস আছে, কোনটা পরে কোনটা আগে, সেটার মধ্যে বর্তমান ভাগটা হলো এই। রাজশাহী যখন সেটেল হয়েছে তখন বরিশাল সেটেল হয়নি, এই হচ্ছে আমার বক্তব্য। তাহলে এইটার কি প্রতিফলন আমাদের সাহিত্য হয়েছে, এটা হচ্ছে আমাদের এখানে মানুষের যে লড়াইয়ের যে চিত্র, সেটা সাহিত্যে কতটুকু এসেছে। হুমায়ুন কবিরের বক্তব্য থেকে আরেকটা জায়গায় দেখাই, তাহলে যে বেঙ্গলি বৈষ্ণব লিরিক্স যদি আপনার, আমার বই বেশি ভারী বলে আনি নাই, ওজনদার বই মধ্যে 1000 থেকে বেশি কবিতা আছে। এখন দেখেন এই কবিতাটা যেটা গত সপ্তাহে বলেছিলাম, এটা পূর্ব রাগের কবিতা, রূপলাগি ছুড়ে গুণে মন ভোগ। এখন বাংলা আমরা বুঝি কিনা, আমরা দিনভর, দিনভর মানে কি সারাদিন, তাহলে গুণে মন ভর মানে কি, ভরটাকে লিখছে ভোর, ভোর মানে সকালবেলা মনে হইতে পারে আপনার, কিন্তু সেই অর্থে লেখে নেই। বলা আছে রূপলাগি আঁখি জুড়ে, এর আক্ষরিক অর্থ কি, আমার চোখ থেকে পানি পড়ছে, তোমার রূপ দেখে আমার চোখ থেকে পানি ঝরছে, আর তোমার গুণে আমার মন ভরে গেছে। বলছে প্রতি অঙ্গ লাগি কাঁদে, প্রতি অঙ্গ। লোকে নানাভাবে হুমায়ুন কবির এটা অনুবাদ করেছেন, কিন্তু অনুবাদটা ভালো হয় নাই। এখানে মাই আইজ শাওয়ার টিয়ার্স টু সি হিম অ্যাগেইন, এটা হচ্ছে একেবারে রূপ লাগি। অ্যাগেইন কথাটা কিন্তু দিছে ইংরেজি অনুবাদ, ওখানে কিন্তু নাই, অনুমান করে আর কি। অর্থাৎ রূপ লাগি আঁখি জুড়ে, অর্থাৎ তোমাকে দেখবা, মানুষকে যা দেখা হয় তাই তো তার রূপ, তোমাকে দেখবো এই জন্য আমার চোখ থেকে পানি পড়ছে। তার মানে কি তুমি আমার চোখের দূরে আছো, এখন তোমাকে দেখছি না তাই চোখ থেকে পানি ঝরছে। রূপ লাগি আঁখি জুড়ে গুণে মনোভর, প্রতি অঙ্গ লাগি কাঁদে, প্রতি অঙ্গ। আবার এখানে এরপরে জানছে হিয়ার ও পরশ লাগি হিয়া মোর কান্দে, পরানো প্রীতি লাগি স্থির নাহি বান্ধে, সই কি আর বলিব। ইংরেজিতে উল্টা পাল্টা করছে, শেষেরটাকে আগে আনছে, হিজ কোয়ালিটিজ হ্যাভ এনস্লেভড মাই হার্ট, অথবা এখানে গুণে মনোভর, এটাকে একেবারে ইয়ে করে ফেলেছে। তারপরে হিয়ার ও পরশ লাগি হিয়া মোর কান্দে, বুঝিয়েছে কি every atom in my body yearns to meet him, সেটাকে 3 নম্বরে দিয়েছে, ওখানে ছিল প্রতি অঙ্গ লাগি কাঁদে, প্রতি অঙ্গ। তারপরে বলছে my love is impatient for a return, পরানো পীড়িত লাগি স্থির নাহি বান্ধে। এগুলি ঠিক অনুবাদ হয় নাই, তবু একটা আন্দাজ করছে, কারণ বাংলায় কোনো সময় অনুবাদ করা যায় না। আরেকজন লেখক আছে আমাদের, তার নাম হচ্ছে জেসি ঘোষ, তিনি একটা বাংলা সাহিত্যের ইতিহাস লিখেছেন, বেঙ্গলি লিটারেচার। জেসি ঘোষ অনেকের দিক থেকে সুপিরিয়র রাইটার, মানে হুমায়ুন কবিরের চেয়ে 100 গুণ ভালো ইংরেজি লেখেন। এটা 1948 সালে বেরিয়েছে। এটা মানে কিছু কিছু এর অংশ আমরা আগে পড়ার সুযোগ পেয়েছি, কি কারণে জানেন? পেয়েছি সৈয়দ আলী হাসানের গুণে। উনি প্রাঞ্জলকে অনেক অনুবাদ করেছেন, বাংলা সাহিত্যের ইতিহাসের ভিতরে এগুলো উল্লেখ না করে রবীন্দ্রনাথ চ্যাপ্টারটা পুরোপুরি লেখা, এরকম অনেক জিনিস আপনি পাবেন। একটাকে লাগা থেকে আমি বলি, উনি কি বলছেন ভক্তির জিনিস কি, এই যে আমি এখান থেকে উদ্ধৃতি দিয়েছিলাম, you will know what love is, Chaitanya had said, only when you know that man and woman are not different. আপনি প্রেম কি জানবেন তখনই যখন জানবেন নারী আর পুরুষ কোনো ভেদ নাই প্রেমে। তারপরে বলছেন আর
When Krishna plays the flute in these poems, it is more than a lover calling his beloved. It is the all-captivating, all-compelling voice of the spirit calling for the renunciation of earthly attachment. এটা কোরবানির মতো। এই পৃথিবীতে যার ধন সম্পদ যা আছে তার যদি বিসর্জন না দেয় তাহলে তোমার ঈশ্বরকে পাবা কি করে? এখানে কৃষ্ণকে সেই মানুষের আকারে হাজির করা হয়েছে। বলছে রাধা, the cowherds, ও চারণগণ, the milkmaids, যারা সাথে যারা দুধ বেচতে যায়, they all leave their homes and occupations in answer to that peremptory call. The cattle leave off grazing, and even the Yamuna stops in her course and flows back upstream. বৈষ্ণব কবির কল্পনা দেখেন, যমুনা জরুরজান দিকে যায়। মানে আমাদের যে চণ্ডী মঙ্গলে শ্রীকৃষ্ণ কীর্তনে যেটা আছে সেটা অনেক বেশি বাঙালিয়ানা, যে যমুনার তীর ধরে তিনি যান, তারপর কৃষ্ণ সেখানে মাঝি সেজে তাকে নিয়ে ডুবায়। মানে এই সবগুলো কাহিনীগুলো বঙ্গীয়, কিন্তু মূল স্পিরিট হচ্ছে যে আপনাকে পৃথিবীর ধন সম্পদ ত্যাগ করতে হবে, এমনকি কুল ত্যাগ করতে হবে। সেই জন্য বলছে যে এখানে নারী আর পুরুষ সমান হয়ে উঠেছে। এই যে হুমায়ুন কবির বলছেন, এইটা কিন্তু ইসলামের প্রভাব উনি বলতে চাচ্ছেন। কিভাবে? রাধা, the cowherds, the milkmaids, they all leave their homes and occupations. Occupation মানে পেশা। মানুষের কাছে ইংরেজিতে যেটাকে কনসার্ন বলে, এটা ফরাসি বলে প্রিয়কুপ। আপনার প্রিয়কুপেশন কি? আমি কি নিয়ে ব্যস্ত আছি? বলে I have no occupation, I have only preoccupation. আমি সবসময় ঈশ্বরকে নিয়ে ব্যস্ত, আমার পেশা হবে কি করে? তো তারপরে বলছেন, in answer to that call, the cattle leave off grazing. মানে গরু ঘাস খাওয়া ভুলে যায়, চলে না, and even the Jamuna stops in her course and flows back upstream. These and other such things assume a reality of their own when we hear the Father's Son. The music transports them to their proper sphere. It kindles their secret life, and we realize them directly in our senses, in our spirit. ওখানে শব্দটা ব্যবহার হচ্ছে ডার্কলি। এটাকে আমরা আনকনশাসের একটা নিকটতম তুলনা করতে পারি। But they pale like stars in daylight when we read the God's poems. ভালো একটা উপমা দিয়েছেন। আকাশের তারকাগুলো দিনের বেলা লুকিয়ে থাকে, ফলে বৈষ্ণব কবিতা যখন গাওয়া হয় তখন সেটা রাতের বেলা তারার মতো। আর কবিতা হিসেবে যখন পড়ি, যেমন আমি পড়তেছি, এটা দিনের বেলা আকাশের দিকে তাকানোর মতো। তারা আছে বটে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না। মানে মাইনাস দ্য মিউজিক, দ্য পোয়েমস আর নাথিং। উনি একটা উদাহরণ দিয়েছেন, ইংরেজিতে কি অনুবাদ করেছি আমি, সেগুলো দুঃখ করেন, মাফ করে দিন। লাভ সংস so short as these necessarily rely on sound more than on sense. But they are more signifiers than signifier. The thought content of the pods is meager and tenuous, and their main appeal is through their verbal music, which at times is so compelling to make some of the pods almost sing themselves. একটু উদাহরণ দিয়েছেন উনি বলেন, আমি তো অনুবাদ করতে পারছি না, বাংলাতে দিলাম, কিন্তু ইংরেজি হরফে লিখেছে। As for instance, the pod by Govinda Das beginning this, ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী অবনী বহিয়া যায়। ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী অবনী বাহিয়া বা বহিয়া যায়। তাই উনি বলেন এটি কেমন অনুবাদ করবো? ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী অবনী বহিয়া যায়। লাবণীর সাথে অবনীর যে ইলিটারেশন ফ্রম ইনসাইড, এটা উনি বলেন শুধু মিউজিক আকারে এটা বোঝা যায়, এটা অনুবাদ বোঝা যাবে না। তারপরে বলছেন, to deprive them of their music, as would happen in translations, however competent, is to deprive them of their essential life. The present writer is very much afraid that their wings have been lost, and only their pygmy bones have been kept in the passage of her bill. Ekta kobita অনুবাদ দিয়েছেন এইভাবে দেখেন। What is the ache in Radha's heart? Radha হৃদয়ের ব্যথাটা কোন জায়গায়? কিঞ্চিত ব্যথাটা। She sits apart in solitude and will not listen to anyone. On the clouds she fixes her eyes. Radha গায়ের রং হচ্ছে গৌরবর্ণ সাদা, মানে ভারতীয় পরিভাষায় বলছি, আমাদের বাংলায় গোরা বর্ণ। তার শাড়ি কিন্তু নীল। তো তার শাড়ি নীল কেন? আকাশের মেঘকে তার নীল লাগে। কালো এবং নীল তো ঘন হয়ে যায়, আমরা মেরিন ব্লুর মতো হয়ে যাবে। On the cloud she fixes her eyes, her pupils unmoving, চোখের তারা তার স্থির।
She has lost appetite for food. তার anorexia হয়েছে। এখন সে এখন slimming and has put on the red garment of an ascetic. মানে অনুসন্ধানে যোগিনীর বেশ পড়েছে সে। She has cast off the flowers from her hair and is looking at its color. ফুল পড়ে গেছে, ফুলের রংটি দেখাচ্ছে। She cannot take her eyes off the peacock's neck. ময়ূরের ঘাট থেকে তার চোখ তুলতে পারছে না, কারণ ময়ূরের ঘাটের মধ্যে একটা নীল রং আছে, যেটা কৃষ্ণের রং। Turbidas says the dawn. আবার ভোর হয়েছে। কৃষ্ণ তো ফেরেছে, যাবে কি করে এখন? ওই দোকানে বলছিল আমি কেমন করে যাব, আমার বেশ নাই, আমার মধুচন্দন, বেশ গেল দূর। এখন সে দেখছে তার এই রংটা অসাধারণ। এখানে আপনারা যেটা বলেন, এখন আসল কথায় আসেন, যেটা আপনারা লজ্জা করে জিজ্ঞেস করছেন না, ভায়োলেন্স নিয়ে যেমন জিজ্ঞাসা করলেন যে ফ্রান্স মানুষ সাপোর্ট ভায়োলেন্স। এখন আপনার এখানে সমস্ত ত্রুটিটা হচ্ছে ভায়োলেন্স শব্দের মধ্যে। ভায়োলেন্স শব্দে কি বোঝায়? ফরাসি ওটা এখনো বিরোধ মানে হচ্ছে বলা রাইট। আপনি ও ফার্ম ইজ এ সাপোর্টার অফ রেপ, এটাই মনে করবেন, কিন্তু এইটা অন্য কথা উচিত ছিল অন আর্মড স্ট্রাগল। মানে ক্যান ইউ রিয়েলি পুট অ্যান এন্ড টু কলোনিয়ালিজম উইদাউট আর্মড স্ট্রাগল? দ্য অ্যানসার ইজ নো। পরবর্তীতে জিবুতিকে স্বাধীনতা দিয়ে চলে গেছে, জিবুতি তো কোনো স্বাধীনতা সংগ্রাম করেনি, এটা হবে। আমি দ্বিতীয় মহাযুদ্ধ না হলে ইংরেজরা যে এত সহজে ছাড়তে বোঝা যায় না। আমি বলতে দুটা দেশ, পর্তুগাল এবং ফরাসি দীর্ঘদিন ধরে লড়াই করেছে। দক্ষিণ আফ্রিকা লড়াই করেছে ঠিক ডাচরা নয়, ডাচদের বংশধররা। এই জন্য আপনার এই কলোনিয়ালিজমের ইতিহাসটা দেখলে দেখা যাবে, যারা এই যে ভায়োলেন্সের কথা তোলেন তারা মনে করে কি শান্তির জন্য আমাদের কলোনিয়ালিজমের অধীনে বাস করা উচিত, মারামারি না করাই তো ভালো। কিন্তু ব্যক্তিগত হত্যা দিয়ে যে আপনি সমাজের মহাত্মা গান্ধীকে যারা মেরেছে, সে কি বলেছে যে গান্ধীজি মুসলমানদেরকে এত বেশি সুবিধা দিয়েছে সেজন্য আমি তাকে হত্যা করেছি। বলছে এটাই বলেছেন বক্তৃতার মধ্যে, এইটাকে বলছি আমি সন্ত্রাসবাদ। অর্থাৎ গান্ধীকে মারলে তিনি মনে করেন ভারতের মুসলমানদের যে সুবিধা দিচ্ছে ভারত সরকার সেটা দেবে না, মানে সেটা শেষ করা যাবে, এই ধরনের বিষয়কে সন্ত্রাসবাদ বলা হয়। কিন্তু আলজেরিয়া যখন যুদ্ধ যখন ঘোষিত হয়েছে 1954 সন থেকে 58 মধ্যে, আলজেরিয়ারা কিন্তু যুদ্ধে যেতে নাই, আপনাদের বলে রাখছি। ফরাসিরা হিসাব দিয়েছে তাদের 17,000 সৈন্য মারা গেছে এবং আলজেরিয়ান মারা গেছে 3,60,000 1954 থেকে 62 মধ্যে। এটা হচ্ছে ফরাসিদের দেওয়া হিসাব। কিন্তু এই যে 17,000 ফ্রেঞ্চ সোলজার মারা গেছে, তার মধ্যে ফ্রেঞ্চম্যান 2,000 নেই। এরা কোন ধরনের ফ্রেঞ্চম্যান? ফরাসিদের চাকরি করা মার্তিনিকান, সেনেগালিস এবং অন্যান্য কালো সৈনিক। ওরা তো ফরাসি ওই যে রোলা বার্থের বইতে আসে না যে মিথোলজি একটা সালাম দিচ্ছে ফ্রেঞ্চ এম্পায়ারকে, এই অর্থে এরা তো নিজেরা নিরাপদ জায়গাতেই ছিল। ফ্রান্স মানো রেচেল অফ দ্য আর্থে কি লিখেছে যে আমরা তোমাদের কখনো খালি পায়ে দেখতে পাই না, except perhaps in the sea beach, কিন্তু সেখানে তো তোমাদের বিচে আমাদের যেতে দাও না, প্রথম 6 পাতার মধ্যে দেখবা। মানে এটা আপনার মনে হতে পারে যে ফ্রান্স মানে যে ভায়োলেন্ট ম্যান, কিন্তু তার ডাক্তারি জীবনের সমস্ত ইতিহাস আমি বলে দিচ্ছি, তার লেখা অপ্রকাশিত প্রবন্ধ যত আছে, কন্ডাক্ট অফ এ কনফেশন ইন নর্থ আফ্রিকা থেকে শুরু করে দ্য নর্থ আফ্রিকান সিনড্রোম, কোথাও নাই তার চেয়ে বড় হিউম্যানিস্ট গান্ধীজিও না। আমি বলবো গান্ধীজির মধ্যে যেটুকু হিপোক্রেসি আছে মানুষের মধ্যে সেটাও নেই। আমি গান্ধীকে যতটুকু মর্যাদা দেওয়া উচিত ফ্রান্স মানকে তার চেয়ে কম নয় বেশি দেওয়া উচিত, কিন্তু ইটস এ মিসফরচুন। এই কাহিনী অনেকদিন হবে। তো যদি পড়েন, আমি এখানেও বলবো কৃষ্ণ রাধার এই বিবরণের মধ্যে অনেক ব্যাখ্যা আছে। আমরা কৃষ্ণ কবিতাটা এক জায়গায় থাকলো না, ইম্প্যাক্ট অফ আজকে বললাম কি ইনফ্লুয়েন্স অফ রিলিজিয়ন। এরপর আমাদের যোগকে বাংলাদেশ সমাজে তাহলে এত সহজে ইংরেজরা সেটা দখল করলো কিভাবে? আমরা তো ইংরেজরা আসার পর, আজকে আমি শেষ করার জন্য এইটাই বলি, সামনে আমরা আলোচনা করবো 4th অধ্যায়, এটার নাম দিয়েছে ইম্প্যাক্ট অফ ফিউডালিজম। ফিউডালিজম শব্দটা আপনি ব্যবহার করবেন না, বড় ব্যাপার নয়। এই যে ট্রানজিশন সময়টা বাংলার ইতিহাসে, এটা কি সময় ছিল? এটা হচ্ছে ইংরেজের তাহলে দেশে উড়ে এসে করে বসলো কিভাবে, এবং আমাদের এই যে কবিতার যে উন্নতি সেটা কি করে এটা অবনতিতে পরিণত হলো। ইংরেজরা আসার আগে পর্যন্ত এখানে সবচেয়ে বড় কবি কে বললে বলতেন ভারতচন্দ্র। তো ভারতচন্দ্রের কবিতা কিভাবে, এটা অমঙ্গল কবিতার একটি ধারা, কিন্তু সেটার মধ্যে কি যদি আরবানিটি এবং অন্যান্য জিনিস জোগাড় করলো কিভাবে, এটা আমাদের আগামী ব্যাপারে আলোচনা করবো। শুধু সার কথা হিসেবে এটাই বলি যে বাংলাদেশে ইংরেজ শাসনের আগে যে বাংলা কবিতার উন্নতি না হয়ে অবনতি হচ্ছিল, এর মানেটা কি, এই জিনিসটা আমাদের আগামী আমরা দেখব। তারপরে দেখা যাচ্ছে 100 বছর কবিতার মধ্যে আরো নিম্ন মানের জিনিস প্রবেশ করেছে।
এখন এই বইতে যে ভূমিকা লিখেছেন শেষের দিকে অমলেন্দু বসু, উনি বলছেন হুমায়ুন কবিরের এই জাজমেন্ট সঠিক নয়। উনি বলছেন ভারতচন্দ্র ভালো কবি, উনি যে ভারতচন্দ্রের, আমি দিয়ে দিয়ে শেষ করি, ভারতচন্দ্রের দুর্চরিত্র বিদ্যা সুন্দর, বিদ্যা এবং সুন্দর তাদের যে কাহিনীর বর্ণনা যেটা আরবান বর্ণনা, এবং এটার মধ্যে যেটাকে ডেকাডেন্স সোসাইটি বলে, বর্তমানে পৃথিবীতে ডেকাডেন্স চলছে। এখন আপনার মধ্যে সভ্যতার পরাকাষ্ঠে আমরা পৌঁছেছি। আপনারা যেহেতু এখন গ্লোবাল গুগলের যুগে প্রবেশ করেছেন, আপনাদের নক্ষত্র দিয়ে নিয়ে আপনারা নিয়ন্ত্রণ করতেছে, সেইগুলো ভালো, কিন্তু এখানে মানুষের লেভেল অফ সিভিলাইজেশন যেখানে পৌঁছেছে, মানুষের এথিক্যাল স্ট্যান্ডার্ড যেখানে পৌঁছে, সব ব্যাড ফেথের যুগে এসেছি আমরা, ফ্যাসিজমের যুগের মধ্যে বাস করছি। এটা এখন আসলে টেকনোলজিক্যাল ফ্যাসিজম আকারে, অর্থাৎ যেখানে মানুষের মানবিক মর্যাদা হচ্ছে সবচেয়ে নিম্নে সমস্ত মূল্যবোধের মধ্যে। সাম্যর কথা বাদ দেন, মানবিক মর্যাদা বা বিচারের কোনো ব্যবস্থা নেই। এই অবস্থাকে আমরা বলবো দেখা যাচ্ছে। যদি বাইরে থেকে মনে হয় আমরা খুব উন্নতির দিকে যাচ্ছি, I beg to differ from that. এই ডেকাডেন্সের যুগে অষ্টাদশ শতাব্দীর সংকট বলে যেন আমরা ইতিহাসে বলি, সেটা কি? অষ্টাদশ শতাব্দীর জন্য বাংলাদেশের বিরাট অর্থনৈতিক সংকট শুরু হয়েছে, কিন্তু প্রকৃত প্রস্তাবে অর্থনৈতিক সংকট নয়। আমাদের ইকোনমিক্সরা কিছু বোঝে না, তার একটা প্রমাণ দিয়ে আমি বলছি। তারা লিখছে কি, তখন তো মুদ্রাস্ফীতি দেখা দিয়েছিল। কে লিখছে না? KN চৌধুরী, নীরজচন্দ্র চৌধুরীর ছেলে, যিনি বহু লোকের থিসিস সুপারভাইজার হয়েছে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত ইতিহাসবিদ মোফাক্কারুল ইসলাম, তার থিসিস সুপারভাইজার। কিন্তু তার অর্থনৈতিক জ্ঞান কত প্রবল দেখেন। তিনি ইন্ডিয়ান ওশান নিয়ে লিখছেন, বলে সিরাজউদ্দৌলার আমলে এই যে 20 থেকে 30% মুদ্রাস্ফীতি দেখা দিয়েছিল। মুদ্রাস্ফীতি বলতে বোঝাচ্ছে মূল্যস্ফীতি দেখা দিয়েছিল। তো সেটাকে তিনি বলছেন সংকটের লক্ষণ, কিন্তু মুদ্রাস্ফীতি সবসময় সংকটের লক্ষণ নয়। যেহেতু অর্থনৈতিক গ্রোথ হয়, বাচ্চাদের যখন বার হয় তখন গায়ে জ্বর ওঠে, অর্থনৈতিক গ্রোথের সঙ্গে মুদ্রাস্ফীতি হবে। মুদ্রাস্ফীতি মানে হচ্ছে টু বরো ফ্রম দি ফিউচার। যে টাকা গভর্নমেন্টের এখন নাই বা যে সরকার নাই, সেই টাকা আছে মনে করে খরচ করা, মানে আপনাকে ভবিষ্যতের একটা ঋণ তৈরি করতে হয়। ইউজুয়ালি বর্তমানে সেন্ট্রাল ব্যাংক এটাকে বন্ড আকারে বিক্রি করে, অথবা এখন স্টক মার্কেটে আমরা নতুন শেয়ার ইস্যু করি, যেটা এখনো আসে নাই, আগামী বছর ইল হবে, কিন্তু এখন আপনি ক্যাপিটাল জমা করলেন। সেই হিসেবে বাংলায় বৈদেশিক বাণিজ্যের কারণে বিশেষ করে সোনা এবং রূপা ইউরোপীয় বণিকেরা এখানে ঢালতে শুরু করেছে। সেই কারণে দেশের মধ্যে সম্পদের তুলনায় ধরেন ক্যাশ টাকার পরিমাণ বেড়েছে, সোনার রূপা ছিল তখন ক্যাশ টাকা, সেই কারণে মূল্যস্ফীতি দেখা দিয়েছিল। কবে 1733 থেকে, মানে আলিবর্দী খান একটু আগে থেকে, এবং সিরাজউদ্দৌলা 1756 পর্যন্ত। এইটা লিখে বিরাট প্রবন্ধ লিখে বলছে। কোথায় লিখছে এটা? হিস্ট্রি অফ বাংলাদেশ লিখেন যে সিরাজউদ্দৌলা সাহেবের বই, এখানে কোন একটা বইতে লিখেছে। ওই যে KN চৌধুরীর অংশটার মধ্যে আছে যে অষ্টাদশ শতাব্দীর এটা নাকি অর্থনৈতিক সংকট, কিন্তু এটা অর্থনৈতিক সংকট নয়, কিন্তু নৈতিক সংকট ছিল কিনা সেই ক্ষেত্রে আমি বলবো, যখন এই দেশের মধ্যে অমিচার জগৎ শেঠের মতো লোক ষড়যন্ত্র করে এখানে একজনকে ক্ষমতায় বসাবার জন্য ইংরেজদের হাত নেয়, তখন তপক্ষ শুরু হয়েছে। জাতীয় বোধ বলে কোনো জিনিস তখন হয়নি। জাতীয় না, দেশীয় শাসকের বিরুদ্ধে বিদেশিদের সাথে নিয়ে ষড়যন্ত্র করা, এটা অবক্ষয়ের লক্ষণ। আপনি বলছেন এটা একটা মূল্যবোধ নির্ভর কথা। আপনি যেহেতু জাতীয়তাবাদকে পছন্দ করেন তাই আপনি বলতেছেন, আপনারাও যেটা ভাবতে পারেন যে দেশে নৈতিক অবক্ষয় দেখা দিয়ে যেটা বলে তার একটা প্রকাশ হচ্ছে ধরুন সাহিত্যের অবনতি। এটা ইংরেজ আসার পরে 100 বছরের ওই যে মানে কি বলে নিধুবাবুর টপ্পার মতো মানে মুরগির লড়াই দিচ্ছে, যেগুলো আমরা আলালের গরের দুলাল কিংবা দেখেছি কুটুম্বাচার নকশায়, সেটা কিন্তু তার আগের চিত্রেরই কন্টিনিউয়েশন। ইংরেজি আমলে 1860-এ যখন মধুসূদনের বই বেরোলো, তখন আমরা দেখি সাহিত্যে একটা নতুন লেখাপড়ার সূত্রপাত হয়েছে। তাতে আমার বিপদ হচ্ছে এখানে। এরপরে লোকের ধারণা কি এরপরে সাহিত্যটা একমাত্র বাংলা সাহিত্য, এর আগে তখন বাংলা সাহিত্য নয়। হুমায়ুন কবিরের বিষয়টা হচ্ছে ওই জায়গাতে গুরুত্বপূর্ণ যে বাংলা সাহিত্যের একটা ভিত্তি আছে। ইংরেজি আমলে যেটা হয়েছে সেটা খুবই ভালো উনি বলছেন, কিন্তু সেটাকে একমাত্র বাংলা সাহিত্য মনে করে চলবে না। যেমন সুশীল কুমার দে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াতেন, তিনি বই লিখেছেন বেঙ্গলি লিটারেচার, সেখানে দেখবেন ইংরেজি আমলের বাংলা সাহিত্যের ইতিহাসটা তিনি লিখেছেন। তিনি তার ছাত্র হিসেবে শশীভূষণ দাশগুপ্ত বলে এক লোককে বই লিখতে দিয়েছেন, যিনি লিখেছেন অবসকিউর রিলিজিয়াস কালচার। অবসকিউর কি? যে ধর্ম একটা দেশের 97% জন অনুসরণ করে সেটা অবসকিউর হয় নাকি? মানে অর্থাৎ যেটা ব্রাহ্মণ্য ধর্ম না সবগুলো অবসকিউর। মানে বাংলা সাহিত্যের গোড়ায় এই মানে আগায় জল দিচ্ছে, এরা কিন্তু গোড়া কেটে। এই অবসকিউর গুলো হচ্ছে মেইন স্ট্রিম অফ বেঙ্গলি লিটারেচার। এটা যতক্ষণ আপনি না বুঝবেন, আপনি বলেন উপেন্দ্রনাথ ভট্টাচার্য বলে এক বই লিখছে বাংলার বাউল বাউল গান, ইসলামী বাংলা সাহিত্য, অর্থাৎ বাংলা সাহিত্যে যেটা প্রাণের প্রধান ফলগু ধারা, সেটাকে তারা শাখা সাহিত্য মনে করেন। ফলে হচ্ছে কি সাহিত্যে কোনো আমাদের বোধ জন্মাচ্ছে না এই গোটা বাংলা সাহিত্যটা কিরকম। একে তো প্রথম বিরোধ আছে, বাংলা সাহিত্যের সীমানা ঠিক নাই। এটা বিদ্যাপতির সাথে মিলে যায়,
মানে এটা বৈদিক থেকে কন্টিনিউয়াম থেকে আসছে, কিছু অহমিয়ার সাথে মিলে যায়, কিছুটা উড়িয়ার সাথে মিলে যায়, কিন্তু এখন একটা অদ্ভুত একটা ধর্ম আমরা করেছি এটাকে প্রমিত বাংলা করার জন্য, অর্থাৎ ওইগুলিকে বাদ দাও, যেগুলো শিখছো সেগুলো তো কন্টিনিউয়াস ধারাকে অব্যাহত রাখতে হবে। ভাষা তো নদীর মতো, এটা একটা ক্লিশে হলো, কিন্তু ভাষা নিত্য প্রবাহমান। যদি বা আকাশে মানে নদীতে সবসময় পানি আছে কিন্তু এক পানি না, এবং পানির রঙও বদলায়, কখনো পানি ঘোলাটে হয়, গোয়ালন্দের কাছ থেকে নামার পরে আপনি চন্দ্রের কাছে পানি দুটো আলাদা থাকে, পদ্মার ধারা আর এটা মেঘনার ধারা, এরকমই আর কি। বাংলা সাহিত্য এরকম আছে, পূর্ব বাংলা পশ্চিম বাংলার ধারা আছে, কিন্তু সব মিলিয়ে বাংলার যে নতুন জাতি গড়ে তোলা সেটাতে আমরা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছি। ব্যর্থ হওয়ার প্রমাণ হলো ইংরেজরা এটা করেছে, এটা আমার শেষ মন্তব্য আছে জন্য। ইংরেজরা আমাদের যে ইতিহাসটা পড়িয়েছে সেটার মধ্যে তারা যেটাকে আমরা মধ্যযুগ করি, সেই যুগে যে হিন্দু মুসলমানের বিরুদ্ধে যে সাধনা এবং সভ্যতা, সেটাকে শুধুমাত্র মুসলিম সভ্যতা বলে তারা একবারে করার চেষ্টা করেছে। এবং সেটাতে নব্য মধ্যবিত্ত শ্রেণী, ঊনবিংশ শতাব্দীতে যারা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন না করে প্রথমে তোষামুক্তি করেছে, তারা কিন্তু এটা অব্যাহত সমর্থন দিয়েছে। The history of medieval India, এখানে অনেক ব্যক্তিগত, এখানে মিয়া তানসেন পাবেন আপনি, সঙ্গীতে একটা আলাদা বৈশিষ্ট্য হবে, কিন্তু এটা যে সম্মিলিত সভ্যতা সেটা স্বীকার করেনি। এই সভ্যতাতে এখানকার হিন্দু মুসলিম এবং অন্যান্য ধর্মের সবাই সমানভাবে অংশগ্রহণ করেছে। ইংরেজদের ইতিহাসের মধ্যে এই জিনিসটা এলিয়ট এন্ড ডাউসন বলে দুইজন ভারতের ইতিহাস বলে একটা বই লিখেছিলেন, হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যাজ টোল্ড বাই হার ওন হিস্টোরিয়ানস। বিভিন্ন ফার্সি ইতিহাস থেকে অংশ নিয়ে ওনারা এসেছেন 8-10 বই বুঝিয়ে বই। সেটার একটা প্রথম আমি উল্লেখযোগ্য সমালোচনা করি মোহাম্মদ হাবিবের, ইরফান হাবিবের বাবা। উনি লিখেছেন কি, এরা ভারতের ইতিহাসকে এইভাবে ডিস্টর্ট করেছে, যেখানে যেখানে হিন্দু মুসলিম সমঝোতা আছে সেখানে সেখানে বাদ দিয়ে শুধুমাত্র কোথায় কোথায় মুসলিমরা হিন্দু বিরোধী অভিযান করেছে সেগুলি। তারপরে টডের রাজস্থানের গল্প পেলাম। এটা স্বাভাবিক, ইংরেজ শাসনকে বৈধ ও ন্যায্য প্রমাণের জন্য ইংরেজরা বারবার দেখেছে যে ভারতবর্ষে হিন্দুরা নিপীড়িত হতো এবং মুসলমান শাসকরা এই নিপীড়নের জন্য দায়ী, সুতরাং আমরা এসে তোমাদের ত্রাতা হিসেবে, মুক্তিদাতা হিসেবে এসেছি। এই অনুভূতি থেকে মধ্যযুগ বলতে ভারতের ইতিহাসে একটা যুগ তারা দেখাইলেন, যদিও এখন দেখা যাচ্ছে এটা মধ্যযুগ নয়, এটা আধুনিক যুগের সূত্রপাত মাত্র। এই জন্য আমি এখানে বলেছি বাংলা সাহিত্য হচ্ছে আধুনিক সাহিত্য, কিন্তু মধুসূদন থেকে শুরু হয়নি, এটা চর্যাপদ থেকে শুরু হয়েছে। এখন আপনি যে ইন্ডিভিজুয়ালিজমের কথা বলছেন, আমি তো বললাম এখানে চর্যাপদের নিচে যেমন ভূমিকা লিখতে পারতেছেন, একইভাবে বৈষ্ণব কবিতাতে আপনার জ্ঞান ও দাস ভূমিকা লিখতে পারতেছেন। এখন আমাদের অন্যান্য কবিতার মতো আমরা তার প্রকাশ নেই। এই জিনিসটাকে দেখার জন্য আমাদের দুটো দৃষ্টিভঙ্গি দরকার, একটা হচ্ছে ঐতিহাসিক বা সামাজিক দৃষ্টিভঙ্গি, আর কাব্য তো বুঝতে হবে। বিপদ হলে কি কবিতা বুঝতে হলে তো আপনাকে হুমায়ুন কবিরের মতো ব্যর্থ কবি হতে হবে। জীবনে যে একবার কবিতা থেকে ব্যর্থ হয় না, সেটা খুবই বেদনা বুঝতে না। যাই হোক, আমি আজকে এখানেই শেষ করি, কথা তো অনেকগুলো রয়ে গেল, যে আগামী সপ্তাহে হবে ইমপ্যাক্ট অফ ফিউডালিজম। আপনাদের এই বইটি যদি দেখেন, চতুর্থ অধ্যায় বলবো আর কি, এটা হচ্ছে মানে বাংলা একাডেমির এডিশন থেকে বলি, এটা হবে 27 থেকে, যারা পড়তে চান 37, মাত্র 12 পৃষ্ঠা পড়লে হবে আগামী সপ্তাহে। এটা যে চতুর্থ অধ্যায়, নবযৌবন দৃপ্ত ইউরোপের নবীন ধনতন্ত্র যেদিন ভারতবর্ষের পটভূমিতে দেখা দিল, সেদিন ভারতবর্ষের সর্বত্রই সামন্ততন্ত্রের জয় জয়কার। এটা পুরোপুরি সত্য কথা নয়, আমি সামন্ততন্ত্রের একটা শেষ কথাই বলি। ধরেন অযোধ্যা দিল্লি থেকে 42 স্বাধীন হয়ে গেল, কোন সময় আপনারা জানেন? সিরাজউদ্দৌলা যখন পরাজিত হলো, সেটা কোন বছর? 1757, 1765-তে বা 64-তে যুদ্ধ যেটা হলো, এটার নাম কি? বক্সারের যুদ্ধ। সেখানে কারা কারা অংশ নিয়েছিলেন? শুধু মীর কাসিম একা নয়, তাকে সাহায্য করেছিলেন দিল্লির বাদশাহ শাহ আলম, এই জন্য তিনি বলেন। তারপর আর ছিলেন অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা। সুজাউদ্দৌলার ছেলে হচ্ছে পরে দেখবেন আসফউদ্দৌলা। আসফউদ্দৌলা রাজধানী ফয়জাবাদ থেকে চলে আনেন আপনার এই যে আধুনিক শহর যেটা লখনৌ, সেটাতে। এবং কেন নিয়ে আসলেন? তার মায়ের অত্যাচার থেকে বাঁচার জন্য। প্রত্যেক ফ্যামিলির ভিতরে কাহিনী থাকে, তার মা খুব প্রত্যেক। তো আসফউদ্দৌলার সময় এই লখনৌ এত উচ্চ শিল্পে বিকশিত হয়, দিল্লি থেকে স্বাধীন ভার্চুয়ালি, মানে বাংলা নবাবদের আগে কিন্তু সে স্বাধীন হয়েছে। বাংলা নবাবের স্বাধীনতা শুরু করছে পরে 1800 সনের গোড়ায়। আপনার ওর নাম হচ্ছে কি নাম, সিরাজউদ্দৌলার দাদা। কিন্তু এর আগেও আমরা 1700 সাথে দেখেছি, এর 1775-এ সিপাহী যুদ্ধের পরে তিনি একটা নতুন রাজ্য তৈরি করলেন, মানে দিল্লি থেকে মুক্ত, যেটার নাম হচ্ছে আয়োধ্যা বা আওয়াধ, ইংরেজি আউটলেট। আমরা এখন এর নাম দিয়েছি ইউপি। তাতে বিহারের কিছু অংশ যুক্ত ছিল, জৌনপুর সহ। তারপরে সেইখানে তার পরবর্তীকালে আসফউদ্দৌলা
এবং তারপরে তাদের আস্তে আস্তে পরবর্তীকালে নবাব ওয়াজিদ আলী খান আছে, যাকে ডাল হোসেন সাহেব বন্দী করে নির্বাচনে পাঠিয়ে দেন। এবং আব্দুল হালিম সারব বলে এক ভদ্রলোক এই 1900 সনের দিকে 1890 দিকে একটা বই লেখেন, নাম কি গুজিস্তা লখনৌ, মানে বাংলায় নাম অনুবাদ হয়েছে পুরানো লখনৌ, লখনৌ বলতে সেখানে লখনৌয়ের কালচার মনে আছে। আমি কথাটা বলতে চাচ্ছি যে রাজনৈতিক যে সংকটের মধ্যেও সেখানে এক ধরনের শিল্প সাহিত্যের সঙ্গীতের বিকাশ হচ্ছে, যেটাকে আমরা বাইজি কালচার বলি। এখন অনেক দূর থেকে দিলে দেখবেন এটা ভারতীয় সঙ্গীতের বিকাশের একটা ধারা, কিন্তু যখন আপনি গোটা ভারতের পরিপ্রেক্ষিতে দেখবেন আপনি তাকে এখনো বলতেছেন ফিউডালিজম। সহজ কথা হচ্ছে ফিউডালিজম বাংলায় বিকশিত হয়নি অত বেশি, মানে কেন হয় নাই সেটা নিয়ে পরে যে আলোচনা হবে। মানে ফিউডালিজম কাকে বলে আসলে দিল্লির আশপাশে কোনো বড় আকারে ফিউডালিজম ওরা করতে দেয় নাই। ফিউডালিজম বলতে ইউরোপে যেটা বোঝানো হয় সম্রাটের ক্ষমতা কম, জমিদারদের ক্ষমতা বেশি, এটাকে ফিউডালিজম বলা হয়, ভাইসালিজম। কিন্তু ভারতবর্ষের সম্রাটের এখন একতন্ত্র বেশি থাকায় আশপাশে ফিউডালিজম হয় না। এই ফিউডালিজমের লক্ষণ দেখা দিয়েছে এই অষ্টাদশ শতাব্দীতে ধরেন লখনৌতে, এবং সেইটাকে নিয়ে যদি হুমায়ুন লিখছেন যে ভারতবর্ষের সর্বত্র সামন্তদের জয় জয়কার, কথাটা পুরোপুরি ঠিক নয়। হুমায়ুনের সাথে আমাদের কিছু মানে বিচার করা দরকার, কোনো কথা বললে মুখস্থ করতে হবে না। ভারতের অর্থনৈতিক ইতিহাস এবং সামাজিক ইতিহাস পাঠ করলে দেখা যায় অষ্টাদশ শতাব্দীর সর্বত্র ভারতে গণতন্ত্র বিকাশের সবগুলো শর্ত উপস্থিত হয়েছে, কিন্তু একটা মূল শর্ত উপস্থিত হয় নাই। তরকারি রান্না হয়েছে কিন্তু লবণ নাই, কারণ স্বাদ লাগবে না, এবং সেটা হচ্ছে সার্বভৌমত্ব। ইউরোপে যে এত ক্ষমতা, এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে বাংলা শাসন করেছে, আপনারা জানেন বেঙ্গল ওয়াজ নট ডিক্লেয়ার্ড এ ফর্মাল কলোনি অফ ইংল্যান্ড আনটিল 1858। বাংলাদেশ ইউরোপের কলোনির মর্যাদা পেয়েছে 1858 শিবাই বিদ্রোহের পরে। এর আগে কি ছিল? ইট ওয়াজ দ্য পজেশন অফ দি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, প্রাইভেট প্রপার্টি। আপনারা কোন প্রাইভেট ইউনিভার্সিটি বলেন না, ইট ওয়াজ এ প্রাইভেট কলোনি, নট দি ব্রিটিশ কলোনি। মহারানী ভিক্টোরিয়ার দায়িত্ব নেন 1858, খেয়াল রাখতে হবে। ইফ ইউ ডু নট থিংক অ্যাক্টিভলি ইউ উইল নট সি দিস। আমরা বলতে আমরা তো ইংরেজি আছি, ইংরেজ ঠিক আছে, কিন্তু লিগালি বেঙ্গল বিকেম এ ব্রিটিশ কলোনি অনলি আফটার 1857। এই কথাটা খেয়াল রাখা দরকার। কাজে যখনই বলছি কি এখানে সামন্ততন্ত্রের জয় জয়কার, সামন্ততন্ত্রের জয় জয়কারের মনসমঙ্গলের মধ্যে কবিতা লেখা হয় না। ইয়েস, একটা লেখায় এই তালিকা করে দেখেছি যে লখনৌ, ওখানে 1800 সালের আগে প্রায় 5 লক্ষের উপরে শহরের অধিবাসী ছিল। বিহারে 1800 সালের দিকে একটা পরিসংখ্যান দেখাচ্ছে, সেখানে 3,10,000 লোক। এটা আবার 1880-র দিকে এটা প্রায় 1.5 লক্ষ বা 1 লক্ষের কাছাকাছি চলে আসছে। আর ঢাকায় 1830 সালের দিকে একটা মানে পরিসংখ্যান হয়, মানে সেন্সাসের পরে এটা প্রতি বাড়িতে গণনা করে 3 লক্ষ লোক পেয়েছিল। সেটা 1880-র দিকে এটা নেমে আসে 80,000-এর দিকে। মুর্শিদাবাদে জনসংখ্যা ছিল প্রায় 2 লাখ মতো। এটা কলকাতার হওয়ার সময় 1890-এর দিকে থেকে একদম 3 ভাগের 1 ভাগ কমে যায়। তো বিভিন্ন যে সোর্স থেকে, সেন্সাস সোর্স থেকে এই যে ইন্ডিয়াতে যে ফিউডাল মানে ফিউডালিজম বরঞ্চ ডি আরবানাইজেশন হয়েছে, বিশেষ করে আরবানাইজেশন তাদের মতে 1700 সাল পর্যন্ত বা 1750 বা 1700 থেকে 1800 সাল পর্যন্ত, 1800 সাল আগে শেষ হয়ে যায়। বিশেষ করে পলাশীর ইন্টারভেনশনের পরে থেকেই এটা ম্যাসিভ ডিক্লাইন হয়। এবং ওখানে আরেকটা কথা বলছেন, যেটা হলো যে বাংলা এবং বিভিন্ন জায়গায় যে সরকারি কর্মচারী ছিল, এই ব্রিটিশরা এটা দখল করার কারণে এবং সৈনিকদের চাকরিচ্যুত হওয়ার কারণে ইন্টারনাল মার্কেট কলাপস করেছিল। তো এটা একটা ভালো পয়েন্ট। আমি শেষ করি বলি যে কার্ল মার্কস যখন লিখতেছে তখন একজন ঢাকাতে উনি এই তথ্য দেন, তার আগ কথা মনে রাখতে হবে তখন কোনো সেন্সাস চালু হয় নাই। ইংরেজরা সেন্সাস করতে প্রথম 1871, 1872 থেকে আমরা পাচ্ছি। এর আগে সব জনসংখ্যা কিন্তু এস্টিমেট অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে। তাতে এই জেনারেল ট্রেন্ডটা ঠিক আছে। 17 শতাব্দীতে যখন বার্নিয়াররা এখানে আসছেন, মানে মুঘল আমলে, তখন দেখছি এই দেশের সভ্যতা তাদের মধ্যে আর কি সবটা শহর ভিত্তিক। যেমন ঢাকাতেও জনসংখ্যা বলা শায়েস্তা খানের ঢাকা কত লোক ছিল, অনুমান করা হয় 2 লক্ষ, কিন্তু ইংরেজ আমলের একটা পর্যায়ে ঢাকার জনসংখ্যা আপনি 80,000 দেখাচ্ছেন, কিন্তু কার্ল মার্কস দিচ্ছেন 20,000, কমতে কমতে 20,000-এ পৌঁছেছে।
এটা নির্ভর করে আপনি কোনটাকে ঢুকবেন কোনটাকে ঢোকাবেন না, কোন এরিয়াকে ঢোকাবেন। ঢাকা বলতে কি সোনারগাঁ ঢাকা দুটাই বলবেন না শুধু বুড়িগঙ্গা পাড়ের এই যে জায়গাটা ধরবেন, সেই তরফ বাদ দিয়ে আমি বলছি যে মূল বক্তব্য হচ্ছে আরবানাইজেশন বা নগরায়ন। আমরা জেনারেলি ধরে নেই এটা হলো ফিউডাল আমলের শহর ছিল, কিন্তু ওই শহরগুলি হচ্ছে ফিউডাল শহর কোনগুলি, যেগুলিকে বলা হয় রেটিনিউদের শহর, অর্থাৎ রাজার যুদ্ধের ক্যাম্প থাকবে সেখানে। ঢাকা যে কুর্তি বলে যাদেরকে আমাদের, অর্থাৎ ক্যাম্পে যারা সাপ্লাই করে তাদের যে শহর। এই জন্য ঢাকায় অনেকে যে বাংলাটা উর্দুর মতো করে বলে, এটা হচ্ছে সেই ক্যাম্পের সাথে। কিন্তু যখন ব্যবসা বাণিজ্যের জন্য মানুষ আলাদাভাবে বসে, যেমন কলকাতা থরলি মার্কেটার শহর, ইংরেজরা ব্যবসা কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে এবং সেখানে আসা বিভিন্ন যে সমস্ত জমিদাররা মুসলিম নবাবদের সাথে একটু বচসা করে ঝগড়া করতে তারা কলকাতায় এসে আশ্রয় নিত। তার ক্লাসিক ঘটনা হচ্ছে কৃষ্ণচন্দ্র ঢাকার এখান থেকে অপরাধ করে সে ধনসম্পদ চুরি করে ইংরেজদের আশ্রয় নিয়েছে ফোর্ট উইলিয়ামে, সিরাজদৌল্লা যে কারণে নোটিশ দিয়েছিল। সাথে কথা হচ্ছে বাংলাদেশের নগরের যে বিকাশ হচ্ছিল স্বাভাবিকভাবেই, আমি স্বাভাবিকভাবে ঐতিহাসিক কারণে সেইটাতে একটা ছেদ ঘটে ইংরেজ আসলে আমাদের। তখন একটা নিউ ফিউডালিজম যেটা আমরা বলি সেটা দেখা গেল যে ব্যবসায়ীরা আসা ইংরেজদের শহরে বাসা করতেছে, কিন্তু পুরনো শহরগুলো মুর্শিদাবাদ গোড়টা আগে ভেঙে গেছে, ঢাকা এগুলোর মধ্যে অবক্ষ শুরু হয়। আরেকটা কারণ যে ঢাকা কিসের ছিল, ঢাকা অ্যাপার্ট ফ্রম বিং এ মুঘল ক্যাপিটাল এটা ব্যবসার কেন্দ্র ছিল। কি ব্যবসা, যেটা এই যে এখন জামদানি শাড়ি টাঙ্গাইলে বানাচ্ছে ঢাকাতেও বানাতো। এই কারিগররা তাদের পেশা হারাতে শুরু করলো। প্রথমত এটা আপনি ঢাকা দেশে যদি রাজন্যবর্গ না থাকে এটা কিনবে কে? তাহলে আপনাকে করতে হবে মোটা বস্ত্রের দিকে যেতে হবে, এবং মোটা বস্ত্রের প্রতিযোগিতা ইংরেজদের সাথে আপনি পারবেন না। যেহেতু তখন 1830-এর আগেও তো তার শিল্প বিপ্লব শুরু হয়ে গেছে। ইংরেজদের শিল্প বিপ্লব ধরা হয় 1750-এর পরে, যখন পলাশী যুদ্ধ হচ্ছে তখনই সেখানে আপনার নিউ টেক্সটাইল চলে এসছে। 1780 থেকে সেখানে পাওয়ার লুম চালু হয়ে গেছে, আপনি ইঞ্জিনের সাহায্যে কাপড় বুনতেছেন। তো সেই অবস্থায় আত্মা পারা যাবে না, বিশেষ করে সরকার যখন ওদের তরফে ট্যাক্স এবং ট্যারিফের প্রশ্ন আছে, সব মিলিয়ে ভারতবর্ষ তখন অবক্ষয়ের পথে গিয়েছে। এখন কেউ যদি বলে যে কি তখন সর্বত্র সামন্ততন্ত্রের জয় জয়কার, এসব পুরোপুরি হলো না। আপনি এটা বলতে পারেন যে এখানে বেসিক রিফর্ম হয় নাই। বেসিক রিফর্ম বলতে যেটা বোঝায় আপনার রাষ্ট্র ক্ষমতা দখল করেন নাই, মানে বোর্জোয়ারা তাদের গিল্ড করতে পারে নাই যে না আমরা উই আর ইন কন্ট্রোল অফ দ্য টাউন। অর্থাৎ নবাবকে তারা কিছু কিছু বাংলাদেশ করেছে, এটা এখানে না। এখন পরবর্তী ইংরেজরা এটাকে সবসময় সাম্প্রদায়িক বিরোধী হিসেবে দেখিয়েছে। অর্থাৎ হিন্দু জমিদারকে অত্যাচার, যেমন কৃষ্ণচন্দ্র কথাকে ধরেন আপনার এখানে নদিয়া ভারতচন্দ্র দোকানে সভাকবি ছিলেন। এখন এই যে আমি যার বইটা আপনাদের দেখালাম, উনি সাহিত্য ইতিহাস লিখেছেন কিভাবে দেখেন, খুব মজার। প্রথম অংশের নাম ইন্ট্রোডাকশন, দ্বিতীয় অংশের নাম গৌড় পিরিয়ড আপ টু দ্য 15th century, সেকেন্ড 15th and 16th centuries। এখানে তিনি বৈষ্ণব কবিতা নিয়ে আলোচনা করেছেন। চর্যাপদের মতো অল্প করে আছে। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে গৌড় যুগ, তৃতীয় অধ্যায়ের নাম নদিয়া যুগ। ব্র্যাকেটে লিখছে 1500 থেকে 1800, এটা নদিয়া যুগ। মানে ওখানে কৃষ্ণচন্দ্রের সভাটাই তার কাছে মুর্শিদাবাদ কোনো ব্যাপার নয়। তারপরে কলিকাতা যুগ, চতুর্থ অধ্যায়, ব্র্যাকেট লিখছে 19th century। এক মিসলেনিয়াস প্রোজ, 2 পোয়েট্রি, 3 ড্রামা, 4 নভেল। পঞ্চম অধ্যায়ের নাম কি আন্দাজ করুন? রবীন্দ্রনাথ ট্যাগোর। শেষ। আচ্ছা, আরেকটি পণ্ডিতের বই আমি আপনাদের দেখালাম, এখানে যদি দেখেন দুষ্টান জবাবিতাল, ওনার কনসেপচুয়াল ভাগ্যে উনি আরেকটু মুক্ত হয়েছেন। উনি দেখছেন এইভাবেই, প্রথম অধ্যায়ের নাম দি মিস্টিক চর্চাস, 2 the Muslim conquest of Bengal, 3 retracing ancient heroes, 4 the story of Lord Krishna, 5 glorification of goddesses, এই যে 2028 Chaitanya and his biographies, তারপর the Vaishnava Padas, a period of continuation, এই ভারতচন্দ্রের যুগটা এরপরে আসছে ভারতচন্দ্র and the end of the epoch। অর্থাৎ আলাউলের কবিতা টবিতা এগুলি কোন বলছেন গতানুগত কন্টিনিউয়েশন, আগেরটাই চলতেছে। তারপরে দি বৈষ্ণব পদাস, a period of continuation, ভারতচন্দ্র এরপরে আসছে। এটা হলো তার অর্ধেক। এরপরে দি বার্থ অফ মডার্ন লিটারেচার, মডার্ন ড্রামা এন্ড দীনবন্ধু মিত্র, মডার্ন পোয়েট্রি এন্ড মধুসূদন দত্ত, মডার্ন নভেল এন্ড বঙ্কিমচন্দ্র। তারপরে রবীন্দ্র যুগ অর্থাৎ ইপোক অফ রবীন্দ্রনাথ 1, আর এক চ্যাপ্টারে খোলাচ্ছে না, রবীন্দ্র যুগ অর্থাৎ ইপোক অফ রবীন্দ্রনাথ 2।
তারপর বিফোর ইন্ডিপেন্ডেন্স, আফটার ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ কার মানুষ বিশ্ব কিভাবে ঘুরতেছে সেটা নির্ভর করে তিনি কি পড়েন তার উপর। আপনি আগুন খাইলে কি করবেন সেটা আপনি জানেন না। এরা পড়াশোনা করছে পশ্চিমবঙ্গে, এরা হচ্ছে সুকুমার সেনের ছাত্র, কৌশিক কুমার বন্দ্যোপাধ্যায়ের ছাত্র, ওদের কোটেশন দিয়ে ভরাই ফেলছে। আর হচ্ছে সুকুমার সেনের বই, এটা আরো ওয়ার্স্ট। মানে মানুষ যখন জ্ঞানী হয় এবং তার সাথে যখন তার সাম্প্রদায়িকতা মেশে, তখন যে সেটাই বলে ফ্যাসিবাদ। আপনি অজ্ঞ লোকদের তাকে নিয়ে আমরা কথা বলবো না। মানে কথা হচ্ছে এখন এইটাকে প্রশ্নহীন ভাবে অনুকরণ করছেন। আমি দুঃখের সাথে যেটা বলছি, আমাদের আঞ্চলিক বাংলা, ইট ইজ বিকজ দ্য ফান্ডামেন্টাল প্রবলেম। এটা দেখলে দেখবেন evolution of the language and script, the pre-vernacular period, forms of early poetry, old Bengali poetry and mysticism, dark centuries and the emergence of the cult hymns. ওইগুলিকে কাল বলতেছেন তিনি, একটা ধর্মগুলিকে। From the 15th to the early 16th century, Chaitanya and his movement, the new art in literature, Vaishnava lyric songs and narrative verse, the tradition of court patronage, narrative poetry of Chondi and Manasha, the 17th century, in the Arakan poets and the later Muslim writers. এটার ভিতরে ঢুকেছে ইসলামী বাংলা সাহিত্য 1945 এটা 1960 লেখা তো ভারত স্বাধীন হয়েছে এর মধ্যে। The 18th century, its tendencies and effects, development of literary prose, the Western stage in the early days of the Bengali drama, forerunners of the new poetry, Michael Madhusudan Dutt and his followers. Prose fiction and Bankim Chandra Chatterjee, the theatre, the romantics, Rabindranath Tagore. He never, একটা চ্যাপ্টার দিছে রবীন্দ্রনাথ। 23 নম্বর, beginning of the 20th century, 24 World War to non-cooperation, 25 Independence movement to another world war. নজরুল ইসলামকে 3 লাইন লিখেছিলেন। মানে এই হচ্ছে বাংলা সাহিত্য সম্পর্কে ওনার যে ওয়ার্ল্ড ভিশন, যে বাংলা সাহিত্যে যা কিছু মানে শুধু হিন্দু নয়, ব্রাহ্মণ ধর্ম নয়, সবকিছুই অবাংলা, এই যে মনোভাব। আপনার হুমায়ুন কবিরের মনোভাবের সম্পূর্ণ উল্টা। এই যে এতগুলো লোকের নাম নিলাম, তাদের কোথাও একটা ফুটনোট আকারে রেফিউটেশনের জন্য উল্লেখের জন্য কোথাও হুমায়ুন কবির উল্লেখ। হুমায়ুন কবির আর্গুমেন্ট ইম্পর্টেন্ট। It is not Humayun Kabir's scholarship that I am so much concerned about, but the argument. উনি বারবার বলছেন যে the civilization of Bengal is a synthesis of these different streams, Buddhist, Islamic and Hindu trends. এবং সেইটাকে ইংরেজরাই তাদের ইতিহাস লেখার খাতিরে সাম্রাজ্যকে জাস্টিফাই করার জন্য সেটাকে তারা অস্বীকার করেছে। কিন্তু তাতে আমরা দেখছি এর ফলে দুটো ক্ষতি হয়েছে। বাংলা সাহিত্য বলতে আমরা এমন একটা শিকড়ি সাহিত্য বুঝি, আরেকটা হলো ব্যতিক্রম হচ্ছে রবীন্দ্রনাথ। এই অর্থে যে রবীন্দ্রনাথ দুইটাকেই মেলানোর চেষ্টা করেছেন, কিন্তু রবীন্দ্রনাথ also worked under constraints. আপনার একটা কথা আছে, স্টাইল ইজ দ্য ম্যান ইউ আর স্পিকিং টু। আমরা পুরনো একটা ফরাসি প্রবাদ শুনেছিলাম 1750 সালের দিকে, এক ভদ্রলোক বলছিলেন, তার নাম বুফন, বলে কি স্টাইল ইজ দ্য ম্যান হিমসেলফ। তো বলে লো স্টিল মানে সে লো ম্যান, এটা তার বক্তব্য। লো স্টিল সে লো ম্যান, দ্য স্টাইল ইজ ম্যান হিমসেলফ। জাফর সাহেব রশিদতাকে একটা যোগ করেছেন, দ্য স্টাইল ইজ দ্য ম্যান ইউ আর স্পিকিং টু। আপনার স্টাইল নির্ধারিত হয় আপনার অডিয়েন্স দ্বারা। আপনি শিশুদের উদ্দেশ্যে যখন বক্তৃতা দেবেন, আপনার ভালো শিশুদের মনে হবে। আপনি যখন বক্তৃতা দেবেন নারীদের উদ্দেশ্যে, আপনি নারী হয়ে উঠবেন। তন্দ্রভাবে যারা বাংলা সাহিত্য লিখেছে, রবীন্দ্রনাথ যাদের জন্য লিখেছেন, একজন সুন্দর গ্রন্থ লিখেছে, তার নাম কি সুমন্ত ব্যানার্জি। রবীন্দ্রনাথকে বলে রবীন্দ্রনাথ ইজ এ গুড ম্যান ফলেন অ্যামং দ্য বিগটস। অর্থাৎ বদমাইশদের মধ্যে রবীন্দ্রনাথকে ভালো মানুষ করেছিলেন। কিন্তু প্রকারান্তরে আমি দেখলাম রবীন্দ্রনাথকে বদমাইশ করে গালি দিচ্ছে। কারণ যে লোক বদমাইশের সাথে সংসার করে, তাকে বদমাইশের বেশি বলার মতো সাহস তার হয় নাই। সেই জন্য বলছি কি গুড ম্যান, এটা লেনিন থেকে নকল করছেন। লেনিন বলছেন জর্জ বার্নার্ড শো সম্পর্কে, ইজ এ গুড ম্যান ফলেন অ্যামং দ্য প্লেবিয়ানস। তিনি বলেন কি এটা ইয়াতে ইপিডব্লিউ তে ছাপা হয়েছে লেখা, গুড ম্যান ফলেন, আপনারা খোঁজ করলেও পাবেন, যে স্টোরি পাওয়া যায়। এটা আমরা সুমন্ত ব্যানার্জি, সুমন্ত বন্দ্যোপাধ্যায়, গুড ম্যান ফলেন অ্যামং দ্য বিগটস। মানে বেঙ্গল ভদ্রলোক স্যার বিগটস। বাংলাদেশ তো ওরাই ভাগ করেছে, তো পরিষ্কার দেখা যায়। কিন্তু কথা কি শিয়ানে কাঁঠাল খাইছে বলছে না, মানে কার কোন্দে যেন আঠা দিছে, কাঁঠালটা তারা খাইছে আর কি। তো এরা হচ্ছে বাংলার, তারা বাংলাদেশের মুসলিম লীগের কোন্দে আঠা দিয়া বলছে বাংলাদেশকে ওরাই ভাগ করেছে। যাই হোক,
নিয়তি হচ্ছে এইটাই। বাংলা কবিতার ইতিহাস পড়লে দেখা যায় সেই ভাঙনের পদধ্বনি শোনা যাচ্ছে। কিন্তু হুমায়ুন কবির যেভাবে লিখেছিলেন উনি কিন্তু ভাঙন বিরোধী ছিলেন বলে এই বইটা তখন লিখেছিলেন। এই বইটা পরবর্তীকালে যে পাত্তা পায় নাই তার কারণ হচ্ছে এইটাই। আর এত বছর পর আনিসুজ্জামান সাহেব সেই পুরনো বিগট্রি রিপিট করতেছেন। এটা থেকে মানে আমি না এই সেমিনারে হয়তো আয়োজন করার মানে মতো টাকা দরকার করতাম না। আপনারা আনিসুজ্জামানের ভূমিকাটা পড়ে দেখেন। একটা তাদের মধ্যে একটা আছে একটা ব্যাপার আছে কি তা বলছে এই বাংলায় কোনো কিছু হয় আমার জীবন বইটার একটু করতে যে পর্যন্ত বলেছেন যে সে যেমন এই সমস্ত লেখা লিখেছে এর কোনো মানে সমালোচনা বা রিভিউ এখানে হয়নি। আর বাংলাদেশে কোনো রিভিউ যে সাহিত্য এটা তৈরি হয় না। এটা যা লেখা হচ্ছে পশ্চিম বাংলা থেকে লেখা হচ্ছে। তো এই জায়গা থেকে উনি যারা মানে ওই অঞ্চল থেকে আসছে মানে পশ্চিম বাংলা সেটা কি তাদের মধ্যে এখানকার যে পূর্ব বাংলার প্রতি একটা মানে মানে কন্ডেসেন্ডিং অ্যাটিটিউড রয়েছে? আপনারা কি মনে করেন আমি ইনফেস্টেশন নিয়েছেন মোটামুটি বলে যা বলেছেন আপনারা বলেন। আপনারা যারা নিজেদেরকে আপন মনে করেন বা পর মনে করেন পছন্দ মতো কিছুটা এখানে পরবর্তী সেটা বলতে হবে। কিন্তু বর্তমান থেকে এসছেন এবং এসছেন প্রাপ্ত বয়সে ছাত্রতা বলতে এসেছেন শরণার্থী হিসেবে এসেছেন, তার অধিকার আছে এই দেশকে সমালোচনা করা এবং এটা পুরোপুরি নিজে একটা ভালো বই লিখেছেন সেটা আমরা বুঝিয়ে দিচ্ছি। পরে সারা জীবনের শেষে যদি তার নামে তার কোনো পুরস্কার দেওয়া হয়নি। না অর্থাৎ এই দেশে ইন্টিগ্রেশন যেটা বলে আর কি বিশ্ববিদ্যালয়ে চাকরি করলে পদত্যাগ করতেছে তাকে তার একটা অভিমান করে কিছু মন্তব্য করে। তবে এই দেশে কিছুই হয় না কথার মতো একটু ভেবে দেখতে হবে এই দেশে হবে কি কেন দেশে আমার কিছু নাই আমাদের। যেমন এই দেশের লোক গ্রিক ভাষায় কিছু লিখতে পারে না, এখানে গ্রিক চর্চা হয় না, এখানে জার্মান চর্চা হয় না। অর্থাৎ এই দেশটা ওই অর্থে খুব একটা পেরি আরবান সিভিলাইজেশন নয়। আমি মানে ইউরোপের বা আমেরিকার একটা ইউনিভার্সিটি লাইব্রেরিতে যে পরিমাণ বই পাচ্ছি আমাদের সবগুলো ইউনিভার্সিটি ওখানে নোবেল পুরস্কার প্রাপ্ত লোকদের সাথে আপনার প্রতিদিন ধাক্কা রাখতে হয় রাস্তার মধ্যে দুইটা নোবেল পুরস্কার আমাদের তত লোক নেই। অবশ্যই নীতি জ্ঞানী লোক আমি বলছি তার এই মন্তব্যটি বলবে আর চ্যারিটেবল তার মধ্যে দানশীলতা নাই। মানুষ অপরকে শোষণ করতে না পারবে। আমি আনিসুজ্জামানের প্রতি অস্বীকার করছি না, কিন্তু আমি বলছি এই যে মনটা বললেন ওনার এই যে ভুল বোঝা যে বাংলা কবিতার উপরে ইসলামের প্রভাব আছে এটা উনি মনে করছেন এটা এই ধরনের মন্তব্য করলে এখানে ইসলামের উৎসাহিত হয়। আমি তার এন্ডাইরেক্টটা বুঝতে পারি কাজে তাকে ওইটাকে আন্ডারপ্লে করতে হবে। আমরা সাপোজ ইট ইজ দ্য ট্রুথ, তো হোয়াই শুড ইউ আন্ডারপ্লে ইট? ইউ শুড হ্যাভ দ্য কারেজ টু ফেস দ্য ট্রুথ। এদেশের নির্মাণে ইসলামী ধর্ম যারা করে তাদের আপনার ভূমিকা দিতে হবে। তথাকথিত তার কোনো কথা শুনছেন সবাই? আপনাদের তথাকথিত মহাদার্শনিক হচ্ছে ফুকুর, তিনি পাগলামির ইতিহাস লিখেছেন। পাগলামি সম্পর্কে ফুকুর বক্তব্য ফানুর বক্তব্য দুটাই স দিয়ে শুরু হয়েছে, আলোচনা করে ফানা হয়ে যেতে পারে না। প্রথমে কি লিখছে? ফানু বলছেন I do not love madness, but I love the man. আর ওর বক্তব্য কি? ফুকুর আমি স্টাইলাইজ করে বলছি বলে I am in love with madness. Madness is the way to go. আর ইনি বলছেন না, it is not madness that I so much appreciate, but the human being, the subject, এটা একটা কন্ডিশন। আর মাদ্রিদি মুসলমানদের যে দৃষ্টিভঙ্গি পাগলামি সম্পর্কে এবং ইউরোপীয়দের দৃষ্টিভঙ্গিগুলোকে ফানুর বক্তব্য বলে এটা প্রবন্ধ লিখেছেন the view of the Madridians about madness। ফানুর লেখা একটু পত্রিকায় প্রকাশিত হয়েছে আগে, এখন সংগ্রহ করে বলতেছি। সেগুলো বলে কি একটা ছেলে তার মাকে মেরেছে পাগল অবস্থায়, তো মা কোর্টে সাক্ষ্য দিতে বলছে আমার ছেলে আমাকে মারেনি, জিন তার উপরে ভর করেছে, এটা জিনে মেরেছে, আমার ছেলে আমাকে মারতে পারে না। সে আমরা তা নিয়ে আসলে কোপ দিতে আমার কোপ দিচ্ছে, কারণ এটা আন্ডার স্পেল অফ ম্যাডনেস। এই জিনিসটা বোঝা দরকার যে অর্থাৎ এই ইসলামের সময় আমরা তাদেরকে প্রাগৈতিহাসিক তারা জিনে বিশ্বাস করে। সে বলছে মানুষ যখন পাগল হয় তখন সে অন্যের তাসির হয়, তার উপরে অন্যের আসার হয়। মানে ইট ইজ দ্য জিন, ওরা আরবরা বিশ্বাস করে জিন নিয়ে যে তারা এটা করেছে।
তো এটার উপর মন্তব্যগুলোকে মানুষ বলছেন দিস ইজ এ মোর রেশনাল ভিউ দ্যান দি ইউরোপিয়ান ওয়ান। এই অর্থাৎ যখন মানুষের যেমন স্যানিটি থাকে না, তখন আসলে তার উপরে অধিক এটাকে আত্মবিশ্বাস বলতে পারেন, এটাকে জিদ বলতে পারেন। তারপরে আবার ইউরোপে প্রশংসা করছে, ইউরোপীয়রাই পাগলামির সম্পর্কে সায়েন্টিফিক স্টাডি সূত্রপাত করেছে, কিন্তু এইটা হচ্ছে মোর রেশনাল ভিউ। আমি আপনাদের অবগতির জন্য বলছি যে এই প্রশ্নটা বলে দিতে পারেন, বলে দিতে আচ্ছা আমি এটা নিয়ে আমি তো মাধ্যমিক ভিউ অফ ম্যাডনেস। এবং এই জিনিসটা যখন আমি যখন ফানো বই পড়বার আগে ফুকু করেছি, আমি ফুকু পছন্দ করেছি এখানে থেকে হি গেভ a lot of value to man, but মানুষের তার লেখাপড়া মনে হয় he is in love with madness। উনি বলছেন madness is the limit of rationality, আর এই rationality নেচার বোঝার জন্য madness কে দরকার। কিন্তু ফানো হচ্ছে হিউম্যানিস্ট, ওটা অ্যান্টি হিউম্যান, দুটোর মধ্যে আকার কথার পার্থক্য। I would go for ফানো rather than ফুকু। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি ফানোর মতো লোক আবিষ্কার করছিলাম না, আমার পক্ষে এটা বলা সম্ভব হচ্ছিল না, কারণ আমি নট অ্যান এক্সপার্ট। যখন দুই এক্সপার্ট পাই তখন আমি যে এক্সপার্ট পছন্দ করি তার নাম ঘোষণা করব। একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, আপনারা বলে দেখেন ফানো যে 20th century's most brilliant philosopher, much better brilliant than Foucault or Derrida, এটা তো এখন আপনি জানেন না, আমি জানি না, বাট take it on my word, এটা বলার দরকার নাই। আমি থেকে এটা হচ্ছে আমার কনভিকশন। আমি ফুকুর মুখে একটা উত্তর দিয়েছি, বুঝলেন না, ফুকুর দরিদ্র ঝগড়াটা আমি দেখানোর চেষ্টা করি। লোকের মর্মটা বোঝে না, লোকের এত এডুকেশনের দরকার, এত খবরের দরকার। কারণ নিচে মন্তব্যটা আমি দেখলাম, আমি ওটাকে চুলায় দেয়, আপনি বক্তব্যটা বলেন it is the human being which is unstable, তাকে করে সুস্থ করতে হবে। কিন্তু এই জন্য তিনি ইউরোপীয় বিদ্যার শ্রেষ্ঠত্ব স্বীকার করছেন যে there is a rational approach to treatment of madness, কিন্তু ওর যে থিওরি the madness is external to the madman, he is insane, এটা বোঝার জন্য ওইটা কোন অনেক বেশি হিউম্যানিজম। এর প্রমাণ কি? উদাহরণ দিই, পাগলকে হাতে পায়ে তাদের বাঁধে রাখা হয়, মানে মেটাফরিক্যালি বলছি। মানুষকে বলতে আগে সবাইকে আনচেঞ্জ করতে, প্রবলেম ইজ আনচেঞ্জ হিউম্যান বিং। পাগলদের সাথে বসে কথা বলবেন। মানুষ যে হাসপাতালে চাকরি করতে যান, আলজেরিয়ার কাছে জায়গাটার নাম লিদা জোয়াবিল হাসপাতালে 2000 রোগী এবং তারা মাত্র 6 জন ডাক্তার। এগুলো সব মানে পাগলা রোগীগুলো কারাগারে বন্দী করে রাখছে। উনি তাদের কিভাবে ট্রিটমেন্ট করেছেন, ইনস্টিটিউশনাল সাইকোঅ্যানালিসিস এই জন্য অনেক কিছু দেখবার আছে। মোট সাহেবের কথা নিয়ে বলছেন কি আমি যদি মোট সাহেবের সিনকে ভদ্রভাবে বলি, মোট সাহেব পাগল হয়েছে, মানে এই পাগল হওয়ার অধিকার তার আছে। এই জন্য যে তাকে 87 বছর বয়স হয়েছে, নির্দিষ্ট তাকে একেবারে মার্জিনালাইজ করে রাখা হবে, বা তাকে যদি জাতীয় উদ্যোগ করা দরকার, কথা বলছি, তো সেটা তো করবে না। কিন্তু এই অভিমানটা না করলে আরো ভালো হতো। আর পূর্ববাংলায় উনি একটা এমপিরিক্যাল বর্ণনা দিয়েছেন যে আমার বইয়ের রিভিউ হয় না, হুইচ ইজ আ ফ্যাক্ট। উনি পূর্ববাংলার ভাষা আন্দোলন বা রাজনীতি বইটার একটা রিভিউ লিখেছেন রাজের সাহেব, একটা বাক্যে ডোমর সাহেবের আর লেখার দরকার নেই, এই একটা লিখলে তিনি অমর হবেন। আব্দুল্লাহ জেলার মন্তব্য যে 14 কামগুলোতে আছে, ওনার তো ভাষা ইংরেজি বাংলা ঢাকাইয়া মিশানো, পস্টারিটির কাছে ওনাকে অমর করার জন্য একটা বই দেবে। এটা হচ্ছে একটা মেটাফরিক্যাল মন্তব্য। তবে আপনার সেটা আমি বুঝতে পারছি একটা প্রবন্ধ লেখেন পশ্চিমবঙ্গ থেকে যারা এখানে আসছে, তাদের যে মেমোয়ার এবং তাদের যে তারা কিন্তু মিডল ক্লাস না পার মিডল ক্লাস, এবং তাদের পূর্বাংলা সংস্কৃতি এটা নিয়ে একটা গবেষণা করা দরকার। আমি রায় দেওয়ার পক্ষপাতী না, গবেষণা করার। আজকে আমাদের অর্ধেক 3টা ক্লাস হলো, আশা করি আর 3টা হবে। তো মোটামুটি 6টার মধ্যে আমাদের এবারে সেমিনার শুরু হবে। এরপরে কোরবান আসতেছে, এরপরে আসতেছে। আমি মনে করি যে এবার কেউ আমাকে অপবাদ দিতে পারবেন না, আপনাদের পড়ার জন্য কিছু দিই। হুমায়ুন কবিরের বইটা হচ্ছে আপনাদের পাঠ্য, এবং সেটার পর অ্যারাউন্ড ইট আপনারা অন্য সকল বই পড়েন। আমি বাংলা সাহিত্যের রিসোর্স করব, আমি বললাম ইতিহাসের সাধারণ ছাত্র। আমি দেখতে চাই যে একটা দেশ সম্পর্কে জানার জন্য তার সাহিত্য এবং ধর্মের ইতিহাস জানা দরকার। শুধুমাত্র ফখরুদ্দিন মোবারক শাহ মুবারক মুখস্থ করে চলবে আমাদের। যেমন এই যে যারা অনুবাদ করেছে মহাভারত, রামায়ণ, আমরা তাদের কিছু আলোচনা করলাম না। এটা কিন্তু বাংলা সাহিত্য বৃদ্ধি করে দিয়েছে। এর আগে বাংলায় এরকম বড় মহাকাব্য ছিল না, ফলে ওরা বাংলা সাহিত্যে দেখা যায় এত ম্যাচিউর ভাষা ওরা পেলে কোথায়। এদের হুবহু সংস্কৃতি কোনো কিছু না, এটা বাংলাতে লিখেছে তারা। এই জিনিসটা আমাদের খুব দরকার, এবং এগুলি না হলে কিন্তু আমরা আলাদাদের ভাষা পাচ্ছি। এটা কিন্তু আরো একটু পরে
করার বিষয়, বাংলা সাহিত্যের অলরেডি ভিত্তিটা হয়ে গেছে তখন। এখন আমাদের সাহিত্যের সংকট কি, এটা যদি কেউ বুঝতে পারবে, আপনারা বই পড়ায় যাবেন। বর্তমানে আমাদের সাহিত্যের এখানে যে সাহিত্যিকগুলো যাদেরকে আমি দেখেছি, তাদের অধিকাংশই মানে মনে করে যে সাহিত্যের মধ্যে একটা শর্টকাট আছে। চালাকি এবং সৃষ্টিশীলতা এক জিনিস। আমি তো অধিকাংশ পত্র পত্রিকা যা দেখছি, চালাকি নির্ভর করে জানি। যেমন কবিতা চাওয়া ছিল, তাহ কালের কবিতা, অর্থাৎ মুখরোচক, এগুলি করে চুটকি কবিতা, এনগেজমেন্ট নাই, শুধু চুটকি লেখা আছে। যেহেতু আমি কিছু বলতে পারছি না, সুতরাং আমি ঘুরিয়ে ফিরিয়ে কবিতা বলবো। কিন্তু আমি বুঝতে পারি কোথায় এখন আমি সাহিত্য কিছু খারাপ হচ্ছে, দুই একটা হল থাকলে আপনারা অবশ্যই বলবেন। কিন্তু ঈদ সঙ্গের উপন্যাস নামে যা ছাপা হচ্ছে, বল তার এখন চূড়ান বলে এই যে ধরনের দেশ রূপান্তরটা করতে দুর্ঘটনার কারণে আমার একটা প্রবন্ধ ছাপা হয়েছে, সংখ্যাটা আমাকে দেখতে হয়েছে, আর একটা দেখলাম সমকাল, এই তিন চারটা দেখেছি। সবগুলোতে গল্পের নামে যা ছাপা হচ্ছে, নকল অফিসে ছাড়াও অশ্লীলতার বই, এগুলির নাম দিয়েছি ক্রাইম স্টোরি, মানে নানা রকমের মানে অ্যাডভেঞ্চার কাহিনী। অর্থাৎ দেশ সম্পর্কে কিছু যেটা লেখা যাচ্ছে না, তার মধ্যেও ভালো লেখক বের করা যায়। আমি জানি না আপনাদের রিসেন্ট কোনো ভালো উপন্যাস গল্প পড়েন, তা এখন আমার বেশি পড়ার সময় নেই, যেটা বলে সেটাই পড়ার চেষ্টা করি। মানে দেশে কোথায় যেন মনে হচ্ছে একটা স্তব্ধতা, লোকে বলছে মিডিয়াম চেঞ্জ হয়েছে, তো অসুবিধা কি? আপনি ফেসবুকে লেখেন, অসুবিধা নেই, বলছি এখন আমাদের প্রবন্ধের মাত্রা সরে দিচ্ছে, পড়ালেখার দরকার নেই, স্ট্যাটাসটাই হচ্ছে মাত্র। ঠিক আছে, উচিত হবে।